কার্ডিওভাস্কুলার ফিজিওলজির সেকেন্ড ক্লাস নিয়ে আজকে আমি কথা বলবো। আজকে আমার এই লেকচারের মেইন টপিকটা হচ্ছে ইসিজি, এবং ইসিজি রিলেটেড যে বেসিক কথাগুলো আমি এই ক্লাসে শেষ করব। কিভাবে হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো আমরা একদম প্রিন্টেড ফর্মে আনতেছি, সেখানে কি কি ইলেকট্রোড, কি কি লিড আমরা ইউজ করতেছি, কত ধরনের লিড আছে, এই সব নিয়ে আজকে আলোচনা থাকবে। তো আজকের আলোচনা প্রপারলি বুঝতে গেলে আমাকে আগের আলোচনা একটু, আগের লেকচারটাকে একটু কথা বলে নিতে হবে। তো দেখেন, যদিও এখানে একটু হিজিবিজি লাগতেছে, কিন্তু তারপর আমি ইন শর্ট বলি। এটা হচ্ছে আমার একটা নোডাল সেল, এটা হচ্ছে আমার একটা নোডাল সেল, মানে কন্ডাক্টিং সিস্টেমের একটা সেল। এই কন্ডাক্টিং সিস্টেমের সেলের মধ্যে কি হয়, আলটিমেটলি একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়, যেটা অটোমেটিক তৈরি হতে পারে। ওই যে অটোরিথমিসিটি আমরা তো পড়ে আসছি। আচ্ছা, কিভাবে তৈরি হয় এটা আমার আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় না। ওকে, তো কি হলো, একটা প্রসেসের মাধ্যমে আলটিমেটলি এখানে কি হলো, ডিপোলারাইজেশন হয়ে পজিটিভ চার্জগুলো আসলো। তো বাইরে থেকে পজিটিভ চার্জগুলো আসার পরে কি হয়, এই পজিটিভ চার্জগুলো গ্যাপ জাংশনের মাধ্যমে পাশের সেলে চলে যায়। তো যখন এগুলো পাশের সেলে চলে যায়, তখন পাশের সেলটা নর্মালি এরকম রেস্টিং মিউনিট পোটেনশিয়ালে থাকে। যখনই এই পজিটিভ চার্জগুলো আসে, এগুলো কি করে, এই রেস্টিং মিউনিট পোটেনশিয়াল থেকে এটাকে থ্রেশহোল্ড লেভেলে নিয়ে যায়। থ্রেশহোল্ড লেভেলে নিয়ে যাওয়ার পরে কি হয়, এই পজিটিভ চার্জের জন্য ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল ওপেন হয় এবং অনেক বেশি সোডিয়াম সেলের ভিতরে এন্ট্রি করে, যার কারণে আলটিমেটলি আমরা এরকম একটা ওয়েভ পাই। ঠিক আছে, মানে এরকম একটা কি পাই, ডিপোলারাইজেশন পাই সোডিয়ামের এন্ট্রির কারণে, পজিটিভিটি পাই সেলের ভিতরে। আচ্ছা, তো দেখেন, এই প্রথম দিকে যখন হচ্ছে এটার থ্রেশহোল্ড লেভেলে যায়, তখন দেখেন অ্যাক্টিভেশন গেট ওপেন, ইনঅ্যাক্টিভেশন গেট ওপেন। বাট যখন হচ্ছে এটা একদম ম্যাক্সিমাম ডিপোলারাইজড হয়ে যায়, তখন এর অ্যাক্টিভেশন গেট ওপেন থাকলেও ইনঅ্যাক্টিভেশন গেটটা কিন্তু অলরেডি ক্লোজড। মানে এটাকে আপনি এখন যতই সোডিয়াম আনেন, আলটিমেটলি সোডিয়ামগুলো আর সেলের ভিতরে প্রবেশ করবে না। কখন আবার প্রবেশ করবে, এটা যখন আবার রিপোলারাইজেশন, যত বেশি রিপোলারাইজড হবে, তখন এই সোডিয়াম গেটগুলো আলটিমেটলি আস্তে আস্তে এই গেটগুলো আস্তে আস্তে খুলতে থাকবে, এবং এই লেভেলে এসে দেখা যাবে সবগুলোরই ইনঅ্যাক্টিভেশন গেট খুলে গেছে। আচ্ছা, তো কি হচ্ছিল, প্রথমে পজিটিভিটি সোডিয়াম আসার কারণে এখানে কি হলো, ডিপোলারাইজেশন হলো। ডিপোলারাইজেশন হওয়ার পরে কি হয়, দেখা যায় কিছু পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় এবং আস্তে আস্তে পটাশিয়াম বের হতে থাকে। তাহলে এই পটাশিয়াম চ্যানেল দিয়ে আস্তে আস্তে পটাশিয়াম বের হইতেছে। এবং আপনি যদি লক্ষ্য করেন, এই পটাশিয়াম একটু একটু পটাশিয়াম বের হওয়ার কারণে এখানে একটা ছোট্ট একটা অংশ দেখা যায়। আপনি একটু দেখেন, এই যে একটা অংশ দেখা যায়, এটা হচ্ছে আর্লি রিপোলারাইজেশন বলা হয়। কেন হচ্ছে, এই যে কিছু পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়াম চলে যাওয়ার জন্য। আচ্ছা, আবার এখানে এই যে আমার পজিটিভ চার্জ আসছে না, এই পজিটিভ চার্জের কারণে এই যে টিউবিউল, এই টিউবিউলে যে আমার যে স্লো ক্যালসিয়াম চ্যানেল আছে, এই স্লো ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়। এবং মানে এই মেনলি এই পজিটিভিটির কারণে তখন কি হয়, এখান থেকে অনেক বেশি ক্যালসিয়াম সেলের ভিতরে প্রবেশ করে। তো যখন দেখা যায় ক্যালসিয়াম প্রবেশ করতেছে, তখন কিন্তু এই পটাশিয়ামটাও আস্তে আস্তে বের হয়, বাট পটাশিয়ামটা তুলনামূলক কম বের হয়। তাহলে দেখেন, কিছু ক্যালসিয়াম আসতেছে, কিছু পটাশিয়াম বের হয়ে যাইতেছে, যার কারণে আলটিমেটলি রেস্টিং মিউনিট পোটেনশিয়ালটা এখানে প্রায় কনস্ট্যান্ট থাকে। একদম কনস্ট্যান্ট না, প্রায় মেমব্রেন পটেনশিয়ালটা কনস্ট্যান্ট থাকে, যেটাকে আমরা বলতেছি প্লাটো ফেজ। ওকে, তো প্লাটো ফেজের পরে কি হয়, এই ক্যালসিয়াম আসাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে ক্যালসিয়ামগুলো আসলো, এরা কি করে, এই ক্যালসিয়ামগুলো এসে রায়ানোডিন রিসেপ্টরের মাধ্যমে সার্কোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে বাইন্ড করে। বাইন্ড করলে এখান থেকে এই সার্কোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়ামকে বের করে নিয়ে আসে। তাহলে যে ক্যালসিয়ামগুলো বাইরে থেকে আসতেছে সেগুলা প্লাস এখান থেকে আসা ক্যালসিয়াম, এই দুইটা ক্যালসিয়াম যখন একত্রিত হয়, তখন সাফিসিয়েন্ট ক্যালসিয়াম হয়, তখন হচ্ছে মাসেল কন্ট্রাকশনটা ঘটায়। এবং আমরা কিন্তু বলছিলাম যে আমাদের যে হার্টের মাসেল, এদের কন্ট্রাক্ট করতে হলে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকেও ক্যালসিয়াম আসতে হবে, এবং আমাদের সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকেও ক্যালসিয়াম আসতে হবে। শুধু শুধু সার্কোপ্লাজমিক রেটিকুলামের ক্যালসিয়াম দিয়ে এটা কিন্তু কন্ট্রাক্ট করতে পারবে না, কারণ এটা সাফিসিয়েন্ট না। ওকে, তো মাসেল কন্ট্রাকশন হলো। মাসেল কন্ট্রাকশনটা কখন হইতেছে, যখন এই ক্যালসিয়ামটা এই দিক দিয়ে আসতেছে, এবং এটাকে আমরা কি বলছি, এই প্লাটো ফেজ। এই প্লাটো ফেজ এবং কিছু রিপোলারাইজেশন ফেজ পর্যন্ত এই ক্যালসিয়ামের, সরি, এই মাসেল কন্ট্রাকশনটা চলতে থাকে। ওকে, তারপরে দেখা যায় এই ক্যালসিয়াম চ্যানেলটা অফ হয়ে যায় এবং পটাশিয়ামগুলো বের হইতে থাকে। তো পটাশিয়ামগুলো যখনই বের হইতে থাকে, তখন কি হয়, এই রিপোলারাইজেশনগুলো হইতে থাকে এবং একটা সময় পটেনশিয়ালটা নর্মাল হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি, ডিপোলারাইজেশনে সোডিয়াম এন্ট্রি হচ্ছে, তারপরে আর্লি ডিপোলারাইজেশনে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, তারপরে প্লাটো ফেজে হচ্ছে কিছু ক্যালসিয়াম আসতেছে এবং অল্প কিছু পটাশিয়াম বের হচ্ছে, এবং তারপরে যখন রিপোলারাইজেশন হইতেছে, সেই রিপোলারাইজেশন হচ্ছে পটাশিয়ামগুলো বের হয়ে যেতেছে এবং আলটিমেটলি রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে চলে আসতেছে। ঠিক আছে, ওকে। তো এইটুকু আমাকে আজকে বলে নিতে হবে, কারণ কি, এখান থেকে আলটিমেটলি আমার আজকের কথাগুলো শুরু হবে। ওকে, এবার আমরা চলে আসি। আচ্ছা, ওকে। তো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের বেসিক কথা দিয়ে শুরু করে ফেলি। ওকে, তো সাপোজ এখানে অনেকগুলা সেল আছে। ঠিক আছে, এখানে অনেকগুলা সেল আছে। আমি এখানে যদিও এখানে দেখাইতেছি যে এটা একটা মাত্র সেল, বাট এখানে অনেকগুলো সেল, আসলে এখানে এরকম অনেক হাজার হাজার লাখ লাখ সেল
আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য এখানে একটা সেল হিসেবে উপস্থাপন করতেছি যেন কনসেপ্টটা ইজিয়ার হয়। ওকে, তো ফার্স্টে আমাদের ধরেন এই পাশে একটা সাইনোয়েট্রিয়াল নোড আছে। এই সাইনোয়েট্রিয়াল নোড যখন ফায়ার করবে তখন এখান থেকে অ্যাট্রিয়াল বা ভেন্ট্রিকুলার যে কন্ট্রাক্টাইল সেল এগুলো থেকে ইম্পালসগুলো যাবে এবং ওখানে কি হবে ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন এবং টোটাল প্রসেসটা চলবে। আচ্ছা, তো সাপোজ এখনো সাইনোয়েট্রিয়াল নোডটা ফায়ার করে নাই, ঠিক আছে? যদি ফায়ার না করে তাহলে বাইরে দেখা যাবে কি, বাইরে এক্সট্রাসেলুলার ফ্লুইডে এইদিকে দুই পাশেই হচ্ছে সেম টাইপের পজিটিভিটি এবং সেলের ভিতরে তখন সেল কি পুরোটাই নেগেটিভ। কেন? কারণ আমরা জানি অ্যাট্রিয়াল বা ভেন্ট্রিকুলার যে মায়োকার্ডিয়াল সেলগুলো আছে কন্ট্রাক্টাইল, তাদের প্রায় ডিস্ট্রিবিউটেড পোটেনশিয়াল থাকে -80 থেকে -90 মিলিভোল্ট, মানে ইন্টারসেলুলার হচ্ছে নেগেটিভিটি থাকে। আচ্ছা, এবং বাইরের দিকে কি থাকে? পজিটিভিটি। তো আমরা কি করব? আমরা হচ্ছে বাইরের যে পজিটিভিটি দুই পাশের বা বাইরের যে ইলেকট্রিক্যাল চার্জ, এই দুই পাশে দুইটা ইলেকট্রোড বসাবো। কি বসাবো? ইলেকট্রোড বসাবো। ফিজিক্সে তো আমরা পড়ে আসছি। তো এই ইলেকট্রোডগুলো আবার কার সাথে যুক্ত থাকবে? একটা ভোল্টেজ পরিমাপক যন্ত্র, সাপোজ একটা ভোল্ট মিটারের সাথে সংযুক্ত থাকবে। এইখানে একটা তার দিয়ে সংযুক্ত থাকবে নেগেটিভ পাশের সাথে, এইখানে একটা তার দিয়ে পজিটিভ পাশের সাথে যুক্ত থাকবে এবং এইখানে এই ভোল্টমিটারটা ভোল্টেজের ডিফারেন্সটাকে বিভিন্ন দিকে মুভ করে আলটিমেটলি বুঝাবে। ঠিক আছে? ওকে, তো আমরা এই পদ্ধতিতে আলটিমেটলি দেখব এবং আমরা দেখেন এইখানে কি ঘটনাটা ঘটতেছে, ভোল্টেজের ডিফারেন্সের জন্য কি কোনো ওয়েভ তৈরি হইতেছে কিনা ভোল্টেজের, মানে এটা যদি এদিকে মুভ করে তখন কি হবে, এইদিকে মুভ করলে তখন আমরা এখানে একটা চেঞ্জ দেখতে পাবো, সেটা উপরের দিকে বা নিচের দিকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমরা এখানে টিকে বুঝেছি আর ওয়াই অক্ষ বরাবর আমরা ভোল্টেজকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো সাপোজ আমাদের সাইনোয়েট্রিয়াল নোডটা ফায়ার করছে। সাইনোয়েট্রিয়াল নোডটা কি করছে? ফায়ার করছে। ফায়ার করলে কি হবে? সাইনোয়েট্রিয়াল নোড থেকে সিগন্যাল যাবে অ্যাট্রিয়াল যে মায়োকার্ডিয়াল সেল সেখানে, কারণ আমরা জানি গ্যাপ জাংশন দিয়ে সাইনোয়েট্রিয়াল নোডের সাথে এগুলো হচ্ছে যুক্ত থাকে। আচ্ছা, তো দেখা যাবে কি এই সাইনোয়েট্রিয়াল নোড হোক বা হচ্ছে এই কন্ডাক্টিং সিস্টেমের সেল থেকে যখন কন্ট্রাক্টাইল সেলের মধ্যে সিগন্যালটা যাবে তখন কি করবে? কন্ট্রাক্টাইল সেলের মধ্যে ডিপোলারাইজেশন হবে, মানে হচ্ছে বাইরে যে পজিটিভ চার্জগুলো ছিল সেই পজিটিভ চার্জগুলো বাইরে থেকে ভেতরের দিকে সেলের ভেতরের দিকে চলে আসবে। এখন বাইরে থেকে যদি চার্জগুলো ভেতরের দিকে চলে আসে তাহলে কমন সেন্স থেকে কি বোঝা যায়? বাইরে পজিটিভ চার্জ কমে যাওয়ার কারণে বাইরে কিছুটা নেগেটিভিটি তৈরি হবে, যা এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবং ভেতরে তুলনামূলক কি পজিটিভ চার্জ তৈরি হবে। আচ্ছা, এবং আমরা তো এটাও জানি যে এটা যদি আমাদের একটা সেল হয়, এই সেলের ফার্স্টে ধরেন এদিকে বিভিন্ন, আমরা তো জানি সোডিয়াম চ্যানেল এরকম থাকে, আমরা যদি একটু দেখি, তো এইখানে সাপোজ একটা সোডিয়াম চ্যানেল, এইখানে একটা সোডিয়াম চ্যানেল, এইখানে একটা সোডিয়াম চ্যানেল। ঠিক আছে? তো দেখা যায় কি প্রথমে যখন এই দিক দিয়ে পজিটিভ চার্জ ঢুকে এইদিকে পজিটিভিটি তৈরি হয়, এইটা আবার পাশের সেলটাকে অ্যাক্টিভেট করে পাশের সেল থেকে পজিটিভিটি আনে, সেটা আবার পাশের সেল থেকে। তাহলে আমরা যদি বলি আলটিমেটলি ডিপোলারাইজেশনটা এক পাশ থেকে শুরু হয়ে সামনের দিকে চলতে থাকে। আচ্ছা, তো দেখেন যখন এখানে ডিপোলারাইজেশনটা হচ্ছে, মানে পুরো সেলটা এখনো ডিপোলারাইজড না কিন্তু অনেকটাই ডিপোলারাইজড, তখন আপনি কি দেখবেন? বাইরে যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, যে এইখানে এই পাশটাতে নেগেটিভ চার্জ হয়ে গেছে, কেন? পজিটিভ চার্জগুলো ভেতরে চলে আসছে, আর এই পাশে তখনও পজিটিভ চার্জগুলো আসে নাই, এই পাশে পজিটিভ চার্জগুলো তখনও কোথায় আছে? ভেতরেই আছে। সরি, পজিটিভ চার্জগুলো তখনও বাইরেই আছে, বাইরে থেকে ভেতরে আসে নাই। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে দুই পাশে একটা চার্জের পার্থক্য আমরা দেখতে পাবো। তাহলে এই পাশে ধরেন আমি বোঝানোর সুবিধার জন্য বললাম, এই পাশে আমি 0.5 মিলিভোল্ট চার্জ পাচ্ছি। আচ্ছা, আমি একটু ছোট করে লিখি। ওকে, তাহলে ধরেন আমি এই পাশে যেহেতু এটা নেগেটিভ ইলেকট্রোড, এখানে হচ্ছে -0.5 মিলিভোল্ট পাচ্ছি, আর এই পাশে যেহেতু পজিটিভ, সাপোজ এখানে 0.5 মিলিভোল্ট পাচ্ছি। আমি যদি এই দুইটা ডিফারেন্স করি, পার্থক্য করি, ঠিক আছে, এবং পার্থক্য করার সময় আমি ধরেন এটা থেকে এটাকে যদি বাদ দেই তখন আমি কেমন পাই? সেটা হচ্ছে 0.5 মাইনাস -0.5 মিলিভোল্ট, আলটিমেটলি 1 মিলিভোল্ট, মানে এটা হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ যদি হয় তখন কি হবে? আমাদের ভোল্টেজটা ডিফারেন্সটা উপরের দিকে যাইতেছে, তার মানে পজিটিভ হইতেছে, এই জন্য এটা এখানে আমার উপরের দিকে উঠবে। ওকে, এবং আপনি আশা করি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে কি ডিপোলারাইজেশনটা সামনের দিকে যাচ্ছে যখন, তখন এখানে একটা পজিটিভ চার্জের মতো পজিটিভ একটা ওয়েভ তৈরি হতে যাচ্ছে। ওকে, তো এইখানটাতে, সরি, এইখানটাতে আমরা এটাকে কি করব? এইখানটাতে এটাকে ডিপোলারাইজেশনের ওয়েভটাকে আমরা এইভাবে দেখাবো যে কি পজিটিভিটি কোন দিকে যাইতেছে? পজিটিভ ইলেকট্রনের দিকে যাইতেছে। ঠিক আছে? এবং তখন আমরা কি পাইতেছি? ওয়েভটা উপরের দিকে। ওকে, তো কিছুক্ষণ পর দেখতে পাবো আমরা যে অনেকটাই ডিপোলারাইজেশন হয়ে গেছে, অধিকাংশ জায়গাটাই এদিকে ডিপোলারাইজেশন হয়ে গেছে, মানে পজিটিভিটিটা অনেকটাই সামনের দিকে চলে গেছে। ঠিক আছে? আচ্ছা,
তো তখন ভেতরে যখন পজিটিভিটিটা চলে গেছে তখন এই পাশটাতে অবশ্যই কি হবে, এই অংশটাতে তখন নেগেটিভিটি বিরাজ করবে, আর এই পোর্শনটাতে তখন ডিপোলারাইজেশন হয়ে নাই বলে এই পাশের পজিটিভ চার্জগুলো এখানে আছে। ওকে, তো তখন আপনি এই পাশের ইলেকট্রোড থেকে ধরেন আপনি রিডিং পেলেন কত, সাপোজ আপনি রিডিং পেলেন হচ্ছে 0.6 মিলিভোল্ট। আচ্ছা, আর যেহেতু এখানে নেগেটিভ ইলেকট্রোডটাকে আমি রাখছিলাম আর এখানে হচ্ছে নেগেটিভ চার্জ, এটাকে কি দিয়ে দেখাবে, এটা হচ্ছে -0.6 মিলিভোল্ট। আর এখানে যদি আমি পজিটিভ ইলেকট্রোডটা রাখি, সাপোজ এখানে দেখাইলো 0.1 মিলিভোল্ট। তাহলে আমি যদি এখন দুইটা ডিফারেন্স দেখি, দুইটার ডিফারেন্স করলে 0.1 মাইনাস -0.6 ইকুয়ালস টু 0.7 মিলিভোল্ট। মানে কি, মানে হচ্ছে এখনো কিন্তু পজিটিভই আছে, এখনো কিন্তু পজিটিভই আছে। মানে দেখেন পজিটিভ চার্জটা যখন পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে তখন কি হয়েছে, আমি এই পজিটিভ ওয়েভ যেটা সেটা এখনো পাচ্ছি, এখনো হচ্ছে, বাট মানটা দেখেন একটু কমে গেছে। মানটা কি হয়েছে, আগের থেকে একটু কমে গেছে এইখানে। ঠিক আছে, ওকে। তাহলে এই জন্য আমরা দেখেন একটা ওয়েভকে আমরা নিচের দিকে, এখন এখানে দেখেন প্রায় ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে গেছে, এখন সেটা নিচের দিকে নামতেছে। এবং যখন এখানে টোটাল ডিপোলারাইজ হয়ে যাবে, টোটালি পুরোটা ডিপোলারাইজ হয়ে যাবে, তখন কি হবে, তখন বাহিরে এই পাশটাতে সবটাতে হচ্ছে নেগেটিভ চার্জ হয়ে থাকবে। তাহলে সবটাতে যদি নেগেটিভ হয়, এই পাশে যা ভোল্টেজ এই পাশে সেম ভোল্টেজ। সাপোজ এই পাশে হচ্ছে -0.5, এই পাশেও -0.5 -0.5 মিলিভোল্ট। তাহলে যদি দুইটা ডিফারেন্স করা হয়, ডিফারেন্স কত আসবে, ডিফারেন্স আসবে 0 আলটিমেটলি, তাই না? তাহলে এখানে যদি ডিফারেন্স 0 আসে, ডিফারেন্স যদি 0 আসে তাহলে কি আমি এখানে কোনো আলাদা ওয়েভ পাবো না, তখন এটা আলটিমেটলি এখানে চলে আসবে। তাহলে ডিপোলারাইজেশনের শেষে এটা এখানে চলে আসবে। ওকে, তাহলে আমরা কি ঘটনাটা আমি পাচ্ছি, যে ডিপোলারাইজেশনের যখন শুরু হইতেছে তখন কি পজিটিভিটিটা পজিটিভের দিকে যাচ্ছে, পজিটিভ ইলেকট্রনের দিকে যাচ্ছে, এবং আমি একটা পজিটিভ দিকে একটা ওয়েভ পাচ্ছি। এবং এইটা শুরুতে যখন পজিটিভিটিটা বাড়তেছিল, সামনের দিকে যাইতেছিল, তখন ওয়েভটা উপরের দিকে উঠতেছিল, এবং ম্যাক্সিমাম পর্যায়ে যাওয়ার পর যখন এটা আবার কি হইতেছিল, ডিপোলারাইজেশনটা টোটালটাকে কমপ্লিট করে ফেলছে, তখন আবার এটা জিরোতে চলে আসছে। মানে একটা ডিপোলারাইজেশনের শুরু থেকে শেষ, এই শুরু থেকে শেষের মধ্যে কি হয়, একটা ওয়েভের শুরু হয় এবং এটা শেষের, ডিপোলারাইজেশন শেষ হওয়ার সাথে সাথে এটা শেষও হয়ে যায়। ঠিক আছে, তাহলে ডিপোলারাইজেশনের শুরুতে কি হয়, পজিটিভ দিকে আমি একটা ওয়েভ পাইতেছি, এবং শেষ হওয়ার সাথে সাথে এটা আবার জিরোতে নেমে আসতেছে। মানে একটা ডিপোলারাইজেশনের সময় কি হইতেছে, আমি এই রকম একটা টোটাল ওয়েভ পাইতেছি, এরকম একটা টোটাল ওয়েভ পাইতেছি। এবং এখান থেকে আমি একটা জিনিস শিখতেছি, যে পজিটিভিটি মানে ডিপোলারাইজেশন যদি পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, এটা আমি লিখলাম পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, তখন আমি কোন দিকে ওয়েভ পাই, তখন আমি ওয়েভটা পাই হচ্ছে পজিটিভ দিকে। আচ্ছা, এবার ডিপোলারাইজেশন হওয়ার পরে প্লাটো ফেজ চলবে কিছুক্ষণ, তারপরে কি হবে, রিপোলারাইজেশন হবে। এখন যদি রিপোলারাইজেশন হয় তখন কি হবে, তার ঠিক উল্টা ঘটনা। আচ্ছা, তার আগে আরেকটা কথা আমি সাথে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমরা ইসিজিতে রেকর্ড করি, রেকর্ড আসলে কোনটা করি, সেলের ভিতরের পটেনশিয়াল না বাইরের পটেনশিয়াল। আমরা কিন্তু সত্যিকার অর্থে বাইরের যে ভোল্টেজ এটা মাপতেছি, সেলের ভেতরের ভোল্টেজটা আমি মাপতেছি না। এবং আপনি বলতে পারেন যে ভাই এই বাইরের পটেনশিয়াল তো আলটিমেটলি সেলের ভেতরের জন্যই তৈরি হইতেছে। হ্যাঁ, এটা সত্যি কথা, ঠিক আছে। যদিও আমরা সেলের বাইরে মানে এক্সট্রা সেলুলার ফ্লুইডের যে ইলেকট্রোলাইট এটার যে ভোল্টেজটা সেটা মাপতেছি, কিন্তু এইটা আলটিমেটলি এই অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকুলার যে কন্ট্রাক্টাইল সেল এদের জন্যই তো হইতেছে। তো আলটিমেটলি আমরা ওই সেলেরটাই মাপতে পারতেছি। ঠিক আছে, ওকে। এবার আসি এখানে। তো এবার কি হয়েছে, ডিপোলারাইজেশন হওয়ার পরে রিপোলারাইজেশন হচ্ছে। রিপোলারাইজেশন হওয়া মানে কি, ভেতর থেকে পটাশিয়ামগুলো বাইরে বের হয়ে যাচ্ছে। তো যখন ভেতর থেকে পটাশিয়াম বাইরে বের হয়ে যায় তখন কি হবে, এই যেগুলো পজিটিভ পজিটিভ হয়ে ছিল সেগুলো এখন কি হইতেছে, নেগেটিভ হইতেছে, এবং বাইরে ওই পজিটিভ যাওয়ার কারণে বাইরে পজিটিভিটি। আচ্ছা, তো এখন পজিটিভিটি যদি হয়, এখন এই ইলেকট্রোড দেখেন পুরাটা রিপোলারাইজেশন হয় নাই, এই কারণে এখানে নেগেটিভিটি রয়েছে, এখানে পজিটিভিটি হয়েছে হচ্ছে পার্শিয়াল রিপোলারাইজেশনের জন্য। ওকে, তো আমি এখন যদি দেখি, সাপোজ এইখানে আমি ভোল্টেজ মাপবো হচ্ছে -0.5 মিলিভোল্ট, আর এখানে সাপোজ আমি মাপবো হচ্ছে 0.5 মিলিভোল্ট। তাহলে আমি যদি এখন এইটা আর এটার ডিফারেন্স করি, তাহলে এখানে ডিফারেন্সটা কেমন আসবে, -0.5 মিলিভোল্ট মাইনাস পয়েন্ট, সরি +0.5, এই পাশে তো এটা প্লাস ছিল, এটা কিন্তু প্লাস, ঠিক আছে, কারণ এটা পজিটিভ। ওকে, তো আমি যদি আলটিমেটলি এটা করি তখন কত আসবে, তখন আমার মানটা কত আসবে, আলটিমেটলি এটা আসবে হচ্ছে 1 মিলিভোল্ট। এবং এই ওয়ানটা কি, নেগেটিভ ওয়ান, এই ওয়ানটা কি, নেগেটিভ ওয়ান। ঠিক আছে, তাহলে দেখেন যখন রিপোলারাইজেশন হচ্ছে মানে কি, মানে হচ্ছে আলটিমেটলি নেগেটিভিটিটা সামনের দিকে যাচ্ছে, নেগেটিভিটিটা, ঠিক আছে, কি সামনের দিকে যাচ্ছে, নেগেটিভিটি, ঠিক আছে।
কারণ রিপোলারাইজেশন মানে কি, পজিটিভ চার্জ বের হয়ে যাওয়া। তাহলে নেগেটিভিটি যখন এখানে ছিল পজিটিভ ইলেকট্রোড, এখানে ছিল নেগেটিভ ইলেকট্রোড, ঠিক আছে। তখন যখন নেগেটিভিটিটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, নেগেটিভিটিটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তখন কি হইতেছে, আমি যে ভোল্টেজ ডিফারেন্সটা পাইতেছি সেটা নেগেটিভ। এই নেগেটিভের জন্য আমি নেগেটিভ দিকে একটা ওয়েভ পাবো, ঠিক আছে। ওকে, যখন এই রিপোলারাইজেশনটা আরো সামনের দিকে চলে যাইতেছে, এই রিপোলারাইজেশনটা কি আরো সামনে চলে গেছে, ঠিক আছে, তখন দেখা যাবে কি বাইরে আরো বেশি পজিটিভ হয়ে গেছে, এই পাশে একটু নেগেটিভ অবশিষ্ট আছে এখন, ঠিক আছে। তখন কি হবে, আমি যদি ডিফারেন্স করি দেখা যাবে এই পজিটিভিটির জন্য এখানে সাপোজ 0.6 মিলিভোল্ট আর এখানে সাপোজ 0.1 মিলিভোল্ট, আমি আমার ইচ্ছা মতো ধরতেছি আসলে নেগেটিভ, ওকে, ঠিক আছে। এখানে তো তখন কি হবে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমি এই ধরনের ভ্যালুগুলো নিতেছি, ওকে। তো আমি যদি ডিফারেন্স করি -0.1 -0.6, তাহলে কত আসতেছে, -0.7 মিলিভোল্ট, ঠিক আছে। তো -0.7 মিলিভোল্ট যদি হয় তখন কি হবে, তখন হচ্ছে এটা কিন্তু আমার ম্যাক্সিমাম লেভেলে গেছিল, সেটা হচ্ছে -1 মিলিভোল্ট, তাহলে এই ম্যাক্সিমামের থেকে কি এখন কমবে, তাহলে আগে এই পর্যায়ে গেছিল, এখন -0.7 আসছে, মানে এখানে আসছে। আচ্ছা, তো কি হয়েছে, আগে তো এই পর্যন্ত ছিল, রিপোলারাইজেশন আরো যখন সামনের দিকে যাইতেছে তখন কি হইতেছে, এই ম্যাক্সিমাম থেকে এটা নিচের দিকে নামতেছে, নিচের দিকে নেমে যখন টোটালটাই রিপোলারাইজেশন হয়ে যাবে তখন দুই পাশে আলটিমেটলি ভোল্টেজ সেম থাকবে, সাপোজ এইখানেও 0.5 এইখানেও 0.5, তখন কি হবে, দুইটা ডিফারেন্স আলটিমেটলি জিরো। তো তখন কি হবে, আলটিমেটলি এটা আবার তার আগের অবস্থায় চলে আসবে। মানে হচ্ছে একটা রিপোলারাইজেশনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা টোটাল ওয়েভ পাচ্ছি। এই টোটাল ওয়েভটা কি, এই রিপোলারাইজেশনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই ওয়েভটা এখান থেকে শুরু হয়েছে, একদম এখান থেকে শেষ হয়েছে, ঠিক আছে। এবং দেখেন রিপোলারাইজেশনের ক্ষেত্রে কি হয়েছে, নেগেটিভ চার্জ যখন পজিটিভ ইলেকট্রোডের দিকে গেছে, নেগেটিভটা যখন পজিটিভ ইলেকট্রোডের দিকে গেছে, এদিকে পজিটিভ ইলেকট্রোড এদিকে নেগেটিভ ইলেকট্রোড, এই নেগেটিভিটিটা পজিটিভের দিকে যাওয়ার কারণে আমরা নেগেটিভ দিকে একটা ওয়েভ পাইছি, নেগেটিভ দিকে একটা ওয়েভ পাইছি, ঠিক আছে। তাহলে আমরা আগের মতো এখানে যদি বলি রিপোলারাইজেশন শুরু থেকে শেষ, এখানে কি ঘটনাটা ঘটবে, এখানে ঘটনাটা ঘটবে যে নেগেটিভ দিকে একটা ডিফ্লেকশন হওয়া শুরু করবে, সেটা শেষ হওয়ার সাথে সাথে এখানে আবার আইসোইলেকট্রিক লাইনে চলে আসবে, মানে এই যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলতেছি আইসোইলেকট্রিক লাইন, ঠিক আছে, এখানে চলে আসবে। তো আমরা যদি দেখি এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে যখন নেগেটিভিটিটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, পজিটিভ ইলেকট্রোডের দিকে যাচ্ছে, তখন আমরা নেগেটিভ ওয়েভটা পাচ্ছি। তখন আমরা কেমন ওয়েভ পাচ্ছি, তখন আমাদের যে ওয়েভটা পাচ্ছি সেটা আলটিমেটলি নেগেটিভ ডিরেকশনে, সেটা আলটিমেটলি নেগেটিভ ডিরেকশনে। আশা করি এতটুকু বুঝতে কোথাও প্রবলেম হওয়ার কথা না। তো এইটুকু যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, ঠিক আছে, আপনার বাকি ইসিজি বুঝতে আপনার হচ্ছে সহজ হবে, এবং এটা হচ্ছে একটা বেসিক, আমাদের ইসিজি বোঝার মেইন বেসিক বলতে পারেন। আচ্ছা, এবং এখানে আমি তাহলে কয়েকটা কথা সাথে সাথে জাস্ট একটু লিখে দেই, সেটা হচ্ছে যে পজিটিভ চার্জ যদি পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, দেখেন এখানে আমি ইলেকট্রোডগুলো লিখতেছি আর এখানে হচ্ছে আমি চার্জগুলো লিখতেছি, চার্জ, ঠিক আছে, চার্জ, ওকে। তাহলে পজিটিভ চার্জ যদি পজিটিভ ইলেকট্রোডের দিকে যায় আমি ওয়েভ কেমন পাবো, পজিটিভ দিকে। যদি পজিটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোডের দিকে যায় তখন আমি কি পাবো, তখন হচ্ছে দেখেন প্লাস মাইনাসে মাইনাস, তখন আমি পাবো নিচের দিকে। মানে আমি ওই দুইটা বোঝাই, বাকিগুলো এইভাবে বোঝানোর চেষ্টা করতেছি। যদি নেগেটিভটা পজিটিভ ইলেকট্রোডের দিকে যায়, যদি নেগেটিভ চার্জ পজিটিভ ইলেকট্রোডের দিকে যায় তখন কি পাবো, মাইনাস প্লাসে মাইনাস। আবার যদি নেগেটিভটা নেগেটিভের দিকে যায় তখনও কি পাবো, মাইনাস, ঠিক আছে, ওকে। এবার যদি এরকম হয় যে একটা পজিটিভ চার্জ একটা পজিটিভ ইলেকট্রোড থেকে চলে আসতেছে, ধরেন এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড, পজিটিভ চার্জগুলো পজিটিভ ইলেকট্রোড থেকে সরে আসতেছে, তাহলে এই পজিটিভ ইলেকট্রোডগুলো পজিটিভ থেকে সরে আসতেছে মানে কি, এই অংশগুলো আলটিমেটলি নেগেটিভ তৈরি করে আসতেছে, ওকে। তো যাই হোক, এত জটিল করার দরকার নাই, পজিটিভ থেকে যদি পজিটিভ চার্জগুলো চলে আসে তখন আমি কি পাবো, তখন আমি আলটিমেটলি এই পাশটাতে নেগেটিভ পাবো, তখন এখানে আলটিমেটলি কি ঘটবে, এইখানেও আলটিমেটলি আমি নেগেটিভ ওয়েভ পাবো, ঠিক আছে, কি পাবো, নেগেটিভ ওয়েভ পাবো। আচ্ছা, আবার এরকম যদি হয়, সাপোজ সাপোজ এটা হচ্ছে একটা লাইন, মানে ধরেন এই পাশে হচ্ছে পজিটিভ, এই পাশে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, এটাকে অবশ্যই এখানে না বললেও হবে, আপাতত এতটুকু বুঝলেই মোটামুটি আমরা আশা করি ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে। আর চাইলে আরেকটা অ্যাড করা যায়, সেটা কি, সেটা হচ্ছে নেগেটিভটা, সাপোজ এটা হচ্ছে আমাদের নেগেটিভ ইলেকট্রোড, এই নেগেটিভ ইলেকট্রোড থেকে যদি নেগেটিভ চার্জগুলো সরে যেতে থাকে তখন কি হবে, তখন হচ্ছে আলটিমেটলি এখানে আমরা পজিটিভ পাবো, এখানে আমরা পজিটিভ পাবো, ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমাদের এতগুলো লাগবে না, এই জন্য আমরা এতগুলো দিয়ে আলটিমেটলি আপনার ব্রেন
ফুল একেবারে কনজেস্টেড করতে যাচ্ছি না, আমাদের এই পর্যন্ত জানলেই আমাদের হবে। ঠিক আছে, এই পর্যন্ত জানলেই আমাদের হবে। ওকে, এবার আমরা একটু আমাদের সেল যেগুলো, এই সেলগুলোতে একটু চলে যাই, আমাদের সেলগুলো নিয়ে একটু কথা বলি। কার্ডিয়াক মায়োসাইটে যদি আমরা দেখি, এগুলো হচ্ছে আমাদের কার্ডিয়াক মায়োসাইট। সাপোজ সবগুলো এখানে কি আছে, সবগুলো হচ্ছে নর্মাল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে আছে। নর্মাল যদি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে থাকে তাহলে কি হবে, তাহলে এখানে কোনো ভোল্টেজের কোনো ডিফারেন্সই থাকবে না, মানে এটা হচ্ছে ভোল্টমিটারটা এরকম থাকবে। আচ্ছা, এবার ধরুন অ্যাকশন পোটেনশিয়ালটা আসছে, এইটা 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 পজিটিভ হয়ে গেছে, আর এইগুলো ধরেন নেগেটিভ আছে এখন। ঠিক আছে, ওকে, তখন কি হবে, তখন ডিফারেন্সটা কি মাপবে, দেখা যাবে কি যে পজিটিভিটিটা কোন দিকে যেতেছে, পজিটিভিটিটা এই পজিটিভ ইলেকট্রোডের দিকে যেতেছে, তার মানে কি এটা পজিটিভ দিকে মাপবে। আপনি দেখেন এটা হচ্ছে আমাদের পজিটিভ দিক। ওকে, তাহলে এখন ভোল্টেজ কত পাওয়া যাবে, এরকম সাপোজ। ঠিক আছে, যে ভোল্টেজটা এরকম পাওয়া গেছে। আচ্ছা, এবার ধরেন টোটালটা পজিটিভ হয়ে গেছে, টোটালটা যদি পজিটিভ হয়ে যায়, টোটালটা পজিটিভ হয়ে যায় যদি, তখন কি হবে, তখন কোনো ডিফারেন্স পাবে আলটিমেটলি, তখন কোনো ডিফারেন্স পাবে না, তখনও দেখা যাবে এটা এই বরাবরই আছে। আচ্ছা, এবার যদি এরকম হয় রিপোলারাইজেশন হইতেছে, তখন কি হবে, রিপোলারাইজেশনের ক্ষেত্রে কি হবে, রিপোলারাইজেশনের ক্ষেত্রে নেগেটিভ চার্জ। তাহলে এখন কি হবে, এখন ধরেন এই পাশটা নেগেটিভ, আচ্ছা এটাকে একটু পরে বলতেছি। এখন ধরেন এই পাশটা নেগেটিভ, এই পাশটা নেগেটিভ, আর এই পাশটা হচ্ছে পজিটিভ, এই পাশটা পজিটিভ। তাহলে কি ঘটনাটা ঘটবে, তাহলে আমাদের নেগেটিভিটিটা পজিটিভ ইলেকট্রনের দিকে যাইতেছে, তাহলে নেগেটিভ ইনটু পজিটিভ এইভাবে মনে রাখতে পারি, ইকুয়ালস টু নেগেটিভ। তাহলে এটা কি হবে, এটা এই দিকে ভোল্টেজ দেখাবে। ওকে, আবার ধরেন টোটালটা কি হয়ে গেছে, এবার টোটালটাই যদি নেগেটিভ হয়ে যায়, টোটালটাই যদি নেগেটিভ হয়ে যায়, এখানে আবার কোনো ধরনের ওয়েভ আমি দেখতে পাবো না। তাহলে এটা কি হবে, দুই পাশের ডিফারেন্স ইকুয়াল, এটা আবার এরকম থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার এবার আমরা যদি দেখি, ধরেন এখানে কি ভেন্ট্রিকল বুঝে যেতেছে, এটা অনেক থিক পোর্শন, এবং এখানে ধরেন যদি অ্যাকশন পোটেনশিয়ালটা তৈরি হয়, সাপোজ এই অংশটাতে ডিপোলারাইজেশন হইতেছে, এই অংশটাতে ডিপোলারাইজেশন হইতেছে, এবং আপনি বুঝতে পারতেছেন এটা কি অনেক থিক। যদি থিক হয় তাহলে কি ভোল্টেজের পরিমাণটা কি বেশি হবে না, কারণ এখানে ইলেকট্রিক্যাল ইম্পালস বেশি বেশি তৈরি হবে। আচ্ছা, আর সাপোজ এই পাশটাতে নেগেটিভ নেগেটিভ, এই পাশটাতে এখনো ডিপোলারাইজেশন হয় নাই। ওকে, তো তখন ও কি করবে, ও এই দুইটা ডিফারেন্স দেখেন কি চাইতেছে, যেহেতু ডিপোলারাইজেশন হইতেছে পজিটিভ টুয়ার্ডস পজিটিভ, তাহলে ও এত বেশি ডিফারেন্স মাপবে এখন। ঠিক আছে, দেখেন আগে যেখানে অল্প মাপছে, এখন সেখানে অনেক বেশি মাপতেছে। কেন, কারণ এটা থিন ছিল, এটা হচ্ছে থিক, তার মানে মাসেল বেশি, যত মাসেল বেশি তত সেল বেশি, ইসিএফ এ তত বেশি ইলেকট্রোলাইটের আদান প্রদান হবে। ওকে, এবং এখান থেকে একটা কথা আমি বলে রাখি, আমরা এখানে কি মাপতেছিলাম আসলে, ভেন্ট্রিকল বা অ্যাট্রিয়ামের সেলের ভিতরের কি পটেনশিয়াল মাপতেছিলাম না বাইরের, অবশ্যই এক্সট্রা সেলুলার ফ্লুইডের যে ইলেকট্রোলাইটগুলা, ওদের কারণে যে ইলেকট্রিসিটিটা, যে ভোল্টেজটা তৈরি হইতেছে সেগুলা। তাহলে আমরা যখন ইসিজি করি, ইসিজিতে আমরা কি মাপি, আমরা কিন্তু ইসিএফ এর যে ফ্লুইডের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেটাই মাপতেছি, এবং এটা আবার কি হইতেছে, এটা আবার আমাদের অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকলের সেলের কারণে হইতেছে। ঠিক আছে, তাহলে আমরা সেলটাকেই মাপতেছি, কিন্তু কার মাধ্যমে, এক্সট্রা সেলুলার ফ্লুইডের মাধ্যমে। ওকে, তো আশা করি এই ক্ষেত্রে আমার কিছু জেনারেল নলেজ হয়ে গেছে। এখন আমি যদি কিছু কথা বলি, সাপোজ পজিটিভ টুয়ার্ডস পজিটিভ কি হবে, উপরের দিকে পজিটিভ একটা কোন একটা ওয়েভ পাবো। সাপোজ আমি বললাম পজিটিভ নেগেটিভের দিকে যাইতেছে, তখন কি হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তখন আমি কি পাবো, নিচের দিকে। ধরেন ধরেন নেগেটিভ পজিটিভের দিকে যাইতেছে, তাহলে ঘটনা সেম, প্লাস মাইনাসে মাইনাস। এবার ধরেন আমি বলতেছি যে নেগেটিভ যদি নেগেটিভের দিকে যায়, সাপোজ নেগেটিভ নেগেটিভের দিকে যেতেছে, তখন কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, তখন আবার এইদিকে। এই কিছু কথা মনে রাখবেন, আমি কেন এই কথাগুলো বললাম, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আসলে ইসিজি বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, এবার আসি আমরা একটা হার্টের মধ্যে টোটাল ঘটনাটাকে একটু এক্সপ্লেইন করি, কি ঘটনাটা ঘটে। সাপোজ এটা আমাদের আচ্ছা এটাকে আমি আঁকি, এটা আমাদের উপরের অংশ হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের পার্ট, আর নিচের অংশ এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের পার্ট। আচ্ছা, তো এইখানে এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম, আর এই হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। আচ্ছা, তো সাইনোয়েট্রিয়াল নোডটা কোথায় থাকে, সাইনোয়েট্রিয়াল নোডটা ধরেন এই জায়গাটাতে সাইনোয়েট্রিয়াল নোডটা আছে, তাহলে এই কি করতেছে, ফায়ার করতেছে। তো ফায়ার করলে কি হবে, এইদিকে ডিপোলারাইজেশনটা হইতে থাকবে, মানে এই বরাবর ডিপোলারাইজেশনটা হতে থাকবে। আচ্ছা,
তো যখন এই বরাবর ডিপোলারাইজেশনটা হতে থাকবে, মানে সবসময় আমরা কি পাইতেছি এই ক্ষেত্রে ডিপোলারাইজেশন ওয়েভটা এইদিকে ছড়াচ্ছে, এইদিকে ছড়াচ্ছে। তাহলে এরকম অনেকগুলো ওয়েভ দেখতে পাবো না আমরা? হ্যাঁ। এবং ওয়েভগুলোর ডিরেকশন কি? অনেকটা এই বরাবর, তাই না? হ্যাঁ। তো দেখা যায় এই সবগুলো ওয়েভ, আমরা তো ভেক্টর পরে আসছি, ধরেন এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এরকম অনেকগুলো ভেক্টরকে আমরা যদি যোগ করি, আমরা ধরেন এরকম একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। তো এরকম এই অনেকগুলো ভেক্টরকে আমরা একত্র করে এখানে প্রকাশ করতে পারি এইভাবে, যে সাপোজ এখান থেকে, আচ্ছা আমি অন্য কালার নেই, এক সেকেন্ড, ওকে, সাপোজ এখান থেকে আলটিমেটলি যে ইলেকট্রিক্যাল ভেক্টরগুলো তৈরি হইতেছে, এটা ডিরেকশনটা হচ্ছে এই দিকে। পজিটিভ কেন দিচ্ছি? কারণ এখানে হচ্ছে ডিপোলারাইজেশনটা যাচ্ছে। ওকে, তার মানে এখানে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হইলো, যার কারণে কি হইতেছে, ডিপোলারাইজেশনটা সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাওয়ার কারণে কি হইতেছে, ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হইতেছে, ডিপোলারাইজেশন তৈরি হইতেছে, তাই না? ডিপোলারাইজেশনের জন্য একটা ভোল্টেজ তৈরি হইতেছে। তো এই সবগুলোকে আমি অ্যাড করলে কি পাবো? এই বরাবর একটা পজিটিভ কি পাবো? একটা পজিটিভ ওয়েভ পাবো। এগুলো কিন্তু কার যোগফল? এই যতগুলো ওয়েভ আছে এখানকার সবগুলোর যোগফল। আচ্ছা, তো এইভাবে করতে করতে এক সময় সিগন্যালটা কোথায় চলে আসবে? এইখানে যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এভি নোড, সেখানে চলে আসবে। এখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে যদি চলে আসে, আপনি সিম্পলি বলেন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড কি? এটা হচ্ছে ডিলে করায়, তাই না? হ্যাঁ। তো দেখা যাবে এখানে সিগন্যালটা আসার পরে এটা কিছুক্ষণ ওয়েট করে থাকবে, ডিলে করবে। আমি কোশ্চেন মার্ক দিয়ে বুঝেছি যে এটা হচ্ছে কিছুক্ষণ ডিলে করে। কত সেকেন্ড? এটার নিজস্ব ডিলে করার ক্ষমতা হচ্ছে 0.09 সেকেন্ডের মতো। ঠিক আছে, ওকে। তারপর ডিলে করার পর কি হবে? এটা এখান দিয়ে এদিক দিয়ে চলে আসবে। আচ্ছা, এই যে এই অংশটা, এটা কিন্তু আমাদের ফাইব্রাস পার্ট। এই ফাইব্রাস পার্টের কারণে এখানকার ইলেকট্রিক্যাল ইম্পালস ডিরেক্টলি এদিক থেকে এদিকে চলে আসতে পারে নাই। ঠিক আছে, যদি চলে আসে তখন কিন্তু ঝামেলা হবে। কি ঝামেলা হবে? আমরা হচ্ছে নর্মালি যেগুলো পড়ার পরে তারপরে ওগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার ইলেকট্রিক্যাল ইম্পালস অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসছে, তো তখন কি হবে? আমরা তো জানি এই এভি নোড যেটা, সেখান থেকে তৈরি হয় বান্ডেল অফ ফিস। এই বান্ডেল অফ ফিস থেকে দুইটা বান্ডেল ব্রাঞ্চ তৈরি হয়, একটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ, একটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ। ওকে, তো এখান থেকে ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো আসতেছে, তো দুইটাই বান্ডেল ব্রাঞ্চেই আসছে, লেফট এবং রাইট দুইটাতেই। তো দেখা যায় এই যে লেফট বান্ডেল ব্রাঞ্চ আছে না, এই যে লেফট বান্ডেল ব্রাঞ্চ, এই লেফট বান্ডেল ব্রাঞ্চ থেকে কিছু শাখা এই সেপ্টামে থাকে, মানে বেশিরভাগ শাখাই লেফট বান্ডেল ব্রাঞ্চ থেকে থাকে। তো এই কারণে এই যে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাম যে পার্টটা, এই সেপ্টাম পার্টটা দেখেন কি হবে? ডিপোলারাইজেশন হবে। কোন দিক থেকে কোন দিকে? এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে, তাই না? তাহলে পুরো ভেন্ট্রিকলটা ডিপোলারাইজেশন হবে লেফট টু রাইট, কারণ ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো এদিক থেকে এদিকে আসতেছে। ঠিক আছে, ওকে। তাহলে এই যে অনেকগুলো ওয়েভ পাবো, এই সবগুলো ওয়েভকে আমি একত্র করে আমি যদি একটা ওয়েভ দিতে চাই, তখন কি দেখানো যাবে? যে যতগুলো এরকম সেপ্টাল ওয়েভ আছে, যতগুলো সেপ্টাল ওয়েভ আছে, একটু, আচ্ছা, যতগুলো ওয়েভ আছে আমি সবগুলোকে যদি একত্রে দেখাতে চাই, এটা ডিরেকশনটা হবে এই রকম, এটা ডিরেকশনটা হবে এই রকম। কেন পজিটিভ দিলাম? কারণ ডিপোলারাইজেশনটা এদিকে যাইতেছে। ঠিক আছে, ওকে। তারপরে কি হবে? তারপরে পার্কিনজি সিস্টেমের মাধ্যমে আলটিমেটলি এগুলো চলে যাবে পুরো ভেন্ট্রিকলের মধ্যে, তাই না? ওকে, তো দেখা যাবে কি এখন লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল দুইটাতেই খুব দ্রুততার সাথে এই পার্কিনজি সিস্টেম কি করবে? ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো পৌঁছায় দিবে। এবং আমরা জানি প্রতি এর এর হচ্ছে বেগ, এর ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সফারের রেট প্রতি সেকেন্ডে প্রায় 4 মিটার পর্যন্ত, মানে খুবই দ্রুত পাস করে ফেলে। আচ্ছা, তো এখন দেখেন এইটার কারণে আলটিমেটলি কি হবে? এটার কারণে আলটিমেটলি রাইট যে ভেন্ট্রিকল পার্টটা, এই রাইট ভেন্ট্রিকল পার্টটা কি হবে? ডিপোলারাইজ হবে। আর এটার কারণে আমার লেফট ভেন্ট্রিকল পার্টটা ডিপোলারাইজ হবে। তাহলে এটার কারণে এভাবে এভাবে কি হইতেছে? এভাবে এভাবে রাইট ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ হইতেছে, এদিকেও কিছু দিতেছে, আর এইটার কারণে এইদিকে। আর আমরা সিম্পলি কি জানি? যে আমাদের লেফট ভেন্ট্রিকলটা তুলনামূলক বেশি মোটা। তো লেফট ভেন্ট্রিকলটা যদি বেশি মোটা হয়, তাহলে এই লেফট ভেন্ট্রিকলে যতগুলো ওয়েভ তৈরি হবে সবগুলো মিলে যদি আমি একটা কমন ওয়েভ তৈরি করে দেখাতে চাই, সাপোজ আমি সবগুলো মিলে এদিকে একটা কমন ওয়েভ তৈরি করে দেখাতে চাইলাম, এটা হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকলের কমন ওয়েভ। আর রাইট ভেন্ট্রিকল তুলনামূলক একটু চিকন, এই কারণে এই যে যতগুলো ওয়েভ আছে এখানকার সবগুলোকে যদি আমি একত্র করে দেখাতে চাই, মানে একটা হচ্ছে কি আঁকবো? একটা রেজাল্টেন্ট লব্ধি যদি আঁকি, তখন এই লব্ধিটা দেখা যাবে কি রাইটের থেকে, লেফট ভেন্ট্রিকলের থেকে একটু ছোট হবে তুলনামূলক। ঠিক আছে, লেফট ভেন্ট্রিকলের থেকে এটা তুলনামূলক ছোট হবে, কারণ কি এখানে মাসেল ম্যাস কম। ঠিক আছে, ওকে। তারপরে দেখা যাবে কি? তারপরে দেখা যাবে এই দুইটা যেহেতু প্রায় সেম সময়ই হয়, এই জন্য এই দুটাকে আসলে আলাদা আলাদাভাবে দেখা যায় না। তখন এই দুইটা দেখেন, একটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে, আর একটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে। তাহলে এই দুটাকে যদি আমি একত্র করি, আমরা কি ভেক্টর পরে আসছি? তাহলে একটা ভেক্টর ডিরেকশন এইদিকে, আর একটা ভেক্টর ডিরেকশন যদি এইদিকে হয়, দুইটা রেজাল্টেন্ট একটা এইদিকে।
ঠিক আছে? তো দেখা যাবে এই দুইটা মিলে আমি যদি একটা লব্ধি আঁকি, এই দুইটা মিলে আমি যদি একটা লব্ধি আঁকি, যেহেতু বাম দিকেরটা বড় এই জন্যে লব্ধিটার মেইন লব্ধিটার এটা কিন্তু আমার মেইন লব্ধিটার ডিরেকশন অনেকটা বাম দিকে হবে। ঠিক আছে, মেইনটার ডিরেকশন কি হবে? বাম দিকে। ওকে, এবার দেখেন আমাদের এই পোর্শনটা কিন্তু এখনো ডিপোলারাইজ হয় নাই, হবে। দেখেন পার কেজি ফাইবারগুলা এইদিকে এইদিকে এখন লাস্টে কি করবে? লাস্টে হচ্ছে এইদিকে সাপ্লাই দিবে, এইদিকে সাপ্লাই দিবে, লাস্টে এইদিকে সাপ্লাই দিবে। সাপ্লাই দিলে কি হবে? এই পাশটাতে ডিপোলারাইজেশন হবে। তাহলে এই পাশটা মানে বেজাল পার্টটার জন্য যে টোটাল ডিপোলারাইজেশন ওয়েভটা সেটাকে আমরা যদি দেখাই, এই বেজাল পার্টটার ডিপোলারাইজেশন ওয়েভটা হচ্ছে এরকম, খুব বেশি বড় না, ঠিক আছে, এরকম। আর এই পাশটাতেও সেম ভাবে দেখাইলে ডিরেকশনটা কেমন হবে? কারণ এদিক থেকে যেহেতু ইলেকট্রিক্যাল ইম্পালস আসতেছে, তাহলে ডিরেকশনটা হবে এই দিকে। কেন পজিটিভ দিতেছি? কারণ ডিপোলারাইজেশন যাইতেছে। ঠিক আছে, ওকে। এবং একটা কথা আমি বলে দেই, দেখেন আমাদের অ্যাট্রিয়ামের যে ইন্টার নোডাল পাথওয়ে বা যেগুলোই আছে, এগুলো আসলে অত বেশি ইম্পালস ট্রান্সফার করতে পারে না। এর ট্রান্সফার রেট প্রায় 0.5 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের পার্কিনজি সিস্টেমের রেট কত আমরা দেখছি? 4 মিটার পার সেকেন্ড, কোথাও কোথাও এটাকে 5 মিটার পার সেকেন্ডও বলা আছে। এখন আপনি আমাকে বলেন যে ভেন্ট্রিকলে কোনো ইম্পালস আসলে দেখা যাবে ইম্পালস আসার সাথে সাথে প্রায় সাথে সাথে এটা সারা ভেন্ট্রিকলে ছড়ায় যাবে। কিন্তু অ্যাট্রিয়াম থেকে ইম্পালস আসার সাথে সাথে ছড়াবে না, এটা যথেষ্ট টাইম নেবে, যথেষ্ট মানে এখান থেকে এখানে আসতে যথেষ্ট সময় লাগবে। যথেষ্ট মানে এরকম না যে 2-3 সেকেন্ড চলে যাবে, তা না, ঠিক আছে, কিছু সময় লাগবে আর কি, যেটা ভেন্ট্রিকুলার চেয়ে বেশি। ঠিক আছে, ওকে। তো এইখানে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলছি, এটাকে আমি এখানে এঁকে রাখছি। তাহলে ফার্স্টে আমি এখান থেকে একটু দেখাই ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হইতেছে, সেটাকে এভাবে ছড়াই দিতেছে বিভিন্ন ডিরেকশনে। তাহলে এই বিভিন্ন ডিরেকশনের জন্য একটা কি পাওয়া যাবে? একটা ওয়েভ পাওয়া যাবে। আচ্ছা আমি এখানে একটু দেখি, এই যে দেখেন এই হচ্ছে আমার অ্যাট্রিয়াল সেলগুলোর ডিরেকশন। তাহলে এইভাবে যদি সেলগুলো থাকে, তাহলে কি হবে? এই বরাবর এই বরাবর এই বরাবর ডিপোলারাইজেশন ওয়েভগুলো যাবে। তো দেখেন এই সবগুলো ওয়েভকে যদি আমি একত্র করি, তাহলে এই দিক একটা পজিটিভ মাথা বা পজিটিভ ডিপোলারাইজেশনটা সামনের দিকে যাইতেছে, এরকম একটা ওয়েভ আমি পাবো। ওকে, আর একটা সময় পরে এখানে আবার অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে এটা আসবে। ওকে, তারপরে দেখেন, তারপরে এই সিগন্যালটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে আসছে, এখানে কিছুটা ডিলে হয়েছে। ঠিক আছে, তো ডিলে হওয়ার পরে কি হবে? ডিলে হওয়ার পরে এই সিগন্যালটা এদিকে চলে আসবে। ওকে, তো এদিকে যদি চলে আসে কি হবে? প্রথমে এই লেফট ব্রাঞ্চের কারণে সেপ্টামে ডিপোলারাইজেশন হবে। সেপ্টাম ডিপোলারাইজেশনের দিকটা এইদিকে কেন? কারণ আমার লেফট ব্রাঞ্চটা এদিক থেকে এদিকে সাপ্লাই দিতেছে। কোন দিক থেকে কোন দিকে? এদিক থেকে এইদিকে। ওকে, তারপরে কি হবে? রাইট বান্ডেল ব্রাঞ্চের জন্য রাইট দিকে একটা আমরা পজিটিভ ওয়েভ পাবো, লেফট বান্ডেল ব্রাঞ্চের জন্য লেফটের দিকে আরেকটা পজিটিভ ওয়েভ পাবো। যেহেতু ডান দিকেরটার থেকে বাম দিকেরটা স্ট্রং, এই জন্য দুইটা মিলে একটা লব্ধি পাওয়া যাবে, সেটা হচ্ছে এই বরাবর। ঠিক আছে, এবং ডিপোলারাইজেশন যেহেতু এই জন্য পজিটিভিটি সামনের দিকে যাচ্ছে। ওকে, সবার লাস্টে কি হবে? এই সেপ্টাল পোর্শনটা ডিপোলারাইজেশন হবে, এই কারণে সবার লাস্টে কি হবে? এই সেপ্টাল পোর্শনটা আমি এইভাবে দেখতে পারবো। এবং এটাকেই আমি এই যে এখানে একটু ডিটেলসে দিয়ে দিছি, মানে এইগুলো হচ্ছে কি আমি হচ্ছে যখন পড়ছিলাম তখন হচ্ছে আমি নোট করে রাখছিলাম, এই আমার নোটের চিত্রগুলো এখানে জাস্ট দিয়ে রাখছি। ওকে, তাহলে দেখেন এই যে সেপ্টাল সেপ্টাল পোর্শনটা ডিপোলারাইজেশন হইতেছে এই বরাবর এই বরাবর, যার কারণে সেপ্টাম দিকে একটা ডিপোলারাইজেশন ওয়েভ পাওয়া যাইতেছে। ওকে, তারপরে দেখেন লেফট ভেন্ট্রিকলে এতগুলো ওয়েভ, রাইট ভেন্ট্রিকলে এতগুলো ওয়েভ, রাইট ভেন্ট্রিকলে এই সবগুলো ওয়েভের সমষ্টি হচ্ছে এই একটা, লেফট ভেন্ট্রিকলের সবগুলো সমষ্টি একটা, এবং এটা বড় হওয়ার কারণে এই দুইটার সমষ্টি আবার এই একটা। ঠিক আছে, একদম যদিও এইভাবে দেখাইছে কিন্তু এটা আরেকটু লেফট ওয়ার্ড হবে। যাই হোক, আশা করি বুঝতে পারছেন আপনারা। আর লাস্টের দিকে কি হবে? লাস্টের দিকে হচ্ছে এই বেজাল পার্টটাতে ডিপোলারাইজেশন হবে। আচ্ছা, আমি হঠাৎ করে এই বেজাল পার্টটাকে যদি কখনো সেপ্টাল বলে ফেলি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হঠাৎ করে এরকম আমার হয়ে যায়। আচ্ছা, তো এখানে ওই চিত্রগুলো আছে, আসলে ওই ঘটনাটাই বুঝাইছে এখানে। ঠিক আছে, এইগুলাকে এইভাবে হয়েছে। আচ্ছা, তো আমরা ইসিজি আসলে কি কারণে পাই? আমরা ইসিজি পাই হচ্ছে এই যে ওয়েভ, তারপরে এইখানে হচ্ছে ডিলে করা এখানকার ওয়েভ, এইগুলোর জন্য। ঠিক আছে, এগুলোর জন্য। আচ্ছা, তার আগে আরেকটা কথা আমি শেষ করে নিই, সেটা কি? সেটা হচ্ছে রিপোলারাইজেশন। যে ভাই আপনি তো ডিপোলারাইজেশন বললেন, আপনি তো রিপোলারাইজেশন বললেন না। বলি, তো যখন এটা ডিপোলারাইজেশন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে কি হবে? এই সিগন্যালটা এখান থেকে এখানে চলে আসছে। আচ্ছা, তো আমি তো আগেই বলছি, ধরেন এইখানে একটা সেল আছে, এই সেলটা ডিপোলারাইজেশন যখন হয়, এখান থেকে পাশের সেলগুলোতে আস্তে আস্তে এখানে যে সেলটা, এটা আস্তে আস্তে অনেক সময় লাগে। তাহলে অনেক সময় লাগলে দেখা যাবে কি, যতক্ষণে এটা প্লাটো অবস্থায় চলে গেছে, ততক্ষণে এখানে ডিপোলারাইজেশন হইতেছে, এরকম সময় লাগে। ঠিক আছে, এই জন্য সবগুলোতে ডিপোলারাইজেশন একই সাথে শুরু হবে না। আচ্ছা, সেকেন্ড কথা হইতেছে, তাহলে যখন এখানে ডিপোলারাইজেশন, সাপোজ লাস্টেরটাতে ডিপোলারাইজেশন হয়ে গেছে, ওকে, তো ডিপোলারাইজেশন হওয়ার পরে কি কিছু সময় থাকে না, যখন এটা প্লাটো অবস্থায় থাকে, ওকে, দেখা যাবে কি এটা প্লাটো অবস্থায় আছে কিছুক্ষণ সময়। ওকে,
তো যখন দেখা যাবে এই সেলগুলো প্লাটো অবস্থায় আছে, তখন ইলেকট্রিক্যাল ইম্পালসটা এই এভিএনে এসে কি করতেছে, ধরেন রেস্ট করতেছে, এভিএনটা কি করতেছে, কিছু ডিলে করতেছে। ঠিক আছে, এইখানে এসে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের মধ্যে ধরেন এখান থেকে সিগন্যালটা চলে আসছে, ততক্ষণে এই অ্যাট্রিয়াল সেলের ভিতরে প্লাটো অবস্থা চলতেছে। প্লাটো অবস্থাটা কি, এই যে আমরা পড়ছিলাম গতকালকে যে ডিপোলারাইজেশন হইল, তারপরে আর্লি ডিপোলারাইজেশন, তারপর হচ্ছে এই পর্যন্ত হচ্ছে কোনো চার্জ মানে মেমব্রেন পটেনশিয়াল চেঞ্জ হয় নাই। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি একটু ভালো করে দেই। ওকে, তো আংশিক রিপোলারাইজেশন, তারপর হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের মেমব্রেন পটেনশিয়ালটা কনস্ট্যান্ট থাকতেছে কেন, কিছু পরিমাণ ক্যালসিয়াম আসতেছে এবং অল্প খুবই সামান্য পরিমাণ পটাশিয়াম বের হয়ে যেতেছে, যার কারণে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা নরমাল। তারপরে কি হইতেছে, তারপর হচ্ছে রিপোলারাইজেশন। ঠিক আছে, ওকে। তো দেখা যায় যতক্ষণে এই সিগন্যালটা, যতক্ষণে অ্যাট্রিয়াল সিগন্যালটা যতক্ষণে এইখানে যতক্ষণে প্লাটো চলে, এই সেলগুলোর মধ্যে যতক্ষণে প্লাটো চলে, ততক্ষণ এটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে এসে রেস্ট করতে থাকে। তার মানে প্লাটো ফেজ এবং এখানকার যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের যে ডিলে, দুটো একই সময় চলতে থাকে। তারপরে সিগন্যালটা যখন এইখানে চলে আসে, মানে ভেন্ট্রিকলে চলে আসে, তখন এখানে কি হয়, এইখানে তখন ডিপোলারাইজেশন হওয়া শুরু হয়, অ্যাট্রিয়ামে তখন ডিপোলারাইজেশন হওয়া শুরু হয়। তাহলে আমি যদি লিখি এখানে, যে ভেন্ট্রিকলে সিগন্যাল যখন চলে গেছে, সেই সময়ে অ্যাট্রিয়ামে কি হইতেছে, অ্যাট্রিয়ামে রিপোলারাইজেশন হইতেছে, রিপোলারাইজেশন হচ্ছে। আবার আবার আচ্ছা এটাকে আমি সামনে দিই, এটাকে পিছনে দিই, তাহলে সুন্দর হবে বিষয়টা। তাহলে অ্যাট্রিয়ামের ঘটনাকে আগে দিলাম, তাহলে অ্যাট্রিয়ামে যখন কি হইতেছে, অ্যাট্রিয়ামে যখন রিপোলারাইজেশন হইতেছে, তখন কি হইতেছে, ভেন্ট্রিকলে কি হইতেছে, ভেন্ট্রিকলে তখন অলরেডি এই সাইনোএট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড হয়ে সিগন্যালটা চলে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে চলে গেল। তারপরে কি হবে, তারপরে হচ্ছে রিপোলারাইজেশন হইতেছে। ওকে, আবার আমি এটাও বলতে পারি যে অ্যাট্রিয়ামে যখন প্লাটু চলতেছে, তখন সিগন্যাল এসএএন থেকে, সাইনোএট্রিয়াল নোড থেকে সিগন্যাল কোথায় চলে গেছে, এভিএনে চলে গেছে। ঠিক আছে, এবং সেখানে ডিলে করতেছে এবং সেখানে ওয়েট করতেছে। ঠিক আছে, সেখানে কি হইতেছে, এভি নোডাল ডিলে হচ্ছে। কেন বললাম এই কথাটা, দেখেন, বলার কারণ হচ্ছে অ্যাট্রিয়ামে যতক্ষণে প্লাটু হচ্ছে, ততক্ষণে সাইনোএট্রিয়াল নোড থেকে সিগন্যাল ভেন্ট্রিকলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে চলে গিয়ে এখানে কি করতেছে, রেস্ট করতেছে। ঠিক আছে, আর প্লাটো অবস্থায় কি আপনি কোনো ইলেকট্রিক্যাল চেঞ্জ পাবেন, অবশ্যই কোনো ইলেকট্রিক্যাল বা মানে ভোল্টেজের কোনো ডিফারেন্স পাওয়া যাবে না। তাহলে এখানে কোনো ভোল্টেজ ডিফারেন্স আছে, ভোল্টেজ ডিফারেন্স নেই। আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে যখন গেছে, ওইখানেও তো আলটিমেটলি ডিলেই হইতেছে, তাহলে সেই কারণে ওই ডিলেতে খুব বেশি ইলেকট্রিক্যাল সিগন্যাল পাওয়া যায় না। তাহলে আলটিমেটলি এইটাতে যেহেতু সেম সময়ে, তখন কি থাকে, তখন হচ্ছে মেইনলি ভোল্টেজটা পাওয়া যায় না, তেমন দেখাই যায় না, ভোল্টেজ প্রায় নেই। ঠিক আছে, ভোল্টেজটা প্রায় সাইলেন্ট থাকে। ওকে, আমরা একটু পরে বাকি কথাটা বলতেছি। তারপরে দেখেন, যখন অ্যাট্রিয়ামে যখন রিপোলারাইজেশন হয়, ভেন্ট্রিকলে ততক্ষণে সিগন্যাল যাওয়ায়, ভেন্ট্রিকলে ততক্ষণে কি চলতে থাকে, ভেন্ট্রিকলে ততক্ষণে ডিপোলারাইজেশন হতে থাকে। তাহলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন সেম টাইমে চলতে থাকে। ওকে, ঠিক আছে, আশা করি এতক্ষণ পর্যন্ত কোথাও বুঝতে সমস্যা হওয়ার কথা না। তাহলে এই পার্টটা এখন আপনি দেখেন, আমরা কি করব, ইসিজি নিয়ে কথা বলতেছিলাম। ঠিক আছে, তাহলে এখানকার যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো আমরা পাচ্ছি, এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলোকেই আলটিমেটলি ইসিজি পেপারে প্রিন্ট করা হয়। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থেকে আমরা কি পাইতেছি, আলটিমেটলি এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাই আমরা ইসিজির জন্য একটা পেপারে প্রিন্ট আউট করতেছি এবং ওটাকে আমরা ইসিজি হিসেবে বলতেছি। তাহলে কি পাই, কিভাবে পাই একটু পরে দেখি, কি পাই আমরা এটাকে একটু দেখি। দেখেন, এদিকে হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রোড, এদিকে আমাদের নেগেটিভ ইলেকট্রোড। ঠিক আছে, ওকে, তো এখন একটু দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনের যে ওয়েভ, সেটা। আর আমরা ফিজিক্সে তো পড়ে আসছি যে আমাদের একটা ভেক্টরকে আমরা অনেকগুলো অংশে ভাগ করতে পারি, তাই না? তো আমি এটাকে দুইটা অংশ যদি ভাগ করি, একটা ধরেন এই বরাবর, একটা ধরেন এই বরাবর, 90 ডিগ্রিতে ভাগ করলে দুইটা এইভাবে ভাগ করতে পারি। আচ্ছা, তো দেখা যাবে এটা ম্যাক্সিমাম, আমি এটাকে একটু এইভাবে দেই, আপনি দেখতে পাবেন এটা যেহেতু এটা ম্যাক্সিমামটা এই দিক বরাবর। আচ্ছা, খালি একটু ইয়ে করে দেই, এক সেকেন্ড। ওকে, দেখা যাবে কি ম্যাক্সিমামটা হচ্ছে এই বরাবর,
আর এই দিক বরাবর অল্প একটু আছে। কেন? কারণ এটার থিটার মান দেখেন এখানে কম হবে। ঠিক আছে, ওকে, ফিজিক্স তো পড়েই আসছেন। তাহলে দেখেন, তাহলে এইখানে কি দেখতেছি আমরা, আলটিমেটলি পজিটিভিটিটা পজিটিভের দিকে যাচ্ছে, এই পজিটিভিটিটা পজিটিভের দিকে যাচ্ছে। তাহলে পজিটিভ যদি পজিটিভের দিকে যায়, তাহলে আমরা কি, ধর এটা আমাদের সেই আইসোইলেকট্রিক লাইন, ঠিক আছে, বা আমরা এটাকে এইভাবে দেই, এক সেকেন্ড, এইভাবে দেই, তাহলে আমরা কি দেখতে পাবো এখানে, আমরা দেখতে পাবো এটার কারণে আলটিমেটলি কি হইতেছে, এটা পজিটিভ উপরের দিকে একটা ওয়েভ তৈরি করতেছে। আচ্ছা, এরপরে কি ঘটনাটা ঘটবে, এরপরে দেখেন অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন হওয়ার পরে অ্যাট্রিয়ামে কি চলতে থাকবে, প্লাটো চলতে থাকবে, এবং ওই প্লাটো চলা অবস্থায় অ্যাট্রিয়াম থেকে সিগন্যালটা কোথায় চলে আসবে, অ্যাট্রিয়াম থেকে সিগন্যালটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে এসে এটা ডিলে করতেছে। তাহলে যতক্ষণে প্লাটো হচ্ছে ঠিক সেম সময়ে এখানে এভিয়ানে ডিলে হচ্ছে। তো এই কারণে প্লাটোতে কোনো ইলেকট্রিক্যাল সিগন্যালের তো কোনো ডিফারেন্স পাবোই না, কারণ পুরোটাতেই কি হয়ে আছে, পজিটিভ চার্জ আর রেস্টিং মেমোরির পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে না। আর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে যখন ডিলে হচ্ছে এইখানেও সিগনিফিকেন্ট ইলেকট্রিক্যাল ইম্পালস পাওয়া যাইতেছে না। তাহলে এখানে আমরা কি দেখবো, আসলে কোনো ভোল্টেজ ডিফারেন্স আমরা পাচ্ছি না, মানে এটা হচ্ছে আমাদের এই অংশটা। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই অংশটা। তাহলে এই অংশটা হচ্ছে কোন অংশটা, এটা আমাদের যখন আমাদের সিগন্যালটা এভিএনে আসছে। ঠিক আছে, ওকে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে ডিলে করতেছে। তো ডিলে করার পরে কি হবে, ডিলে করার পরে সিগন্যালটা ভেন্ট্রিকলে চলে আসলো। ভেন্ট্রিকলে চলে আসলে ভেন্ট্রিকলে ফার্স্টে কি হবে, ভেন্ট্রিকলের সেপ্টাম পোর্শনে ডিপোলারাইজেশন হবে। দেখেন ডিপোলারাইজেশন হলে এইদিকে কি, এইখানে ছিল এই পজিটিভ পার্টটা নেগেটিভের দিকে, আমরা দেখতে পাইতেছি যে ডিরেকশনটা আছে পজিটিভ টুয়ার্ডস নেগেটিভ। তাহলে পজিটিভ যদি নেগেটিভের দিকে যায় তাহলে কি করবো, একটা নেগেটিভ দিকে একটা ওয়েভ পাবো। ওকে, নেগেটিভ একটা ওয়েভ পাবো। তো দেখা যাবে এই যে ওয়েভটা যতক্ষণ এইখানে আসবে ততক্ষণে দেখা যাবে কি, এই যে মেজর ভেন্ট্রিকলের মেইন পার্টে এই বড় ডিপোলারাইজেশনটা হয়ে গেছে। তো এটার কারণে আবার দেখেন পজিটিভ টুয়ার্ডস পজিটিভ, পজিটিভটাকে পজিটিভের দিকে পাওয়া যাইতেছে। তাহলে কি হবে, এই দিকে তখন একটা বড় ওয়েভ পাবো আমরা, এইদিকে তখন কি পাবো, একটা বড় ওয়েভ পাবো। ঠিক আছে, ওকে, তখন এই বড় ওয়েভটা পাবো। তারপরে কি হবে, তারপরে হচ্ছে দেখা যাবে কি, এই যে এরিয়াটা, এই এরিয়াটা ডিপোলারাইজেশন হবে বেজাল এরিয়া। এই বেজাল এরিয়াটা দেখেন, এটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে পজিটিভ কোন দিকে যাচ্ছে দেখেন, মেইনলি নেগেটিভের দিকে। তাহলে পজিটিভ টুয়ার্ডস নেগেটিভ, তাহলে কি হবে, এটা হবে আমাদের নেগেটিভ বরাবর। ঠিক আছে, নেগেটিভ বরাবর। তারপরে কি হবে, তাহলে ভেন্ট্রিকল টোটালটা ডিপোলারাইজেশন হয়ে গেছে। এখন আপনি বলবেন ভাই অ্যাট্রিয়ামের তো রিপোলারাইজেশন বলেন নাই। আমি একটু আগে বলে আসছি, ভেন্ট্রিকল যখন ডিপোলারাইজেশন হয় অ্যাট্রিয়ামে তখন কি চলতে থাকে, রিপোলারাইজেশন চলতে থাকে। আর ভেন্ট্রিকলের থেকে কি অ্যাট্রিয়াম খুব শক্তিশালী না। এই যে দেখেন এইখানে এইখানে আমরা যে এই পাশ অংশটা পাইতেছি এটাকে বলা হয় কিউআরএস। যতক্ষণে ভেন্ট্রিকলে কিউআরএস কমপ্লেক্স চলতে থাকে ততক্ষণে কি হইতেছে, অ্যাট্রিয়ামে ডিপোলারাইজেশন হইতেছে। তো দেখা যায় কি, এই কিউআরএস এর জন্য বা ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনের জন্য অ্যাট্রিয়াম এর যে রিপোলারাইজেশন সেটা আলাদাভাবে আমরা পাই না। রিপোলারাইজেশন এটাকে আমরা আলাদাভাবে পাই না। ঠিক আছে, কেন, এই কিউআরএস চলার কারণে, কারণ এটার ইলেকট্রিক্যাল ইম্পালস অ্যাট্রিয়ামের রিপোলারাইজেশন থেকে যথেষ্ট বেশি। ওকে, তাহলে হইলো, তারপরে কি হবে, তাহলে ভেন্ট্রিকলে কি হয়েছে, এখন ভেন্ট্রিকলে হচ্ছে ডিপোলারাইজেশন হয়ে গেছে সব ভেন্ট্রিকল। আচ্ছা, তো ভেন্ট্রিকল যখন ডিপোলারাইজেশন হয়ে গেছে তারপরে কি হবে, ভেন্ট্রিকলটা রিপোলারাইজেশন হবে। তো ভেন্ট্রিকল ডিপোলারাইজেশন আগে কি প্লাটো ফেজ আছে না, হ্যাঁ, তখন দেখা যাবে কি পুরো ভেন্ট্রিকলে এখন পজিটিভিটি, পুরো ভেন্ট্রিকলটা এখন কি পজিটিভ, মানে পুরোটা এখন প্লাটো ফেজে আছে। তাহলে কি কোনো ইলেকট্রিক্যাল ডিফারেন্স পাবো, অবশ্যই না। তখন কি এইখানে এরকম একটা লাইন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে কেমন লাইন পাওয়া যাবে, যে কোনো কোনো ইলেকট্রিক্যাল ইম্পালস এখানে পাওয়া যাচ্ছে না, এরকম একটা লাইন পাওয়া যাবে। তো যখনই প্লাটো অবস্থা শেষ হবে তখন আবার রিপোলারাইজেশন হবে। তখন কি হবে, রিপোলারাইজেশন হবে। এবং এখানেই একটা কথা আছে যে ভাই, বা আপনি চিন্তা করে রাখছেন যে ভাই তাহলে রিপোলারাইজেশন তো এই বরাবরই হবে, যে প্রথমে এই পাশে, তারপরে এই পাশে, তারপরে এই পাশে। ঘটনাটা আসলে তা হবে না। এখন বলবেন কেন হবে না, কারণ হচ্ছে আপনি যদি একটু দেখেন আমাদের সেপ্টাম এবং এই যে এন্ডোকার্ডিয়াম যেটা, এটা হচ্ছে দীর্ঘ সময় ধরে মাসেল কন্ট্রাক্ট করে, দীর্ঘ সময় ধরে, মানে এই পোর্শনটা অনেক বেশি সময় ধরে মাসেল কন্ট্রাক্ট করতে থাকে। ঠিক আছে, তাহলে মাসেল কন্ট্রাকশন কখন ঘটে, আমরা তো দেখছি ম্যাক্সিমামটা আমাদের প্লাটো ফেজে শুরু হয়। ওকে, তো যেহেতু এইখানটাতে বেশিক্ষণ ধরে মাসেল কন্ট্রাক্ট করতে থাকে, তো মাসেল যখন কন্ট্রাক্ট করবে, সাপোজ এটা হচ্ছে মাসেল, এটা হচ্ছে মাসেল, এর মাঝখানে এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। তো যখন মাসেল কন্ট্রাক্ট করবে তখন কি ব্লাড ভেসেলটা এরকম থাকবে না, তখন ব্লাড ভেসেলটা এরকম ছোট্ট হয়ে যাবে, খুব বেশি নিউট্রিয়েন্টস পাবে না। ওকে, তো দেখা যাবে কি কম্পারেটিভলি এই বাইরের দিকের যে জায়গাগুলো, এখানে করোনারি সাপ্লাই তখন অতটাও ডিস্টার্ব হয় না, তখন এখানে নিউট্রিয়েন্টসগুলো অ্যাভেলেবল বেশি থাকে। এই কারণে দেখা যায় কি, যে বাইরের দিক থেকে রিপোলারাইজেশনটা শুরু হয়। কি বলছি, যে রিপোলারাইজেশনটা কোন দিক থেকে শুরু হয়, এই বাইরের দিক থেকে, এই দিক থেকে রিপোলারাইজেশনটা শুরু হয়।
ঠিক আছে? তাহলে বাইরের দিকে, তাহলে এইদিকে ধরেন এইদিকে পজিটিভ পজিটিভ হয়ে আছে, আচ্ছা এইভাবে লিখি, এখানে পজিটিভ এরকম হয়ে আছে, এইভাবে হয়ে আছে, আর এইদিকে নেগেটিভ, মানে নেগেটিভটা এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে আসতেছে, নেগেটিভটা এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে আসতেছে। তো সবগুলার যদি আমি ওয়েভগুলোকে একত্রিত করি, আলটিমেটলি আমি কি পাবো? আলটিমেটলি আমি পাবো এই বরাবর নেগেটিভ ওয়েভ আসতেছে, রিপোলারাইজেশনের ওয়েভ আসতেছে এই বরাবর, তাই না? হ্যাঁ, এখন দেখেন তো, নেগেটিভ টুয়ার্ডস নেগেটিভ না? আমি কি বুঝাতে পারছি কি ঘটনাটা ঘটতেছে? সরি, নেগেটিভ টুয়ার্ডস নেগেটিভ না, এই নেগেটিভটা নেগেটিভের দিকে যাচ্ছে, নেগেটিভটা নেগেটিভের দিকে যাচ্ছে, তখন আমি কি পাবো? নেগেটিভ ইনটু নেগেটিভ ইকুয়ালস টু পজিটিভ। তাহলে এইখানে আমরা রিপোলারাইজেশনের জন্য কি পাবো? ওয়েভটা পাবো পজিটিভ। ঠিক আছে? ওকে, আশা করি কোথাও বুঝতে প্রবলেম হয় নাই। তাহলে এই পি ওয়েভ, এটাকে আমরা বলতেছি পি ওয়েভ। কেন আসছে এটা? এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনের জন্য। তারপরে এই যে এই জায়গাটা, এটা কি? এটাকে আমরা বলতেছি, এটা আসলে একটা, পরে বলতেছি, এটা আর একটু ক্লিয়ার। এখন এখানে দেখেন ইলেকট্রিক্যালি হার্টটা এখানে সাইলেন্ট, এখানে এখানে আলাদা কোনো ওয়েভ নাই, এইখানে এই যে ওয়েভটা পাইছি। আচ্ছা, এটাকে আমরা কেন পাচ্ছি? এটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডাল ডিলে হচ্ছে। আচ্ছা, শুধু কি তাই? পাশাপাশি অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়ামের কি হইতেছে? প্লাটু চলতেছে। ওকে, তারপর আমরা এই জায়গাটাতে কি পাইতেছি? এটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি কিউ ওয়েভ, যেটা মেনলি কি বুঝাইতেছে? ভেন্ট্রিকুলার যে সেপ্টাম, সেপ্টামের ডিপোলারাইজেশন। আচ্ছা, এই অংশটাকে আমরা কি পাইতেছি? এই অংশটা হচ্ছে মেইনলি, এই অংশটা হচ্ছে মেইনলি কি আমাদের মেজর যে ভেন্ট্রিকল, মেজর যে ভেন্ট্রিকল, মেজর ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন। তাহলে এটাকে আমরা কি বলবো? মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ওকে, এটা কি? এখানে কি হইতেছে? এটা আসলে ওই যে আমাদের যে বেজাল পার্টটা ছিল না, বেজাল পার্ট বেজের দিকে, কোনটা? এই যে অংশটা, এই অংশের ডিপোলারাইজেশন। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলি আমরা এস ওয়েভ। ঠিক আছে? এবং এটা কেন আসতেছে? এটা আসতেছে কেন? কারণ হচ্ছে বেজাল ডিপোলারাইজেশন। এটা কি? এটাকে, এটা তো আইসোইলেকট্রিক লাইন, মানে এখানেও হার্টটা তুলনামূলক সাইলেন্ট আছে মেইনলি। এটা এখানে আমরা কি বুঝতেছি? এটা কি? এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার প্লাটু, ভেন্ট্রিকুলার প্লাটু ফেজ। ওকে, তারপরে এইটা কি? এইটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, রিপোলারাইজেশন। এটাকে মেইনলি টি ওয়েভ নামে ডাকা হয়, এটাকে আমরা ফার্স্টে টি বলি। এটা হচ্ছে আমাদের টি ওয়েভ, যেটা কি? যেটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। আশা করি এই জিনিসপত্রগুলো বোঝা উচিত, কোথাও প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি কি পাচ্ছি? আমরা ইসিজিতে আমরা পি ওয়েভ পাচ্ছি, এখানে একটা আইসোইলেকট্রিক লাইন পাচ্ছি, তারপর এই আইসোইলেকট্রিক লাইন পাচ্ছি, তারপরে পাচ্ছি কিউ, তারপরে পাচ্ছি আর, তারপরে এস, তারপরে একটা আইসোইলেকট্রিক লাইন, তারপরে আবার একটা টি ওয়েভ। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনটা, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য আলাদা আরেকটা ওয়েভ পাওয়া যেতে পারে, মানে বিশেষ করে লাস্টের দিকে যে রিপোলারাইজেশন হয়, লেট রিপোলারাইজেশন, সেটার জন্য একটা ছোট ওয়েভ পাওয়া যেতে পারে, এটাকে ইউ ওয়েভ বলা হয়। কি ওয়েভ? ইউ ওয়েভ। ঠিক আছে? ওকে, এটা সবসময় পাবো এরকম না, এবং অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না, বাট এরকম ইউ ওয়েভ পাওয়া যেতে পারে। ছোট ইউ ওয়েভ সমস্যা হবে না, ঠিক আছে? বাট এটা যদি প্রমিনেন্ট হয় বা অন্যান্য বিভিন্ন কারণে এটা প্যাথোলজি তৈরি করতে পারে। আশা করি এই আজকে এইটুকু আপাতত বোঝার কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো এই যে কথাগুলো বললাম, এগুলো তো আমরা দেখলাম যে কিভাবে কিভাবে কি হচ্ছে। এখন কথা হচ্ছে ইসিজিতে এটাকে আসলে কিভাবে তৈরি করে, ইসিজিতে আসলে এটাকে কিভাবে তৈরি করে দেখেন। এইটা আসলে খুব সুন্দরভাবে এটা, আর আমার ম্যাক্সিমাম এইগুলো হচ্ছে ডক্টর নাজিব স্যারের ক্লাস থেকে নেয়া, বা বই তো আসছে এখন রিসেন্টলি, আমি গাইডন বাদার যে বইগুলো পড়ছি সেটা রিসেন্টলি, কিন্তু ম্যাক্সিমাম আমার ক্লাসের যে তথ্যগুলো আমার আমার হচ্ছে জানা হচ্ছে ডক্টর নাজিব স্যারের থেকে, এই জন্য আমি তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ওকে, তো দেখেন আমাদের এখানে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হইতেছে, যার কারণে এরকম আমি ইলেকট্রিক্যাল বিভিন্ন ভেক্টরগুলো পাইতেছি। আমি ওই আগেরটাকেই জাস্ট আঁকছি কি কি ভেক্টর পাইছে সেটা। তো এখানে একটা পজিটিভ, মেনলি কি পায়ে একটা পজিটিভ অংশ যুক্ত করছি, পজিটিভ ইলেকট্রোড, হাতে একটা নেগেটিভ ইলেকট্রোড যুক্ত করছি। তো পায়ে পজিটিভ মানে কি এখানেও পজিটিভ, আর হাতে নেগেটিভ মানে কি এখানেও নেগেটিভ। তার মানে আলটিমেটলি এই পাশটাতে পজিটিভ, এই পাশটাতে নেগেটিভ, ওই সেম ঘটনাই আছে। আচ্ছা, তো এই পজিটিভ পাশের সাথে একটা আমি ইলেকট্রোডকে যুক্ত করতেছি, আর নেগেটিভ পাশের সাথে আমি একটা ইলেকট্রোডকে যুক্ত করতেছি। ওকে, যুক্ত করলে দেখা যাইতেছে কি যে এই যে এখানে ঘটনাটা ঘটতেছে,
যে যদি ডিফারেন্সটা পজিটিভ হয় তাহলে এই দিকেও ঘুরবে, ডিফারেন্সটা নেগেটিভ হলে এই দিকে এটা ঘুরবে। ঠিক আছে, এটা কি ওই যে ভোল্ট মিটারের যে কাঁটাটা, এই কাঁটাটা ঘুরবে। তাহলে কাঁটাটা কেন ঘুরবে? ভোল্টেজের ডিফারেন্সের জন্য। আচ্ছা, তো এখানে তো কাঁটাটা জাস্ট উপরে নিচে নামবে, মানে এইদিকে যাবে বা এইদিকে আসবে। কাঁটা কিন্তু সামনে পিছনে যাইতেছে না, এরকম হইতেছে না। কাঁটা জাস্ট এদিকে যাচ্ছে বা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এরকম। আচ্ছা, তো এখানে আমি পেপার রাখছি, দেখেন এইখানে আমি এভাবে মুড়িয়ে একটা পেপার রাখছি, এখানে এরকম ভাবে মুড়িয়ে একটা পেপার রাখছি। এই পেপারটা এইদিকে আসতেছে, মানে পেপারটা এইদিকে মুভ করতেছে, এবং এটার ভেলোসিটি হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড। এই ভেলোসিটিতে এটা আসতেছে। ঠিক আছে, ওকে। যদি আসে ফার্স্টে আমি কি পাবো? দেখেন ফার্স্টে আমি পাবো হচ্ছে এইটা অ্যাকচুয়াল পি ওয়েভ। তখন কি হবে? এটা পজিটিভ দিকে ডিফারেন্স দেখাবে। এই পজিটিভ দিকে ডিফারেন্স দেখানোর কারণে এটা উপরের দিকে উঠে যাবে। তো এই কারণে উপরের দিকে ওঠার কারণে এরকম ওয়েভ পাবো। ঠিক আছে, আমরা দেখছি কি, আমরা দেখছি কিন্তু প্রথমে কি হয়, প্রথমে আস্তে আস্তে করে বাড়ে, প্রথমে ডিফারেন্সটা আস্তে আস্তে করে বাড়ে, বাড়ার পরে কি ডিফারেন্সটা আস্তে আস্তে আবার কমে নর্মাল হয়। কারণ যখন টোটালটা ডিপোলারাইজ হয়ে গেছে, এখানে কি টোটালটা ডিপোলারাইজ হয়ে গেছে, এখানে তাহলে কোনো ডিফারেন্স নাই। ওকে, তারপরে কি হয়েছে? এই এভিয়ানে এসে ইলেকট্রিক্যাল ইম্পালসটা এখানে কি হয়ে আছে, ডিলে করতেছে, তো এইখানে এটা বুঝাইতেছে। ওকে, এখানে আইসোইলেকট্রিক লাইন, কোনো চেঞ্জ পাওয়া যায়নি। তারপরে দেখেন যখন এইখানে আসছে এই পজিটিভ টুয়ার্ডস নেগেটিভ, পজিটিভ টুয়ার্ডস নেগেটিভ, এই কারণে কি নেগেটিভ দিকে একটা ডিফ্লেকশন পাওয়া গেছে। ঠিক আছে, নেগেটিভ দিকে কেন? এই সেপ্টামের জন্য। ওকে, তারপরে দেখেন যখন এইটা এখানে আসছে তখন কি এই মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা হওয়ার কারণে এই দিকে অনেক বেশি পজিটিভিটি হয়ে গেছে, তারপরে আবার কমতেছে। কেন কমতেছে? এটাও তো বুঝতে পারতেছেন যে প্রথমে একটা ম্যাক্সিমাম লেভেলে যায়, তারপরে কি হয় ডিপোলারাইজেশনের ক্ষেত্রে যে পজিটিভ এবং নেগেটিভ অংশগুলা, এটার পার্থক্য কমতে কমতে আলটিমেটলি কমে যাইতেছে। ওকে, তারপরে কি হবে? তারপরে হচ্ছে এই বেজাল পার্টটা ডিপোলারাইজেশন হবে, এবং এটাও দেখেন পজিটিভ টুয়ার্ডস নেগেটিভ অনেকটা, এই কারণে এখানেও একটা নেগেটিভ ওয়েভ পাবো। ওকে, তারপরে কি ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ হয়ে গেছে, এখন এটা কি থাকবে? এখন এটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন, প্লাটো অবস্থা চলতেছে ভেন্ট্রিকলে। দেখেন এই যে ভেন্ট্রিকলটা ডিপোলারাইজ হয়ে গেছে, এখানে প্লাটো অবস্থা চলতেছে। তারপরে কি হয়? দেখেন ভেন্ট্রিকলটা কিন্তু বাইরের দিক থেকে রিপোলারাইজেশন হওয়া শুরু করছে, মানে রিপোলারাইজেশন ওয়েভের ডিরেকশনগুলো অনেকটা এইদিকে। যেহেতু এইদিকে ভেন্ট্রিকলটা মোটা বেশি, তাহলে আলটিমেটলি কি নেট ডিরেকশনটা কি অনেকটা লেফট থেকে রাইটের দিকে। তাহলে ডিরেকশনটা দেখেন এইদিকে যদি পজিটিভ রাখি তাহলে নেগেটিভ টুয়ার্ডস পজিটিভ, সরি আমি এইদিকেও নেগেটিভ রাখছিলাম, তাহলে নেগেটিভ টুয়ার্ডস নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ আলটিমেটলি পজিটিভ। তো আলটিমেটলি এখানে কি পাবো? এইদিকে এটা কি করবে? পজিটিভ দিকে মুভ করবে। ঠিক আছে, তো এইভাবে আলটিমেটলি আমরা একটা ইসিজি পেপারকে দেখতে পাবো। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা টোটাল ইসিজি পেপারকে দেখতে পাবো। ঠিক আছে, ওকে। তো এই যে আমরা বিভিন্ন কিছু দেখলাম, এই বিভিন্ন কিছুকে বিভিন্ন নামে ডাকা হয়। তাহলে এই যে ওয়েভ, সেগমেন্ট, ইন্টারভাল, এগুলোর মধ্যে কোনটা কোনটা আসলে কোনটা কি? আচ্ছা, এটা যদি আমি বলি, দেখেন এই যে লাইনটা, এটাকে আমরা বলতেছি আইসোইলেকট্রিক লাইন। এই আইসোইলেকট্রিক লাইনের উপরে যেগুলা, এগুলো হচ্ছে আমার বিভিন্ন ওয়েভ। ঠিক আছে, আর সেগমেন্ট কোনগুলা? যেগুলো হচ্ছে আইসোইলেকট্রিক লাইনের মধ্যে আছে, এগুলো হচ্ছে আমাদের সেগমেন্ট। আর ইন্টারভাল কোনগুলা? অনেক সময় অনেকগুলো ওয়েভ বা অনেকগুলো ওয়েভ প্লাস সেগমেন্ট মিলে একটা ইন্টারভাল তৈরি হয়। ওকে, তো দেখেন আমরা ফার্স্টে পাইতেছি কি পি ওয়েভ, তারপরে পাচ্ছি একটা পি আর সেগমেন্ট, তারপরে পাইতেছি কিউ আর এস কমপ্লেক্স, দেন আর একটা এসটি সেগমেন্ট, একটা টি ওয়েভ, কোনো কোনো ক্ষেত্রে ইউ ওয়েভ। কোনটা কি বোঝায়? দেখেন পি ওয়েভ বোঝায় হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন, যে অ্যাট্রিয়ামগুলো ডিপোলারাইজ হইতেছে। তারপরে এই অংশটাকে কি বুঝতেছি? এই অংশটা কি হচ্ছে? আমাদের অ্যাট্রিয়াম, আমরা যদি আবার একটু রিক্যাপ করে নেই, এইটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়ামের এই, সরি এটা হচ্ছে হার্টের এই অ্যাট্রিয়াম, এগুলো এগুলো হচ্ছে ভেন্ট্রিকল। তো যখন এটা ফায়ার করে সাইনোএট্রিয়াল নোড, এই ফায়ার করার পরে অ্যাট্রিয়ামগুলো আস্তে আস্তে কি হয়? অ্যাট্রিয়ামগুলো আস্তে আস্তে দিক দিয়ে ডিপোলারাইজড হয়ে হয়ে আসতে থাকে, এবং দেখা যায় সাইনোএট্রিয়াল নোডের মধ্যে যতক্ষণে, সাইনোএট্রিয়াল নোড থেকে যতক্ষণে এভিয়ানের মধ্যে সিগন্যাল চলে আসে, ততক্ষণে অনেকটাই এটা ডিপোলারাইজড হয়ে যায়। এবং হয়ে যাওয়ার পরে কি হয়? যখন দেখা যায় অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের মধ্যে সিগন্যালটা ডিলে করতেছে, তখন দেখা যায় এই অ্যাট্রিয়ামের সেলগুলোতে প্লাটো ফেজ চলতেছে। প্লাটো ফেজ চলতেছে মানে কি? এখানে পুরো অ্যাট্রিয়াল সেলের মধ্যে মেমব্রেন পোটেনশিয়ালগুলো সেম আছে, মানে কোনো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের একটা ব্যালেন্স তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে এখানে অবশ্যই কোনো ইলেকট্রিক্যাল কি পাবো না, ইলেকট্রিক্যাল ডিসব্যালেন্স পাবো না, বা হচ্ছে পার্থক্য পাবো না, কোনো ডিফারেন্স পাবো না। এই কারণে এখানে আমরা কি পাই? এখানে হচ্ছে এই পিআর সেগমেন্টটা পাই। তো পিআর সেগমেন্ট কি বুঝাইতেছে? এটা এটা হচ্ছে আমার অ্যাট্রিয়ামের প্লাটো ফেজ অথবা আমাদের এভি নোডাল ডিলে। ওকে, তারপরে সিগন্যালটা কোথায় চলে আসে? সিগন্যালটা চলে আসে আমাদের ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকলে কি হয়? ফার্স্টে সেপ্টাল ডিপোলারাইজেশন হয়, যেটার জন্য আমরা পাই কিউ ওয়েভ। তারপরে কি হয়? মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এই মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য আমরা পাই আর ওয়েভ। তারপরে হয় হচ্ছে বেজাল এরিয়াতে ডিপোলারাইজেশন, যার কারণে আমরা পাই এস ওয়েভ। এবং তারপরে কি হয়? পুরো ভেন্ট্রিকলে
প্লাটো ফেজ অবস্থা থাকে, তো প্লাটো ফেজের জন্য আমরা এই অংশটা পাই। আচ্ছা, তারপরে প্লাটো ফেজের পরে কি হয়, ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন হয়, যার কারণে টি ওয়েভটা পাই। কেন আমরা অ্যাট্রিয়ামে কোনো টি ওয়েভ পাচ্ছি না? কারণ অ্যাট্রিয়াম যতক্ষণে, দেখেন অ্যাট্রিয়াম এই অবস্থা পর্যন্ত প্লাটো চলতেছিল, তারপরে অ্যাট্রিয়ামে যখনই ডিপোলারাইজেশন শুরু হবে ঠিক তখনই দেখা যায় ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন শুরু হয়ে যায়। তো ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন যে পোটেনশিয়ালগুলা এটা অনেক স্ট্রং হয়, যার কারণে অ্যাট্রিয়ামের যে রিপোলারাইজেশন পোটেনশিয়াল সেটা আলাদা করে আমাদের ইসিজির যে ইলেকট্রোডগুলা বা লিডগুলা সেগুলো পায় না। ঠিক আছে, এই কারণে অ্যাট্রিয়ালের রিপোলারাইজেশনটা মেইনলি ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনের ওয়েভের কারণে হারায় যায়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি আমরা কি কি বললাম এতক্ষণ। তাহলে আমাদের কি কি ওয়েভ আছে, পি ওয়েভ, কিউ ওয়েভ, আর ওয়েভ, এস ওয়েভ, টি, এবং কিছু কিছু ক্ষেত্রে ইউ। ইউ ওয়েভ সবসময় থাকবে এরকম না, ইউ হচ্ছে লেট রিপোলারাইজেশন হলে কিছু কিছু লিডে আসতে পারে। ওকে, সেগমেন্ট কি কি আছে, পিআর সেগমেন্ট, এসটি সেগমেন্ট, পিআর সেগমেন্ট, এসটি সেগমেন্ট। ইন্টারভাল কি কি আছে, পিআর ইন্টারভাল, কিউআরএস ইন্টারভাল এবং কিউটি ইন্টারভাল। দেখেন এখানে বুঝেই যাইতেছে পিআর ইন্টারভাল শুরু এখান থেকে শেষ হচ্ছে এইখানে, মানে একদম এই প্লাটো অবস্থার শেষ পর্যায়ে, অ্যাট্রিয়ামের প্লাটো অবস্থার শেষ পর্যায়ে। তারপর কিউটি ইন্টারভাল এখান থেকে শুরু একদম টি এর শেষ পর্যন্ত শেষ। ঠিক আছে, আচ্ছা এখন এখানে বলতে পারেন যে ভাই পিআর সেগমেন্ট বললো কেন, পিকিউ সেগমেন্ট তো বলতে পারতো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে অনেক সময় এই কিউ ওয়েভটা নাও দেখা যেতে পারে। ঠিক আছে, এটা খুব কম তো নাও দেখা যেতে পারে, তখন ডিরেক্টলি আর দেখা যায়। এর জন্য আমরা হচ্ছে পিকিউ না বলে অনেক সময় পিআরও বলতে পারি। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন যেখানে এসে এই এসটি সেগমেন্টের সাথে আমার এই এস ওয়েভটা জয়েন করে, এটাকে বলা হয় জে পয়েন্ট। কি বলা হয়, এটাকে বলা হয় জে পয়েন্ট। ঠিক আছে, ওকে। আর এই পি ওয়েভটা অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন, কিউআরএসটা ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন এবং টি ওয়েভটা ভেন্ট্রিকলের রিপোলারাইজেশনটাকে বুঝাইতেছে। ঠিক আছে, ওকে। তো আশা করি এখানে প্রবলেম হওয়ার কথা না। এবার যদি মাসেল কন্ট্রাকশনের কথা বলি, মাসেল কন্ট্রাকশন কখন হয়, আমাদের যে প্লাটো অবস্থা, এই প্লাটো অবস্থাতে মিলি মাসেল কন্ট্রাকশন হওয়া শুরু হয়। তাহলে দেখা যাবে কি প্লাটো অবস্থা শুরু হইলে এই পর্যন্ত অনেকটা মাসেল কন্ট্রাকশন চলতে থাকে অ্যাট্রিয়ামের। আর ভেন্ট্রিকলে যখন প্লাটো হয়, এই প্লাটো হওয়ার পর থেকে কিছুটা রিপোলারাইজেশন পর্যন্ত মাসেল কন্ট্রাকশন হতে থাকে। ঠিক আছে, ওকে। দেখেন এই কিউটি ইন্টারভাল বলার সাথে সাথে আমার গত ক্লাসের কথা মনে পড়লো। আমরা গত ক্লাসে কিউটি ইন্টারভাল নিয়ে যে পড়েছিলাম, কি পড়েছিলাম মনে আছে, যে কিউটি ইন্টারভাল কখনো বেশি হয় কখনো কম হয়। দেখেন আমরা এমনিতে চিন্তা করে বলতে পারি, ধরেন বাইরে যদি ক্যালসিয়াম বেশি থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, তাহলে এই ক্যালসিয়ামটা কি আমাদের সেলে, ভেন্ট্রিকুলার সেলে দ্রুত প্রবেশ করবে। দ্রুত প্রবেশ করার কারণে প্লাটো ফেজটা কি অল্প সময়েই শেষ হয়ে যাবে, প্লাটোটা অল্প সময়েই শেষ হয়ে যাবে। তো অল্প সময়ে যদি প্লাটো শেষ হয়ে যায় তাহলে কি হবে, তাইলে হচ্ছে এই অংশটা কমে যাবে। ঠিক আছে, কমে গেলে আলটিমেটলি কি হবে, তখন হচ্ছে কিউটি ইন্টারভাল কমে যাবে। এর উল্টা ঘটনা, যদি বাইরে ইসিএফ এ যদি ক্যালসিয়াম কম থাকে তখন কি হবে, আস্তে আস্তে ক্যালসিয়াম আসবে, প্লাটো ফেজটা দীর্ঘস্থায়ী হবে, প্লাটোটা দীর্ঘস্থায়ী হবে। তো প্লাটো যখন দীর্ঘস্থায়ী হবে তখন কি কিউটি ইন্টারভালটা বেশি হবে। ঠিক আছে, ওকে। বা আপনি এটাও বলতে পারেন এসটি সেগমেন্ট, এটাতে এসটি সেগমেন্ট কমে যাবে, এটাতে এসটি সেগমেন্ট বেড়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এবং আপনাদের বোর্ড পরীক্ষায় বা হচ্ছে ভার্সিটি কি কোশ্চেনগুলো আসবে, এটা এখানে সিম্পলি বলবে কোনটা কি বোঝায়, পিয়ার সেগমেন্ট কি বোঝায়, এসটি সেগমেন্ট কি বোঝায়, কোন ইন্টারভাল কি বোঝায়, কোন ওয়েভ কি বোঝায়, এগুলাই ধরবে আসলে। ঠিক আছে, মেইনলি এগুলোই ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেনের জন্য। আর এখানে আমার এগুলো সব বলে দেয়া আছে। ঠিক আছে, এগুলো সব বলে দেয়া আছে। আচ্ছা, আর বোর্ডের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কন্ডাকশন পাথওয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট, কিভাবে কন্ডাকশন হয় এই পাথওয়েটা খুবই ইম্পর্টেন্ট। এই সাইনাইটিয়াল নোডে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়, সেটা ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে কোথায় আসে, আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে আসে। আচ্ছা, পাশাপাশি এটা কি ইন্টারনোডাল পাথওয়ে হয়ে আলটিমেটলি পুরো অ্যাট্রিয়ামে সাপ্লাই দেয়, যার কারণে অ্যাট্রিয়ামে একটা ডিপোলারাইজেশন ওয়েভ পাওয়া যায়। ওকে, তারপরে এভিএন এর সিগন্যাল আসার পরে এখানে কিছু ডিলে হয়, ডিলে হওয়ার পরে বান্ডেল অফ হিস হয়ে রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ হয়ে যখন যায়, লেফট বান্ডেল ব্রাঞ্চের কারণে আলটিমেটলি সেপ্টামে ডিপোলারাইজেশন হয়, এই সেপ্টাল ডিপোলারাইজেশন পাওয়া যায়। তারপরে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়ে যায়, কারণ পার্কিনসন সিস্টেম খুব দ্রুত সিগন্যাল পাস করে, যার কারণে এইদিকে একটা মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন পাওয়া যায় ওয়েভ। তারপরে এই বেজাল এরিয়াতে লাস্টের দিকে ডিপোলারাইজেশন হয়, এই কারণে একটা বেজাল ডিপোলারাইজেশন ওয়েভ পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে এই পাথওয়েটা। ঠিক আছে, ওকে। এই টাইমিং এবং ডিউরেশনের ক্ষেত্রে এক এক বইয়ে একটু কম বেশি হতে পারে, তবে সেটা সমস্যা না। আপনি হচ্ছে মেইনলি বুঝতে পারতেছেন কিনা। তবে এমন তো না যে একটাতে থাকবে 0.1 আর একটাতে থাকবে 0.9, এরকম চেঞ্জ হবে না, কাছাকাছি থাকবে। ওকে, তো সবচেয়ে ভালো হয় এটা হচ্ছে আপনার কলেজের টিচাররা যেটা প্রেফার করে সেটা আপনারা পড়বেন। ওকে, তো এটাকে আমরা বোঝার জন্য আচ্ছা আমরা এই ওয়েভটাকে একটু এই পাশে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো পি ওয়েভ কি বোঝায়, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন।
টাইমগুলো আপনি নিজ দায়িত্বে একটু দেখে নেবেন, আমি এগুলো আর বলতেছি না। আচ্ছা, তারপরে দেখেন পিআর সেগমেন্ট। এই পিআর সেগমেন্টটা কি বুঝাইতেছে? এই পিআর সেগমেন্টটা মানে পি ওয়েভের শেষ থেকে কিউ ওয়েভের শুরু পর্যন্ত কি বুঝাইতেছে? এবি নোডাল কন্ডাকশনটাকে বুঝাইতেছে, তাই না? এবি নোডের ভিতরে যে ডিলে হইতেছে সেটা। সেম সময় কি হয়, অ্যাট্রিয়াল প্লাটুটা হয়। ওকে, তারপরে দেখেন পিআর ইন্টারভাল। ভাই ইন্টারভাল কি? পি ওয়েভের শুরু থেকে এই কিউআরএস এর শুরু পর্যন্ত যে সময়টা, এটাকে বলতেছে পিআর ইন্টারভাল। এখানে কি হয়? এখানে অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন হয়, এবি নোডাল কন্ডাকশন হয়, দুইটাই। কিউআরএস কমপ্লেক্স এটা কি বুঝাইতেছে? এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এসটি সেগমেন্ট, এস থেকে শুরু করে টি পর্যন্ত, এটা কি? ভেন্ট্রিকুলার প্লাটো ফেজ। ঠিক আছে, ভেন্ট্রিকুলার প্লাটো ফেজ। তারপরে কিউটি ইন্টারভাল, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, সেটাকে আমরা কি বলতেছি? এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন। আচ্ছা এখানে একটু দেখি, কিউটি ইন্টারভাল কিন্তু বলছে, ইন্টারভাল তাহলে কি? ইন্টারভাল হচ্ছে এখান থেকে শুরু করে এই টি ওয়েভ পর্যন্ত, তাহলে এখানে প্লাটো হইতেছে, রিপোলারাইজেশন হইতেছে, তারপর টি ওয়েভ তো রিপোলারাইজেশন। ঠিক আছে। আচ্ছা ইউ ওয়েভ যদি থাকে তাহলে এটা কি বোঝাইতেছে? পারকিনজি ফাইবারের যে রিপোলারাইজেশনটা সেটাকে বোঝাইতেছে। আর আর ইন্টারভাল কি? একটা আর ওয়েভ ধরেন এখানে হয়েছে, তারপরে কি এখানে আবার একটা পি ওয়েভ হবে, এখানে আবার একটা কিউআরএস কমপ্লেক্স হবে, আর একটা টি ওয়েভ হবে। তো একটা আর থেকে আরেকটা আর এর যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলতেছি আর আর ইন্টারভাল। ওকে, তো আশা করি এখানে বুঝতে কোথাও প্রবলেম হওয়ার কথা না, এবং এইটাই আপনার পরীক্ষার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। ওকে, এবার আসি রিলেশন অফ ইসিজি উইথ অ্যাকশন পটেনশিয়াল অ্যান্ড মাসকুলার অ্যাক্টিভিটি অফ হার্ট। এটা অলরেডি আমরা বলে ফেলছি। দেখেন, যদিও এখানে চিত্রটা একটু বাজে হয়েছে তুলনামূলক, মানে একদম মিলে নাই, আমি জাস্ট একটু বলে দিই, কারেকশনটা বলে দিই। এই যে ডিপোলারাইজেশন দেখেন, এইখানে যখন প্লাটো ফেজটা শুরু হবে, প্লাটো ফেজ আসলে আরেকটু পরে শুরু হবে। সাপোজ এই পার্টটা থেকে শুরু হইতেছে, এই পার্টটা থেকে, তো এই পার্টটা থেকে প্লাটো হয়ে আলটিমেটলি এই পর্যন্ত দেখা যায় কি অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনটা হতে থাকে, মানে এখান থেকে এই পর্যন্ত। তো এই কারণে এখানে কি হয়, মাসেলটা কন্ট্রাক্ট করে, অ্যাট্রিয়াল মাসেল কন্ট্রাকশন। আর ভেন্ট্রিকুলার কি? এখানে প্লাটো, তাহলে প্লাটো শুরু হওয়ার একটু পর থেকে শুরু করে এই ডিপোলারাইজেশন পর্যন্ত অনেকটাই, ঠিক আছে, এই পর্যন্ত দেখা যায় অনেকটাই মাসেল কন্ট্রাকশন হয়। ঠিক আছে। ওকে, আর দেখেন এই পার্টটা কি বুঝাইতেছে মেইনলি? এই পার্টটা মেইনলি বুঝাইতেছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ঠিক আছে। ওকে, তারপরে কি হয়? এখানে প্লাটো ফেজ থাকে, এটা হচ্ছে আমাদের সেই প্লাটো ফেজ, আর রিপোলারাইজেশন তো কিউআরএস এর মধ্যেই চলে যায়, এই জন্য এটাকে একটু ডান দিকে চলে আসবে, দিতে পারে না তেমন। ওকে, তারপরে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এখান থেকে শুরু, হ্যাঁ এটা সুন্দরভাবে দিছে। তারপরে এখানে প্লাটো শুরু হয়, এখানে এটা থেকে প্লাটো এই পর্যন্ত প্লাটো চলে, এটা এখানে, তারপরে কি এই পর্যন্ত রিপোলারাইজেশন, এটা রিপোলারাইজেশন। অনেক ক্ষেত্রে এখানে একটা ইউএফ থাকতে পারে। দেখেন এখানে আরো সুন্দরভাবে এটাকে আরো এক্সপ্লেইন করছে। এই হচ্ছে আমাদের কিউআরএস এইটুকু, এই প্লাটো হচ্ছে আমাদের এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের টি ওয়েভ, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখাই দিয়েছি। ঠিক আছে। ওকে, তো এইখানে বলছে রিপোলারাইজেশন অফ অ্যাট্রিয়া দ্য অ্যাট্রিয়াল টি ওয়েভ। গাইটনে বলছে যে অ্যাট্রিয়াল টি ওয়েভটা কই গেল? তো আমরা তো অলরেডি বলেই ফেলছি যে অ্যাট্রিয়ামে কি হয়, যখন ডিপোলারাইজেশন হয় তখন একই সাথে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা হতে থাকে। তো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা যেহেতু মেজর, বা ভেন্ট্রিকুলার, যেহেতু আমরা কি বললাম যে অ্যাট্রিয়ামে যখন রিপোলারাইজেশন হয়, অ্যাট্রিয়ামে যখন রিপোলারাইজেশন হয় সেম টাইমে ভেন্ট্রিকলে কি হইতেছে? ডিপোলারাইজেশন হইতেছে। তাহলে অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন এবং ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন সেম সময়ে হওয়ার কারণে, এই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ওয়েভটা বেশি হওয়ার কারণে এটাকেই আমাদের ইসিজিটা ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, আলাদা করে এই রিপোলারাইজেশন ওয়েভটাকে ডিটেক্ট করে না। ঠিক আছে। ওকে, এবং রিপোলারাইজেশনটা শুরু কোথা থেকে হয়? রিপোলারাইজেশনটা শুরু কিন্তু হয় এই এইখান থেকে, এই পাশ থেকে এইদিকে, মানে হচ্ছে রিপোলারাইজেশন শুরু হয় এই দিক থেকে এইদিকে। যেখানে ফার্স্ট ডিপোলারাইজেশন হয়েছে সেখানে প্রথমে রিপোলারাইজেশন হওয়া শুরু করে, কিন্তু ভেন্ট্রিকলে কিন্তু এই জিনিসটা একটু উল্টা। লাস্টের এই যে এই দিকে কি হয়, এইদিকে ব্লাড সাপ্লাই বেশি থাকে এবং ব্লাড ভেসেলগুলো তুলনামূলক কম প্রেসারে থাকার কারণে, এদিকে নিউট্রিয়েন্ট সাপ্লাই বাড়ার কারণে এই দিক থেকে, যেদিকে লাস্ট ডিপোলারাইজেশন হয়েছে ওই দিক থেকে কিন্তু ফার্স্ট ডিপোলারাইজেশন হওয়া শুরু করে। ঠিক আছে, আবার ভেন্ট্রিকুলার টি ওয়েভ আমরা পাই। এটা জাস্ট একটু রিডিং দিয়ে নিন টোটাল ঘটনাটা। ওকে, এখানে কি বলছে? আচ্ছা এটা এইখানকার জন্য না, এটা আমি রেখে দিছিলাম। আচ্ছা যাই হোক, অ্যাক্সিস ডেভিয়েশনের কথাটা একটু পরে আসবে, এটা পরে বোঝাবো না আমি। ঠিক আছে, তো আশা করি এটা রিডিং দিয়ে নিলেই আপনারা বুঝতে পারবেন। ওকে, এবার আসি ইসিজি লিডস। আপনি যদি হাসপাতালে কখনো কাউকে ইসিজি করাতে দেখেন, তখন কেমন দেখবেন? যে বেডে পেশেন্টটা শুয়ে আছে হয়তো, এবং তার বুকে কয়েকটা তারের সাথে কি যেন লাগানো, হাতে কি যেন লাগানো, পায়ে কি যেন লাগানো। ঠিক আছে, এবং এইভাবেই কিন্তু আলটিমেটলি ইসিজি পরীক্ষা করা হয়। আচ্ছা, আমরা ডিটেলসে দেখবো, লাস্টের দিকে দেখবো যে কিভাবে আসলে লিডগুলোকে লাগানো হচ্ছে। আচ্ছা, তো প্রথমেই একটা কথা চলে আসছে যে লিড জিনিসটা কি? লিড জিনিসটা কি? আচ্ছা, এখানে আমরা জাস্ট বোঝানোর জন্য এখানে একটু চলে আসি, যে ধরেন এইখানে আমরা একটা ইলেকট্রোডকে যুক্ত করলাম, আমরা একদম ফার্স্ট ইলেকট্রোডের কথা বলে আসছি।
আরেকটা ইলেকট্রোডকে এখানে যুক্ত করলাম। সাপোজ এখানে নেগেটিভ ইলেকট্রোডটা যুক্ত করছি, এখানে পজিটিভ ইলেকট্রোডটাকে যুক্ত করছি সাপোজ। তাহলে এখানে নেগেটিভ ইলেকট্রোড দেওয়া যে কথা আসলে এটাকেই বোঝায়, আর এখানে পজিটিভ ইলেকট্রোডটাকে দেওয়া যে কথা এটাকেই বোঝায়। ওকে, তো এই যে নেগেটিভ টু পজিটিভ একটা কি হয়ে গেল, একটা অ্যাক্সিস হয়ে গেল। তখন এই অ্যাক্সিস বরাবর কি করবে, এই অ্যাক্সিস বরাবর সে দেখতে চাইবে যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো কেমন, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের এই ইসিজি ওয়েভগুলো তৈরি করবে। তাহলে এই যে ইসিজি ইলেকট্রোড এবং অ্যাক্সিস নিয়ে আলটিমেটলি যে ইসিজি প্যাটার্নগুলো তৈরি করতেছে এই অংশটা, এটাকে আমরা বলতেছি লিড, ঠিক আছে। তাহলে এটাকে কি বলতেছি, এটাই হচ্ছে আমাদের লিড। ওকে, তাহলে গেল লিড। এখন আমাদের লিড কয় ধরনের আছে, আমাদের ইসিজি লিডটা মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, দুই ধরনের ইসিজি লিড, এবং টোটাল লিডের সংখ্যা হচ্ছে 12টা। এর মধ্যে কিছু আছে হচ্ছে ইউনিপোলার লিড, কিছু আছে বাইপোলার লিড। বাইপোলার লিডের সংখ্যা হচ্ছে 3টা, এদেরকে বলা হয় লিম্ব লিড, ঠিক আছে। লিড 1, লিড 2, লিড 3। আচ্ছা, এবং ইউনিপোলার এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে চেস্ট লিড, আরেকটা হচ্ছে লিম্ব লিড। চেস্ট লিড থাকে হচ্ছে 6টা, এবং এটাকে কাউন্ট করা হয় V1 থেকে V6 পর্যন্ত। আর লিম্ব লিড থাকে 3টা। এটাকে আমি অগমেন্টেডটা এখন বলতেছি না, অগমেন্টেডটা পরে বলবো। এটাকে বলা হয় একটা হচ্ছে VF, VL, আর একটা হচ্ছে VR, ঠিক আছে। ওকে, তো এই নামে ইউনিপোলার লিডগুলো পাওয়া যায়। আচ্ছা, তো এই জায়গাগুলোতে অগমেন্টেড করা হয়। অগমেন্টেড মানে হচ্ছে ক্ষমতা বৃদ্ধি করা এক ধরনের, ওটা আমি একটু পরে বলবো, ঠিক আছে। ওইটা আলটিমেটলি ইউজ করা হয় বর্তমানে। আচ্ছা, তো এই ইউনিপোলার বাইপোলার এই লিডগুলো এখন বর্তমানে পাওয়া যায়। আচ্ছা, এখন আরো কিছু লিড থাকতে পারে, সেগুলো আমাদের আপাতত কনসার্ন না, ঠিক আছে। ওকে, এবার আমরা আসি, ধরেন এটার কথা একটু চিন্তা করি যে এই খাতে আমি একটা নেগেটিভ ইলেকট্রোড বসালাম, এই হাতে একটা পজিটিভ ইলেকট্রোড বসালাম। এইখানে নেগেটিভ বসানো আর এখানে পজিটিভ বসানোর মানে হচ্ছে এই নেগেটিভটা এইখানে আছে এবং এই পজিটিভটা এইখানে আছে, তাহলে এটাকে আমি এই পজিটিভ দিতে পারি। ওকে, তখন এইটার জন্য আলটিমেটলি কি পাবো, এইটার জন্য আলটিমেটলি আমি এইখানে একটা কি পাবো, এই নেগেটিভ পজিটিভ মিলে একটা লিড পাবো, এটাকে বলা হয় লিড 1। এটাকে কি বলা হয়, লিড 1। ওকে, এবার ধরেন আমি এইখানে একটা নেগেটিভ আর এইখানে একটা পজিটিভ রাখতেছি, ঠিক আছে, এখানে একটা পজিটিভ রাখতেছি, তখন কি হবে, এই দুইটা মিলে আরেকটা লিড তৈরি করবে, এটাকে বলতেছি আমরা লিড 2। আবার ধরেন এই হাতে নেগেটিভ, এই পায়ে পজিটিভ রাখতেছি, মানে হাতে নেগেটিভ রাখা মানেই হচ্ছে এইখানে নেগেটিভ, আর পায়ে পজিটিভ মানে এখানে পজিটিভ, তাহলে এই দুইটা মিলে আরেকটা লিড। তাহলে আমরা একটা লিড পাচ্ছি এই বরাবর, একটা লিড পাচ্ছি এই বরাবর, আরেকটা লিড পাচ্ছি এই বরাবর, এই তিনটা মিলে কি একটা ট্রায়াঙ্গেল তৈরি করতেছে না? হ্যাঁ, এবং এটাকে বলা হয় এনথোভেন্স ট্রায়াঙ্গেল। এটাকে কি বলা হয়, এনথোভেন্স ট্রায়াঙ্গেল। আর আমরা তো অলরেডি পড়ে আসছি যে এই লিডগুলা বা এই ইলেকট্রোডগুলো আসলে কি পরিমাপ করে, এগুলো আসলে ভোল্টেজের পার্থক্য পরিমাপ করে। কি পরিমাপ করে, ভোল্টেজের পার্থক্য পরিমাপ করে। ওকে, আমরা যদি একটু বলি এটার কথা চিন্তা করেন, তো আমরা লিড 1 এর কথা একটু চিন্তা করলাম। লিড 1 এ কি ঘটনা করতেছে, এই পাশে মাপতেছে -0.2, এই পাশে মাপতেছে 0.5, সরি এই পাশে মাপতেছে 0.3, বাম হাতে মাপতেছে 0.3। তাহলে এই দুইটার ডিফারেন্স হিসেবে মাপতেছে কি 0.5, সেটা কোন লিডে, লিড 1 এ, ঠিক আছে। মানে এই লিড 1 এর মধ্যে দুইটা ভোল্টেজের ডিফারেন্স পাইতেছে কত, সেটা হচ্ছে 0.5 মিলিভোল্ট। ওকে, এবার আসি আমি লিড 2 তে। লিড 2 তে কি হইতেছে, লিড 2 তে ডান হাতে পরিমাপ করতেছে 0.2, মানে যে এইখানটাতে পরিমাপ করতেছে 0.2 মানে মাইনাস যেটা, আর পায়ে পরিমাপ করতেছে 1 মিলিভোল্ট। তাহলে দুইটার ডিফারেন্স কত, 1.2 মিলিভোল্ট, মানে 1 মাইনাস 0.2 মানে 1.2। ওকে, আবার দেখেন এই বা হাতে 0.3 মিলিভোল্ট আর পায়ে 1 মিলিভোল্ট, এবং দুইটার ডিফারেন্স পরিমাপ করতেছে 0.7 মিলিভোল্ট, কিসে, এটা লিড 3 তে, ঠিক আছে। ওকে, আমরা এটাকে একটু জাস্ট মার্ক করি। তাহলে V1 এ পাইতেছি ভোল্টেজ ডিফারেন্স 0.5, আমি V3 তে পাচ্ছি হচ্ছে 0.7, এবং V2 তে পাচ্ছি 1.2। আচ্ছা, আমি এটাকে একটু এখানে লিখি, তাহলে V2 ইকুয়ালস টু 1.2। আচ্ছা, 1.2 মানে কি, 0.5 প্লাস 0.7। ওকে, তো আমরা একটু আগেই দেখছি 0.5 পাওয়া যায় হচ্ছে V1 এ, ঠিক আছে, এবং 0.7 পাওয়া যায় কোথায়, এই যে এখানে V3 তে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে V2 এর ভোল্টেজ যেটা পাইতেছি সেটা হচ্ছে V1 প্লাস V3 এর সমষ্টির সমান। ওকে, এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে এনথোভেন্স ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এনথোভেন যে ট্রায়াঙ্গেলটা দিছে সেখানে সে একটা ল দিছে, সেটাকে বলতেছে এনথোভেন্স ল,
সেখানে কি বলতেছে যে লিড 1 এর পোটেনশিয়াল আর লিড 3 এর পোটেনশিয়াল যদি যোগ করা হয় তাহলে আমরা লিড 2 এর পোটেনশিয়ালের সমান পাই। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে কি এনথোভেন্স যে ল সেটা। আচ্ছা, আমরা এনথোভেন্স ট্রায়াঙ্গেলটাকে আরেকবার একটু এখানে হাতে এঁকে নিব। তাহলে জিনিসটা কি, যে এখানে একটা নেগেটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ, ঠিক আছে, অথবা এখানে একটা নেগেটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ, অথবা এইখানে একটা নেগেটিভ চার্জ আর এইখানে আর একটা পজিটিভ চার্জ। তাহলে কি কি, একটা হচ্ছে এইখানে এইটা থেকে একটা লিড পাচ্ছি, এটা থেকে একটা লিড পাচ্ছি, আর এখান থেকে আরেকটা লিড পাচ্ছি। তিনটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের লিড 1, লিড 2, লিড 3। তাহলে এটাকে যদি আমি এখানে একটু আঁকি, এখানে একটু আঁকি, এই হচ্ছে আমাদের লিড 1, এই হচ্ছে আমাদের লিড 2 এবং এই হচ্ছে আমাদের লিড 3। আচ্ছা, এটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। তাহলে এই হচ্ছে আমাদের লিড 1, এই হচ্ছে আমাদের লিড 2 আর এই হচ্ছে আমাদের লিড 3। ঠিক আছে, ওকে। তাহলে এটা মিলে আলটিমেটলি কি হচ্ছে আমাদের এনথোভেন্স ট্রায়াঙ্গেল হয়ে যাইতেছে। আচ্ছা, যদিও দুই পাশে সমান হয় নাই, তারপরে আমরা ধরে নিলাম যে সমান হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম, একটা হচ্ছে এই পাশেও নেগেটিভ, এই পাশে পজিটিভ, একটা হচ্ছে এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ, আর একটা হচ্ছে এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ। তাহলে দেখেন আপনি একটু লক্ষ্য করেন, এই পাশটা অলওয়েজ নেগেটিভ, এই পাশটা অলওয়েজ পজিটিভ, চেঞ্জ হচ্ছে এখানে একবার পজিটিভ একবার নেগেটিভ। ওকে, এবার এবার এটাকে আমি একটু এক্সপ্লেন করি এইভাবে। আচ্ছা, এটা ধরেন আছে, ঠিক আছে, সমস্যা নাই, এটাকে আমি একটু নিচে রাখতেছি। ধরেন এখানে আমাদের কি আছে, এখানে আমাদের হার্টটাকে আমি যদি মাঝখানে একটু আঁকার চেষ্টা করি, সাপোজ এই হচ্ছে আমাদের হার্ট, হার্টের এটা হচ্ছে আমাদের ফাইব্রাস টিস্যু, এখানে হচ্ছে রাইট আর লেফট অ্যাট্রিয়াম, এখানে হচ্ছে রাইট আর লেফট ভেন্ট্রিকল, আর সাপোজ এই বরাবর হচ্ছে আমাদের মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা। ওকে, তো আমি পুরো হার্টটা না এঁকে আমি জাস্ট মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটাকে সাপোজ এই এনথোভেন্স ট্রায়াঙ্গেলের মধ্যে আঁকতেছি। এইটা হচ্ছে আমাদের সাপোজ মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। বা এটাকে আরেকটু এইভাবে দেই যে সাপোজ এটা হচ্ছে আমার মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ওকে, তো এই মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যেটা, এটার কারণে আমি কি পাবো, এই তিনটা লেডেই কিছু কিছু চেঞ্জ পাবো। কি চেঞ্জ, যেমন দেখেন এখান থেকে আমি যদি একটা লম্ব টানি, এখান থেকে যদি আমি একটা লম্ব টানি এবং এখান থেকে যদি একটা লম্ব টানি, তাহলে এই ভোল্টেজের একটা উপাংশ পাবো আমি কোন বরাবর, এই ভোল্টেজের একটা উপাংশ আমি এই বরাবর পাবো। আমরা কিন্তু ফিজিক্স পড়ে আসছি, ফিজিক্সে আমরা বিভিন্ন কিছু দেখে আসছি। আমি জাস্ট এটাকে একটু বোঝানোর জন্য বলি, কোন একটা ভেক্টরকে তার মান এবং দিক চেঞ্জ না করে সরানো যায়। তাহলে আমি এটাকে যদি এখানে আনতাম, দেখেন তাহলে এই ভেক্টরটার উপাংশ আলটিমেটলি একটা পেতাম আমি এই বরাবর, আমি একটু দেখাচ্ছি, একটা পেতাম আমি এই বরাবর আর একটা পেতাম আমি এই বরাবর, তাই না? এই বরাবর উপাংশটাকে আমি লিখছি, আশা করি বুঝতে পারার কথা, এই জন্য আমি পারপেন্ডিকুলার বা লম্ব লাইন টানছি। ওকে, তো সেম ঘটনাটা আমি এখানেও ঘটাই। তাহলে এখান থেকে আমি যদি এখানে একটু লম্বটা নিই, এখানে যদি আমি লম্বটা নিই, তাহলে এই পাবো, এই ভেক্টরটাকে আমি লিড 2-তে এরকম পাবো। এবার যদি আমি লিড 3-তে আমি আঁকি, তাহলে এখান থেকে লম্ব টানতেছি, এখান থেকে লম্ব টানতেছি, তাহলে এই হচ্ছে ডিরেকশন। ঠিক আছে, তাহলে দেখা যাবে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে কিউআরএস যেটা, সেই কিউআরএসটাকে মেনলি কিউআরএস এর থেকে আর ওয়েভটাকে আমরা মেনলি বুঝাইতেছি এটা, কারণ মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন তো মেইনলি আর ওয়েভটাকেই বোঝায়। ওকে, তো এটাকে এখানে কি দেখাইতেছে, সাপোজ এরকম দেখাইতেছে, সাপোজ এরকম। কেন, কারণ হচ্ছে যে দেখেন এটা যেহেতু ডিপোলারাইজেশন তার মানে পজিটিভিটি, তাহলে এই পজিটিভিটি কোন দিকে যাচ্ছে, পজিটিভিটি যাচ্ছে পজিটিভের দিকে, কারণ এই দিকে যাচ্ছে, তাই না? তখন অবশ্যই কি পজিটিভের দিকে গেলে উপরের দিকে একটা চেঞ্জ পাওয়া যায়, ওয়েভ পাওয়া যায়। ওকে, এখানে দেখেন এইখানেও পজিটিভ কোন দিকে যেতেছে, পজিটিভের দিকে, এবং এটার থেকে দেখেন এটার মানটা একটু বড়, মানে কি এই এটার থেকে এই উপাংশের মানটা একটু বড়, তাহলে এখানে কি পাবো, এখানে আমি একটু বড় পাবো। আচ্ছা, আর এটার মানটা তুলনামূলক যথেষ্ট ছোট, বাট এখানেও কি হইতেছে, পজিটিভ টুয়ার্ডস পজিটিভ হইতেছে, ঠিক আছে, পজিটিভের দিকে যেতেছে, তাহলে এখানে আমি এতটুকু পাবো। এবং আমরা তো পড়ে আসছি এবং জেনেও আসছি, এটা হচ্ছে যদি আমাদের লিড 2 হয়, সরি, এটা যদি আমাদের লিড 1 হয়, এটা যদি আমাদের লিড 2 হয়, এটা যদি আমাদের লিড 3 হয়, আপনি একটু কমন সেন্স দিয়ে বিচার করেন, এই দুইটা যোগ করলে কি এটা সমান হওয়া উচিত, তাই না? এবং এটাই আসলে এনথোভেন বলে দিছে, ঠিক আছে, এটাই আসলে এনথোভেন বলে দিছে। ওকে, তো এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে বাকিগুলো আমি জাস্ট একটু একটু করে মার্ক করে দেখাই দিতে পারবো। দেখেন এইখানে এইখানে আমার আরেকটা ভেন্ট্রিকুলার মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আঁকা, এখান থেকে আমি পারপেন্ডিকুলার টানি আর এখান থেকে পারপেন্ডিকুলার টানলে এই বরাবর আমি একটা কি পাবো, উপাংশ পাবো। সেম ভাবে এখানে একটা পারপেন্ডিকুলার লাইন, এখানে একটা পারপেন্ডিকুলার লাইন, লম্ব লাইন টানলে এখানে আমি আরেকটা কি পাবো, আরেকটা উপাংশ পাবো।
সেম ভাবে এখান থেকে যদি টানি এই বরাবর এখানে একটা উপাংশ পাবো। তাহলে দেখেন সবগুলাই দেখেন এই উপাংশটা একটু ছোট, এই জন্য এই ওয়েভটা একটু ছোট হয়েছে, এই ওয়েভটা আরেকটু ছোট, এই জন্য এটা আরো ছোট, এবং এটা যথেষ্ট বড় ওয়েভ, এই জন্য এইদিকে বড়। এবং আমি যদি দুইটা যোগ করি আলটিমেটলি এই দুটো যোগ করলে এটা সমান পাবো। এইটার ক্ষেত্রে একটু চিন্তা করেন, দেখেন এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে এই বরাবর, তাই না? এই বরাবর, আচ্ছা একটু আছে এই বরাবর, সামান্য আছে এই বরাবর, তাই না? ওকে, এবং এইটার যদি আমি দিকটাকে এই বরাবর দিতে চাই, দেখেন এই ভেক্টরটাকে আসলে আমি একটু লিখে দেখাই। এই ভেক্টর, এই বরাবর যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমি যদি মান পরিবর্তন না করে, দিক পরিবর্তন না করে, আচ্ছা সরি, এটাকে আমি একটু এই বরাবর আঁকি। আচ্ছা ওকে, তো এটাকে যদি আমি এখানে আঁকি, আপনি চিন্তা করে বলতে পারবেন, দেখেন এটার একটা উপাংশ যদি এই বরাবর হয়, আর একটা উপাংশ হবে এই বরাবর 90 ডিগ্রিতে, তাই না? ঠিক আছে, আপনি কখনো বলতে পারবেন এটাকে এভাবে যে একটা উপাংশ এটার যদি এই বরাবর হয় আর একটা উপাংশ এই বরাবর হবে 90 ডিগ্রিতে ভাগ করলে? অবশ্যই না। আপনি ফিজিক্স পড়ে আসলে 90 ডিগ্রিতে ভাগ করলে এরকমই হওয়ার কথা। তাহলে দেখেন এই উপাংশটা আমার কোন বরাবর কাজ করতেছে? এই উপাংশটা আসলে এই দিক বরাবর কাজ করতেছে, তাই না? হ্যাঁ, তাহলে এই দিক বরাবর যদি কাজ করে, এখন কি এখানে হচ্ছে পজিটিভ টুয়ার্ডস নেগেটিভ, নেগেটিভের দিকে যাচ্ছে পজিটিভ, তাই না? ওকে, তাহলে কি ঘটনাটা করতেছে এখানে, কি ঘটনাটা করতেছে, এই নেগেটিভ মানে পজিটিভটা যাচ্ছে নেগেটিভের দিকে। তাহলে পজিটিভ যখন নেগেটিভের দিকে যায়, পজিটিভ নেগেটিভ মিলে আলটিমেটলি নেগেটিভ, তার মানে কি নেগেটিভ দিকে একটা ডিফ্লেকশন পাওয়া যাবে। এবং যখন আপনি এইটা এবং এইটা কোনটা কোনটা এই দুইটা যখন যোগ করবেন, তখন দেখবেন এটা সমানই আসবে, কারণ এটা পজিটিভের দিকে বেশি, এটা নেগেটিভের দিকে বেশি, দুইটা আলটিমেটলি যোগ করলে একটু কমে গিয়ে এটা সমানই হবে। ঠিক আছে, ওকে। আবার সেম ভাবে এটাতে আসেন, এটা হচ্ছে আমার সেই ওয়েভ। আচ্ছা, এটা ম্যাক্সিমাম হচ্ছে এই বরাবর। আচ্ছা, এটা একটা পোর্শন আমি এই বরাবর পাইতেছি, তাও ঠিক আছে। এখন এই ওয়েভটাকে আমি যদি এইভাবে লিখি এবং এটাকে যদি মান এবং দিক পরিবর্তন না করে ওখানে নিয়ে যাই, দেখেন এটার একটা পোর্শন অবশ্যই আমি দেখতেছি এই বরাবর আসছে, তাই না? এটা অবশ্যই এই বরাবর ভেক্টর আসা সম্ভব না। ওকে, আর আরেকটা হচ্ছে এই বরাবর, এটা আমার তো দরকার নেই, আমি লিড বরাবর চাচ্ছি। তাহলে লিড বরাবর কোনটা আসতেছে? এইটা। আচ্ছা, তো এটা যতটুকু পাচ্ছি, কতটুকু পাচ্ছি দেখেন, তাহলে এইটা পাচ্ছি হচ্ছে এই এতটুকু, তাহলে ছোট। এবং দেখেন এখানে কি করতেছে, পজিটিভ টুয়ার্ডস নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ কি নেগেটিভ, তাহলে এখানে ডিফ্লেকশনটা পাবো নেগেটিভ। আর এখানে ছিল কি একটু বেশি পজিটিভ, তাহলে দুইটা মিলা, কোন দুইটা মিলা, এই লিড 1 এবং 3, এই দুইটা মিলে কি হবে, লিড 1 আর 3 মিলে কি হবে, পজিটিভ নেগেটিভ একটু কমে গিয়ে আলটিমেটলি পজিটিভ যেহেতু বেশি ছিল, তাহলে একটু পজিটিভ বেশি থাকবে। ঠিক আছে, এখানে মেন্থোভেন্স ল ঠিক আছে। সেম ভাবে এখানে যদি একটু দেখি, দেখেন এটা একদম নিচ বরাবর। আচ্ছা, আমরা তো বলেই আসছি যে যদি এরকম হয়, সাপোজ এখানে নেগেটিভ এখানে পজিটিভ প্রান্ত, কোনো ইলেকট্রিক্যাল ইম্পালস খাড়া 90 ডিগ্রিতে এইভাবে যাচ্ছে, তখন এই লিড কি দিবে, এই লিড কি শো করবে, এই লিড শো করবে হচ্ছে এরকম একটা কিছু, মানে দুইটা ইকুয়াল। ঠিক আছে, এই পাশে এবং এই পাশে ইকুয়াল। তো আপনি দেখেন একদম খাড়া নিচের দিকে থাকলে এটার পারপেন্ডিকুলার লাইন যদি আমি টানি, এই বরাবর একটা ওয়েভ পাবো, পজিটিভ টুয়ার্ডস পজিটিভ, তাই উপরের দিকে। এই বরাবর লাইন টানলে এটাও কি পাবো, এটাও হচ্ছে পজিটিভ টুয়ার্ডস পজিটিভ, তাহলে এখানেও কি পাবো, পজিটিভ। আর এখানে কি হবে, এখানে আলটিমেটলি যেহেতু এই বরাবর নেমে আসতেছে, তার মানে এখানে যদি যে কোনো ওয়েভগুলো থাকে, তাহলে আলটিমেটলি কি পাবো, এগুলো দেখলে পাওয়া যাবে হচ্ছে প্রায় 90 ডিগ্রিতে। কি পাওয়া যাবে, প্রায় 90 ডিগ্রিতে। আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রিতে মানে কি, এটা আলটিমেটলি এই দুটার মিলে জিরো হয়ে যায়, উপরের দিকেও আছে নিচের দিকেও আছে। ঠিক আছে, ওকে। আর এটা দেখেন এটা এটা প্রায় ইকুয়াল। এখন আপনি এটা চিন্তা করেন এই বরাবর, এগুলো আসলে নতুন করে বলার কিছু নাই, এগুলো আপনি এখন দেখলে আশা করি বুঝে যাবেন যে এটা এই বরাবর 90 ডিগ্রি, তাই এইখানে হচ্ছে এরকম হবে। আর বাকিটা হচ্ছে আপনি বুঝতেই পারবেন। দেখেন এখানে ঘটনাটা কি করছে, এটাকে যদি আপনি এই বরাবর দেখেন, এই বরাবর একটা পাবেন এবং এই বরাবর পাবেন। আচ্ছা, এখানে কি করতেছে, পজিটিভ টুয়ার্ডস পজিটিভ হইতেছে, এখানে এখানে পজিটিভ টুয়ার্ডস নেগেটিভ, তাহলে এই অংশটা কি নেগেটিভ ডিফ্লেকশন, আর এই অংশটা কি পজিটিভ ডিফ্লেকশন। এখানে যেহেতু জিরো আসছে, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে এই দুইটা মিলেও জিরো আসবে, ইজি। ঠিক আছে, তার সেম ভাবে আপনি এটাও দেখে নিতে পারেন, এগুলো আসলে নতুন করে বলার কিছু নাই, আশা করি বুঝতে পারবেন এগুলো। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে লিড 1 লিড 2 এবং লিড 3 কে আমরা এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে একটা ঘটনা। এখন আমরা একটু কথায় আসি, যে দেখেন কোথায় ছিলাম, এইখানে। আচ্ছা, এখানে দেখেন এই যে লিড 1 2 এবং লিড 3, এই লিড 1 2 এবং 3 কে যদি আমি দেখি ডিরেকশন, এগুলোকে যদি আমি একটা কাজ করি, মেইনলি এখানে ডিরেকশনটা হচ্ছে কি সাধারণত নেগেটিভ টু পজিটিভ, এখানে ডিরেকশন বলতে বলা হয় যে নেগেটিভ টু পজিটিভ। তাহলে এই ডিরেকশন কি, লিড 1 এর হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, এর ডিরেকশনটা হচ্ছে এইদিকে, এর ডিরেকশনটা হচ্ছে এইদিকে। তাহলে এই তিনটা ভেক্টর, এই তিনটাকে আমরা যদি একটু একত্রিত করি, আমরা জাস্ট এই তিনটাকে একত্রিত করব, কেন করব আমি একটু পরেই বলতেছি,
একটু পরেই বলতেছি। ওকে, তো দেখেন আমি কি করলাম, এই দুইটা ভেক্টরকে, আচ্ছা এই দুইটা ভেক্টরকে পায়ে পা মিলাই দিলাম। আপনি ফিজিক্স পড়ে আসলে পায়ে পা মিলানোর কথা জানতে পারেন বা জানা উচিত, যে দুইটা ভেক্টর যদি থাকে, দুইটা ভেক্টরের সমষ্টি কিভাবে বের করে, যে দুইটার পায়ে পা মিলতে হয়। ওকে, এখন আরেকটা ভেক্টর যদি কাজ করতে চাই, তাহলে এটারও কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে। তখন আমি এটাকে যদি আনি, তাহলে এটা এইখানে চলে আসবে না? হ্যাঁ। তো দেখেন কি ঘটনা করছে, আমি এটাকে আবার এখানে নিতেছি। আমি জাস্ট লিখে নেই, তাহলে আপনাদের মনে থাকবে। এটা হচ্ছে লিড 1, এটা লিড 2, এটা লিড 3। তাহলে যদি এরকম হয়, আমি যদি এটাকে জাস্ট এই বরাবর আনি, তখন এটা কি করতেছে, সরি, আমি যদি এটাকে জাস্ট এখান থেকে চেঞ্জ করে আনি, তখন এইটা এইখানে বসে যাইতেছে। ঠিক আছে? তাহলে এই বরাবর আমরা যদি এখন এটা চিন্তা করি, একটা বৃত্তের কথা চিন্তা করতাম। সাপোজ এটা আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের এই বরাবর হচ্ছে, আচ্ছা বৃত্তের এই বরাবর হচ্ছে আমাদের লিড 1, 60 ডিগ্রিতে আমাদের লিড 2, 120 ডিগ্রিতে আমাদের লিড 3। তাহলে এখানে লিড 1, এখানে লিড 2, এখানে লিড 3। ঠিক আছে? এবং এইখানেই আমি নিচে এটাকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? আপনি একটু দেখেন, এই যে এই হচ্ছে আমাদের লিড 1, এই হচ্ছে আমাদের লিড 2, এই হচ্ছে আমাদের লিড 3। এখানে কিভাবে দেখাইছে, এই যে দেখেন তিনটা লিড ছিল না, এই দুইটা জায়গা মতোই আছে, লিড 1, 2 জায়গা মতোই আছে, জাস্ট 3 কে আমি এখান থেকে টেনে এখানে এনে বসাই দিছি এই মাথাটাকে। ঠিক আছে? তো তখন দেখা যাইতেছে কি, এই বরাবর লিড 1, এই বরাবর লিড 2, এই বরাবর লিড 3 পাওয়া যাইতেছে। আর এই দিকে হচ্ছে কি, লিড 1 এর নেগেটিভ পোলারিটিটা এখানে, এটার পজিটিভ নেগেটিভ পোলারিটি এখানে, আর এটার নেগেটিভ পোলারিটি এখানে। ওকে, ঠিক আছে? আচ্ছা, এবং এটার সাথে এটার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, এটার সাথে এটার অ্যাঙ্গেলও 60 ডিগ্রি। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন। তো লিড 1 কে ধরা হয় হচ্ছে 0 ডিগ্রিতে, মানে 0-তে। এখান থেকে এটাকে ধরা হয় +60, আর এখানে 120 ডিগ্রি। মানে এটা মেইনলি করা হয় হচ্ছে ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজে। ক্লকওয়াইজকে ধরা হয় পজিটিভ, কাউন্টার ক্লকওয়াইজকে ধরা হয় নেগেটিভ। ঠিক আছে? ওকে, তো আশা করি এটা বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এই যে দেখেন এখানে আরো সুন্দরভাবে দেখাই দিছে, এই কাউন্টার ক্লকওয়াইজ গেলে এগুলোকে নেগেটিভ। ওকে, আর ক্লকওয়াইজ গেলে এটাকে পজিটিভ। তো এই অনুযায়ী 180 কে এই দিক দিয়ে গেলে বলা যায় হচ্ছে -180, আর এদিক দিয়ে গেলে কি +180। ঠিক আছে, দুইটাই বলা যায়। ওকে, তো এই অবস্থা। দেখেন এটাকে আমরা ওই একই জিনিস, আমি ওটাই বোঝাতে চাইছি। এখানে যদিও মার্কিংগুলো আমি একটু অন্য পাশে করছি, মার্কিং আসলে এই পাশে করা উচিত ছিল 1, 2, 3। ঠিক আছে? ওকে, এবং অ্যাঙ্গেলগুলো আমি মার্ক করছি। আচ্ছা, তো এটা তো আপনি বুঝতে পারলেন যে এনথোভেন্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এনথোভেন্স ট্রায়াঙ্গেল এগুলো কি কি মাপতেছে। তাহলে আপনি এখানে ধরেন আপনার হার্ট আছে, এখানে ধরেন আপনার হার্ট আছে, এই হার্টটাকে আপনি এই অ্যাঙ্গেল থেকে দেখতে পারতেছেন, এই অ্যাঙ্গেল থেকে দেখতে পারতেছেন, এই অ্যাঙ্গেল থেকে দেখতে পারতেছেন। আচ্ছা, তিনটা অ্যাঙ্গেল থেকে দেখতে পারতেছেন। তখন আপনি ভাবলেন যে ভাই আমার আরো বেশি জানা দরকার, আমাকে এই অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, আমাকে এই অ্যাঙ্গেল থেকে দেখতে হবে, এই অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। ঠিক আছে? তখন এই ভাবনা ভেবে আপনি কি করলেন, নতুন কিছু করার চেষ্টা করলেন। ঠিক আছে? এবং এই নতুন কিছু করার চেষ্টা করে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে উইলসন। কি নাম? উইলসন। আচ্ছা, আমরা এখানে একটু বলি তাহলে। তো উইলসন কি চিন্তা করলো, যে কিছু করা যায় কিনা। তো আপনি একটু এখানে দেখেন তো, এখানে একটু দেখেন তো, আমরা জাস্ট এখান থেকে যদি একটু আসি, এই যে লিড অ্যাড করছে, এই লিডগুলো অ্যাড করছে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন কি, যে একটু নিচ থেকে কোনো ভিউ দেখা যায় কিনা একদম 90 ডিগ্রিতে, কারণ 90 ডিগ্রি বরাবর কিছু ছিল না। ওকে, তো আপনি যদি একদম 90 ডিগ্রি বরাবর দেখতে চান, সেক্ষেত্রে কি একটা লিড কি গলায় বসাবেন আর একটা পায়ে বসাবেন, এরকম করবেন? গলায় বসানো যাবে লিড? আচ্ছা, তো সেখান থেকে এনথোভে চিন্তা করতেছে যে প্রতিবার নতুন করে লিডের জন্য তো আমি নতুন করে কোনো ইলেকট্রোড যুক্ত করি যদি, তাহলে তো মানুষজনের এত বেশি তার হয়ে যাবে, এটা তো সমস্যা। ঠিক আছে? ওকে, তো তখন এটা চিন্তা করার পরে উইলসন কি চিন্তা করলো, যে আচ্ছা আমি যদি একটা কমন টার্মিনাল বের করতে পারি, যে কমন টার্মিনালটা কি করবে, কমন টার্মিনাল এমন একটা কমন পয়েন্ট তৈরি করবে, যে কমন পয়েন্টটা ইউজ করে আমি লিড ছাড়া, অনেকগুলো লিড ছাড়া আমি একটা কাজ করতে পারবো। মানে একটা কমন টার্মিনাল, এমন একটা কমন টার্মিনাল তৈরি করে দিল, যে এইখানে আমি একটা পজিটিভ দিলে এটা একটা কাজ করতেছে, এখানে একটা পজিটিভ ইলেকট্রোড রাখলে আরেকটা লিড তৈরি করতেছে, এখানে একটা পজিটিভ বা নেগেটিভ রাখলে আরেকটা ইলেকট্রোড তৈরি করতেছে। ঠিক আছে? মানে উনি চাচ্ছিল এই একটা ইনডিফারেন্ট বা কমন পয়েন্ট বের করতে। তো কিভাবে বের করা যায় সেটা সে ভাবলো, সেটাই সে করছে হচ্ছে, সে ভাবলো কি, আচ্ছা যে এই হাতে, ডান হাতে একটা নেগেটিভ ইলেকট্রোড বসাই, বাম হাতে একটা নেগেটিভ ইলেকট্রোড বসাই, এবং পায়ে আরেকটা নেগেটিভ ইলেকট্রোড বসাই। এই তিনটা নেগেটিভ ইলেকট্রোড বসানোর পরে তাহলে চিন্তা করেন, আমি যদি জাস্ট এখানে আঁকি, এখানে জাস্ট যদি আঁকার চেষ্টা করি, এক সেকেন্ড, তাহলে কি করতেছে, এই বরাবর, এই বরাবর, এবং এই বরাবর। ওকে, তো কি করতেছে, এই তিনটাতে সে ইলেকট্রোড রাখতেছে, তিনটাতেই নেগেটিভ ইলেকট্রোড রাখতেছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো যখন এই নেগেটিভ ইলেকট্রোড রাখতেছে, তাহলে এই বরাবর একটা নেগেটিভ, এই বরাবর একটা নেগেটিভ, এই বরাবর একটা নেগেটিভ। তো
তখন তিনি কি চিন্তা করলো যে এই তিনটা নেগেটিভের একটা কমন পোটেনশিয়াল এখানে আমি পাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো সেখান থেকে সে কি চিন্তা করলো যে হ্যাঁ, এই যে কমন পোটেনশিয়াল পাবো, এই কমন পোটেনশিয়ালকে ধরে আমি কাজ করতে পারি। ঠিক আছে, এবং সে এটাও ভাবলো যে এই পোটেনশিয়াল তো কি করতে পারে, এই পোটেনশিয়ালকে যদি আমি জিরো করে ফেলতে পারি, তাহলে এই জিরোর এগেইনস্টে আমি যদি একটা ইলেকট্রোড এখানে বসাই, তাহলে এই ইলেকট্রোডের যে রেজাল্ট দিবে, এটাই আলটিমেটলি কি হবে, এটাই আলটিমেটলি হবে আমার সেই ইলেকট্রোডের বা সেই লিডের ভোল্টেজ ডিফারেন্স। কারণ এটাকে কি করতেছে, সে প্রায় জিরো করে ফেলতে চাইতেছে, যে কি এই কমন পয়েন্টটাতে আমি একদম জিরো পোটেনশিয়াল বা জিরো ভোল্টেজ করে ফেলবো। তখন আমার এই পজিটিভটা যা রিডিং দিবে সেটাই আলটিমেটলি আমার কি হবে, সেটাই আলটিমেটলি হবে আমার এই টোটালটার ভোল্টেজ ডিফারেন্স। ঠিক আছে, সাপোজ এখানে পজিটিভ দেওয়ার পরে এখানে তো আমি ধরতেছি কি এই কমন পয়েন্টে আমার ভোল্টেজ হচ্ছে জিরো, আমি ধরে নিতেছি। তাহলে এখানে যদি কোনো একটা ইলেকট্রোড দেওয়ার পরে এ যদি আমাকে রিডিং দেয় 0.7 মিলি ভোল্ট, তার মানে কি, তার মানে এই বরাবর যে ইলেকট্রোডটা, তার মানে এই বরাবর যে এখন যে ইলেকট্রোডটা কাজ করতেছে সেখানে ভোল্টেজ ডিফারেন্স শো করবে কত, সেখানে ভোল্টেজ ডিফারেন্স শো করবে আলটিমেটলি 0.7 মাইনাস জিরো, আলটিমেটলি 0.7 মিলিভোল্ট। ঠিক আছে, ওকে। তো সে এইটার জন্যই মিলি এখানে এই কমন পয়েন্টটা তৈরি করতে চাইছে। এখন সে কিভাবে তৈরি করে, তখন সে দেখলো যে আচ্ছা ঠিক আছে, আমি নেগেটিভ চার্জগুলো রাখলে কমন পয়েন্টটা হচ্ছে, কিন্তু এই কমন পয়েন্টে তো একটা ভোল্টেজ আছে, তাই না? অবশ্যই কমন সেন্স থেকে আমরা বলতে পারি এখানে একটা ভোল্টেজ থাকবেই। আচ্ছা, তো এখন এই ভোল্টেজটা একদম নাই করে ফেলার জন্য কি করা যায়, সে এটা ভাবতেছে। তখন কি করলো, সে এই ভোল্টেজের সাথে, এই তারের সাথে 5000 ওহম কি বলে রেজিস্ট্যান্স অ্যাড করলো। সাপোজ এখানে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস এদিকে যাচ্ছে, আচ্ছা তার আগে আমি একটু ফিজিক্সের কথা বলে আসি। এটা হচ্ছে আমাদের একটা তার, এখানে রেজিস্ট্যান্স আছে। তো এদিক থেকে যখন একটা ইলেকট্রিসিটি এদিকে পাস করে, এখানে যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের জন্য এখানে কি হয়, ভোল্টেজ ড্রপ হয় কতটুকু, আই ইন্টু আর। দেখা যাবে রোধ যত বেশি, এই জায়গাটাতে ভোল্টেজ তত বেশি ড্রপ করবে। মানে কি, এখানে ধরেন 12 ভোল্ট ছিল, সাপোজ এখানে ড্রপ করছে হচ্ছে 6 ভোল্ট, মানে এই রেজিস্ট্যান্সের জন্য এখানে আলটিমেটলি 6 ভোল্ট নষ্ট হয়ে যাবে। তখন এই পয়েন্টটাতে আমি মাত্র 6 ভোল্ট মাপতে পারবো। ঠিক আছে, তো উনি ওই কনসেপ্টটাকে কাজে লাগাই ফেলছে। কি করলো, তাহলে ধরেন এই হাত আলটিমেটলি ইলেকট্রিসিটিটা এদিক দিয়ে এদিকে যাইতেছে। ওকে, তো গেলে এখানে যখন রোধটা অ্যাড করার কারণে কি হয়েছে, যে ইলেকট্রিসিটিটা এদিক দিয়ে আসতেছিল এবং যে ভোল্টেজটা এখানে ছিল, এইখানে কি হবে, ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে, ভোল্টেজটা পুরোটা এই রোধের মধ্যে নষ্ট হয়ে গেল। তাহলে এদিক দিয়ে আসার সময় কি ভোল্টেজ এখন আছে না, প্রায় নাই, মানে একদম নাই তা না, কিছুটা একদম ন্যূনতম ধরে নিতে পারি আমরা যে এই ইলেকট্রোডের এখন ভোল্টেজ পাইতেছে জিরো। সেম ভাবে এখানে একটা এই ইলেকট্রিসিটি যখন এদিক দিয়ে এত রোধের ভিতর দিয়ে যাইতেছে, তখন ম্যাক্সিমাম ভোল্টেজ এখানে ড্রপ করার কারণে এই পাশে তেমন ভোল্টেজই পাচ্ছি না, প্রায় জিরো। সেম ঘটনা এটার ক্ষেত্রেও। তাহলে সব মিলায়ে এই তিনটার জন্য আলটিমেটলি আমি এই যে কমন টার্মিনালটা পাইতেছি, এই কমন টার্মিনালটাতে আমি নেট ভোল্টেজ পাইতেছি প্রায় জিরোর কাছাকাছি। আমি বলতে পারবো না যে এটাই জিরো। ঠিক আছে, তাহলে এই যে জিরোর কাছাকাছি যে ভোল্টেজটা পাইতেছি, এই জন্যে আমি এই কমন টার্মিনালটাকে আমরা বলি নিয়ার জিরো ইলেকট্রোড। আচ্ছা, এটাকে আমি আরো বলি নাল ইলেকট্রোড। এটাকে আরো বলা হয় ভার্চুয়াল ইলেকট্রোড। ভার্চুয়াল মানে কি, ওইখানে আসলে কিন্তু কোনো ইলেকট্রোড নাই। চিন্তা করেন, এটা আসলে এখানে না, এটা হার্টের ওখানে বোঝাইতেছে যে হার্টের এখানে সাপোজ একটা ইলেকট্রোড নতুন করে তৈরি হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এখানে কোনো ইলেকট্রোড আমি অ্যাড করি নাই, আলটিমেটলি এই তিনটা ইলেকট্রোডের জন্য তৈরি হইতেছে। এই জন্য এটাকে বলতেছি ভার্চুয়াল ইলেকট্রোড। ঠিক আছে, এবং এটা অনেকগুলা ইলেকট্রোড মিলে একটা নতুন ইলেকট্রোড তৈরি করতেছে, যেটা হচ্ছে অভিন্ন হিসেবে কাজ করতেছে। তাহলে এটাকে আবার বলা যায় ইনডিফারেন্ট ইলেকট্রোড। ঠিক আছে, এবং এটা তো আবার উইলসন কমন টার্মিনাল হিসেবেও পরিচিত। ওকে, তো এইভাবে সে কি করলো, এইভাবে সে একটা কমন টার্মিনাল বের করে ফেললো। আচ্ছা, এবার সে ভাবলো যে আমি যদি এই কমন টার্মিনালটাকে একটা পয়েন্টে, একটা গ্যালভানোমিটারের একটা প্রান্তে অ্যাড করলো, আরেকটাকে আমি যদি চেস্টে লাগাই, তাহলে কি করবে, তখন এই পয়েন্ট আর এখানকার যে জিরো, দেখেন এটা কিন্তু আমি এখানে দেখাইতেছি যদিও, কিন্তু এটা আলটিমেটলি এই ইলেকট্রোডটা আলটিমেটলি ভার্চুয়ালি তৈরি হয়েছে কোথায়, এখানে। মানে এইটার জন্য, এই কমন টার্মিনালের জন্য আলটিমেটলি ইলেকট্রোডটা তৈরি হয়েছে হচ্ছে এইখানে। ঠিক আছে, আমরা এইখানে যেটা দেখতেছিলাম, এই তিনটার জন্য, এই তিনটা কোথায়, এই হাতে এবং এই পায়ে, এই তিনটার জন্য ইলেকট্রোড তৈরি হতেছিল কোথায়, এইখানে। এই ইলেকট্রোডটা আলটিমেটলি আমি যে এটা বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, তাহলে একটা পেয়ে গেছে আমি ইলেকট্রোড এখানে, আর নতুন করে আমি আরেকটা ইলেকট্রোড সাপোজ আমি যদি চেস্টে বসাই, তাহলে এটা এই চেস্টের সাথে একটা তৈরি করবে। আবার যদি আমি পায়ে একটা বসাই, তাহলে এটার সাথে কি করবে, পায়ের একটা
লিড তৈরি করবে, তাই না? আশা করি বোঝাতে পারছি আমি। তাহলে এই কমন ইলেকট্রোডটা তো এখানে রয়েছেই। এখন আমি যদি চেস্টে কোনো ইলেকট্রোড নতুন করে বসাই তাহলে এইটা হবে একটা লিড, আর আমি যদি এইখানে কোনো ইলেকট্রোড বসাই তাহলে এইটা হবে আমার একটা লিড। ঠিক আছে, ওকে। তাহলে এই কমনটা আমার অনেক হেল্প করতেছে যে আমি এখানে একটা একটা করে ইলেকট্রোড বসাইলেই আমার একটা কমপ্লিট লিড, অনেকগুলো কমপ্লিট লিড পাইতেছি। ঠিক আছে, তো এই চিন্তার উপর বেস করেই আলটিমেটলি কি করলো, এই চেস্ট লিডগুলো মেইনলি আসলো, এবং হচ্ছে আরো কিছু লিড যেমন ভিআর ভিএল এগুলো আসলো আর কি। ঠিক আছে, ওকে। তো এইখান থেকে আসলো আলটিমেটলি কি, উইলসন কমন টার্মিনালের কনসেপ্টটা আসলো, এবং উইলসনের যে কনসেপ্টটা যে নিয়ার জিরো ভোল্টেজ এটার কমন টার্মিনাল সেটা নিয়ে আসলো। ওকে, তো দেখেন আমরা এখানে সেই ছবিগুলো আঁকার চেষ্টা করছি যে বাইপোলার লিমিনেটে তো এরকম হয়েছে। তো সে কি করলো যে এই দুইটা হাতের আর একটা পায়ের, তিনটা মিলে একটা কমন ইলেকট্রোড তৈরি করছে। এই ইলেকট্রোডটাকে সে নাম দিছে ইনডিফারেন্ট ইলেকট্রোড, নিয়ার জিরো ইলেকট্রোড, নাল ইলেকট্রোড, ভার্চুয়াল ইলেকট্রোড। ঠিক আছে, ওকে। তো দেখেন, সরি এখানে আচ্ছা ঠিক আছে, এবার দেখেন তাহলে এখানে নেগেটিভ এখানে নেগেটিভ এখানে নেগেটিভ থাকার কারণে এখানে আলটিমেটলি প্রায় 0 ভোল্টের একটা কি তৈরি হয়েছে, প্রায় 0 ভোল্টের একটা ভার্চুয়াল ইলেকট্রোড তৈরি হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না। তাহলে এখানে একটা ভার্চুয়াল ইলেকট্রোড তৈরি হয়েছে, এখানে আমি যদি একটা পজিটিভ চার্জ দিয়ে দেই, মানে ইলেকট্রোড দিয়ে দেই, তাহলে কি হবে, এই পয়েন্টের ডিফারেন্স আর এই পয়েন্টের ডিফারেন্স আমি একটা ভোল্ট মিটারের মাধ্যমে মাপলাম সাপোজ। তাহলে এখানে কি পাবো আমরা, এই দুইটা বরাবর একটা লিড তৈরি হয়ে যাবে তখন। ঠিক আছে, তখন এই দুইটা বরাবর একটা লিড তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমি যদি এইখানে কোনো একটা কিছু দিই তাহলে এখানে একটা লিড হবে, এখানে দিলে এখানে লিড হবে, এখানে দিলে এখানে লিড হবে। ঠিক আছে, যেদিকে দিব আমি সেই দিক বরাবরই এখন লিড তৈরি হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো এইভাবে আসলে সে চেস্ট লিডটাকে তৈরি করছে। কিভাবে, যে এইখানে ধরেন আমার কমন টার্মিনালটা আছে, সেই কমন টার্মিনালের জন্য যে ভার্চুয়াল ইলেকট্রোডটা সেটা, আর এইখানে চেস্টে সে আরেকটা ইলেকট্রোড বসাইছে, এখানে বসাইতে পারে, এখানে বসাইতে পারে, মানে অনেকগুলা চেস্ট লিড নতুন করে, মানে চেস্ট ইলেকট্রোড নতুন করে বসাইছে। তো এটা একটা ইলেকট্রোড হিসেবে কাজ করবে, এটা একটা প্রত্যেকটা আলাদা আলাদা একটা অ্যাক্সিস থাকবে। ঠিক আছে, ওকে। এখন কোনটাকে কোথায় বসাবো দেখেন, এই যে এখানে যেগুলো দিছে না, এগুলো সাধারণত ইউজ করা হয় না নর্মালি, কখন ইউজ করা হয় অ্যাডিশনাল বিভিন্ন আলাদা কেজে, ওটা আমি পরে বলবো। ওকে, তো এই V1টাকে কোথায় রাখা হয়, এই V1টাকে রাখা হয় হচ্ছে রাইট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে। ঠিক আছে, এবং এই স্টার নাম যেটা, এই স্টার নামের ঠিক ল্যাটারাল বর্ডার বরাবর, এবং এই স্টার নামের ঠিক বাম পাশেই V2টাকে স্থাপন করা হয়। এটা কত, এটাও ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে। ঠিক আছে, আচ্ছা, V2-র পরে V4টাকে আগে রাখা হয়, সেটা কি, এই যে আমাদের ক্ল্যাভিকলের যে মিড ক্ল্যাভিকুলার লাইন, এই মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর কি রাখা হয়, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে V4টাকে রাখা হয়, আর এই V4 আর V2 এই দুটার মাঝে রাখা হচ্ছে V3। ঠিক আছে, ওকে। আর হচ্ছে তো V4 রাখলো, এখন হচ্ছে V5টাকে কোথায় রাখবে, V5টাকে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন বরাবর রাখা হয়। ঠিক আছে, এবং এই লাইনটার হরিজন্টালি, মানে এই লাইনটার হরিজন্টালি, তাহলে এই লাইনটা যদি হরিজন্টালি রাখা হয় তখন দেখা যাবে কি, এটা হচ্ছে V4, এটা V5, দেন V6 কি মিডল অ্যাক্সিলারি লাইন বরাবর, এটা হচ্ছে V5, মিডল অ্যাক্সিলারি লাইন বরাবর হচ্ছে V6। ঠিক আছে, ওকে। এবং আপনি যদি এখানে একটু দেখেন এই V1 আর V2 আমাদের কি, এই যে রাইট ভেন্ট্রিকল, সেই রাইট ভেন্ট্রিকলটাকে মেইনলি দেখতেছে, এবং কিছুটা সেপ্টাম পার্টটাকেও দেখতে পারতেছে। V3 V4 কি সেপ্টামকেও দেখবে এবং অ্যান্টেরিয়র ভেন্ট্রিকুলার অ্যান্টেরিয়র পার্টটাকে দেখবে। V5 V6 মেইনলি ল্যাটারাল পার্টটাকে বেশি দেখবে। ঠিক আছে, কারণ এখানে যদি দেখেন এই বরাবর এই বরাবর, এটা হচ্ছে এই বরাবর এই বরাবর, ঠিক আছে, এটা হচ্ছে এই বরাবর এই বরাবর, তাই না, দেখেই বোঝা যাইতেছে। ওকে, তাহলে এখানে দেখেন লিখে রাখছি আমি, V1 এবং V2 দেখেন রাইট ভেন্ট্রিকলকেও দেখে, সেপ্টামকেও দেখে। V3 V4 দেখেন এটা অ্যান্টেরিয়র ওয়াল এবং লেফট ভেন্ট্রিকলের অ্যাপেক্সটাকেও দেখতে পারে। আচ্ছা, V5 V6 মেইনলি হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ লেফট ভেন্ট্রিকল। আশা করি এই পর্যন্ত বুঝতে প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো চেস্ট লিডগুলা দেখেন, চেস্ট লিডগুলা কিভাবে কি যুক্ত করে এটা তো আপনি অলরেডি বুঝে ফেলছেন, যে এখানে নেগেটিভ এখানে নেগেটিভ এখানে নেগেটিভ, এই তিনটা মিলে একটা উইলসনের কমন টার্মিনাল তৈরি হলো। আরেকটাকে ধরেন আপনি কোথায় লাগাবেন আপনার ইচ্ছা, ধরেন V1 এ লাগাইলে V1 থেকে তার নিয়ে এখানে যুক্ত করবেন, V2 কে লাগাইলে V2 থেকে তার নিয়ে আপনি এখানে যুক্ত করবেন, আর যদি V3 লাগান তাহলে এখান থেকে তার নিয়ে যুক্ত করবেন। মানে কোন জায়গাটার তার নিয়ে যুক্ত করতেছেন সেই অনুযায়ী আপনি এখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ডিফারেন্সটা বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের চেস্ট লিড নিয়ে যে কথাগুলো সেগুলো। তো এখন আমরা তাহলে কথা বলি একটু যে কিভাবে ইসিজি গুলো আলটিমেটলি এই লিডগুলোতে তৈরি হয়। আচ্ছা, সাথে আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এইখানে এই V1 এর সাথে V2
বা V2 এর সাথে V3 এগুলো প্রায় প্রত্যেকটা এক একটার সাথে আরেকটা 30 ডিগ্রি কোণ করে থাকে, মানে V1 এর সাথে V2 30, দেন V2 এর সাথে V3 30, মানে কাছাকাছি 30, একদম 30 হতেও পারে, ঠিক আছে। সাধারণত তো আমরা তো ম্যানুয়ালি এগুলো বসাইতেছি, তো একদম 30 ডিগ্রি হবে এরকম সবসময় না, বাট এটা হচ্ছে জাস্ট স্ট্যান্ডার্ড বলা যায় আর কি। ওকে, তো আমি এই ছবিগুলো ডক্টর নাজিব স্যারের ক্লাস থেকে কালেক্ট করছি, কারণ আমার কথা হচ্ছে আমি যত দ্রুত সময়ে আমি যাকে বোঝাচ্ছি তাকে যেন বোঝাতে পারি, ঠিক আছে। সেটা আমার যে রিসোর্স থেকে নেওয়া সম্ভব হচ্ছে আমি সেটা ট্রাই করব। ওকে, তো দেখেন আমি এই চেস্ট লিডে যে ইসিজি প্যাটার্নগুলো তৈরি হয় এগুলো বোঝানোর জন্য মেইনলি কিউআরএস কমপ্লেক্স থেকে আমরা এই সেপ্টাল ওয়েভটা আর মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা এই দুইটা নিয়ে বুঝতে যাচ্ছি। মানে এই দুইটা মোটামুটি আপনি যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি আপনি নিজে বাকিগুলো পড়েই বুঝতে পারবেন, সমস্যা হবে না। ওকে, তো আমরা একটু আগে তো দেখে আসলাম যে আমাদের যে উইলসনের কমন টার্মিনাল, মানে এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, এই তিনটা নেগেটিভের কারণে আলটিমেটলি এখানে একটা ভার্চুয়াল ইলেকট্রোড তৈরি হয়। এই ভার্চুয়াল ইলেকট্রোডটা কি আলটিমেটলি নেগেটিভের, কারণ এটা নেগেটিভ থেকে তো আর পজিটিভ তৈরি হইতেছে না, নেগেটিভই তৈরি হবে। ওকে, তো এখানে যখন আমি একটা পজিটিভ ইলেকট্রোড রাখতেছি তখন এই বরাবর একটা অ্যাক্সিস তৈরি হয়ে যাইতেছে। ওকে, তো আমরা এখানে দেখতেছি তো এই V1 এর এখানে পজিটিভ অ্যাক্সিস, মানে এখানে সাপোজ এখানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, মানে হচ্ছে এই ইলেকট্রোডগুলো বসাইতেছি আর কি। আচ্ছা, তো আমি যদি আঁকি তাহলে এই বরাবর কি পাবো, এই বরাবর আমি সেই অ্যাক্সিসটা পাবো। আচ্ছা, অ্যাক্সিসটা যদি পাই, এখন আপনি দেখেন সেপ্টাল ওয়েভটার কথা। সেপ্টাল ওয়েভ আপনি যদি এটার ভেক্টর অ্যানালাইসিস করেন, এটা হচ্ছে আমার সেপ্টাল ওয়েভ। এই সেপ্টাল ওয়েভের আমি যদি মান এবং দিক অপরিবর্তিত রেখে এটাকে সামনের দিকে আগাই দিই, সরি, ঠিক আছে, এটা হচ্ছে আমার সেপ্টাল ওয়েভ। এই সেপ্টাল ওয়েভকে আমি যদি মান এবং দিক অপরিবর্তিত রেখে সামনে আগাই তাহলে একটু দেখেন এই সেপ্টাল ওয়েভের 90 ডিগ্রিতে আমি যদি দুইটা ভাগ করি, একটা পোর্শন এই বরাবর যাবে কিন্তু মেজর পোর্শনটা এই V1 বরাবর আসবে, তার মানে কি সেপ্টাল ওয়েভটা V1 এ পজিটিভ পাবো আমি। ওকে, তো দেখা যাবে কি সেপ্টাল ওয়েভটার জন্য এখানে আমি একটা উপরের দিকে পজিটিভ একটা ডিফ্লেকশন পাবো। ওকে, পজিটিভ একটা ওয়েভের মতো পাবো। ওকে, তারপরে যখন আমি এই মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে এটা দেখবো, দেখেন এটার ক্ষেত্রে কি হইতেছে, এটা মেইনলি এই পজিটিভ ইলেকট্রোড থেকে সরে যাইতেছে না, পজিটিভিটিটা সরে যাইতেছে, আমরা এমনি বুঝতে পারতেছি। তো এখানে আমি এইটার কোনো উপাংশ এই বরাবর পাবো না আলটিমেটলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে হবে কি, এটা যেহেতু বড় ভেক্টর এই জন্য এটার নেগেটিভ অ্যাক্সিস বরাবর বড় একটা ভেক্টর পাবো। সেম ভাবে আমি যদি V2 তে দেখি এইভাবে আঁকে, তো V2 তে আপনি যদি দেখেন V1 এর থেকে V2 তে কি হবে, একটু চেঞ্জ হতে পারে। তো V1 এর থেকে ধরেন V2 তে এরকম আসলো, ঠিক আছে। আচ্ছা, তো দেখা যাবে কি, আচ্ছা এটাকে আরেকটু এইভাবে আঁকি, তাহলে V1 থেকে V2 তে এরকম হবে। যদি আমি দুইটা একই রকম করে ফেলছি, আচ্ছা একটু সময় দেন আমাকে। V1 থেকে V2 তে এটা হচ্ছে আমার সেপ্টাল ওয়েভ এবং এটা হচ্ছে আমার নিচের দিকে যে ডিপোলারাইজেশন ওয়েভ সেটা, ঠিক আছে। তুলনামূলক সেপ্টাল ওয়েভটা একটু বেশি থাকে, ঠিক আছে। ওকে, তারপর আসি V3 এর ক্ষেত্রে। V3 আর V4 এই দুইটা আসলে প্রায় সেম টাইপের মানই দেখায়, প্রায় সেম, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে জাস্ট ধরে নিই আমরা একটা কমন, সাপোজ এখানে একটা পজিটিভ ইলেকট্রন আছে, মানে V3 V4 যে কোনোটা হতে পারে। আমি যদি এখন এখানে জাস্ট একটা একটা দাগ টানি, যদি একটা দাগ টানি, তো এখানে আমি দেখতে পাবো কি, এখানে আমি যদি এটাকে এইভাবে আঁকি যে এইটা হচ্ছে এখানে আমার নেগেটিভ, এখানে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার অ্যাক্সিস, আর এই হচ্ছে আমার মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের যে ওয়েভ সেটা। এবং আমি এটা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে প্রায় 90 ডিগ্রিতে V3 বা V4 কে ক্রস করতেছে। ওকে, তো যদি 90 ডিগ্রিতে ক্রস করে তখন দেখা যায় কি, এদিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে আসার জন্য এরকম একটা পজিটিভ, এবং এদিক দিয়ে যখন চলে যায় সেটার জন্য নেগেটিভ ওয়েভ পাওয়া যায়। এই দুইটা মিলে আলটিমেটলি এই টোটালটার জন্য ওয়েভ কেমন পাই, এরকম, ঠিক আছে। তো এই জন্য V3 V4 দুইটাতেই যে কোনোটা পাওয়া যেতে পারে, মানে দুইটাতেই কাছাকাছি এরকম ওয়েভ, ঠিক আছে। ওকে, এখন আসি V5 আর V6। এবার আসি V5 আর V6, এগুলো একটু মুছে দিচ্ছি আমি। তো V5 আর V6 এর চিন্তা করেন, এটার কথা চিন্তা করেন। V5টা হচ্ছে ধরেন এখানে নেগেটিভিটি, এখানে হচ্ছে পজিটিভিটি, তো V5 এর ডিরেকশন হচ্ছে এটা। এই পজিটিভিটি কি তার ঠিক উল্টা ডিরেকশনে যাচ্ছে না? হ্যাঁ, তো সেপ্টাল ওয়েভের জন্য এই V5 আমি কি পাবো আলটিমেটলি, সেপ্টাল ওয়েভের জন্য আমি নেগেটিভ দিকে একটা ডিফ্লেকশন বা নেগেটিভ দিকে একটা ওয়েভ পাবো। আচ্ছা, আর মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন একটা V5 এর দিকে, এবং দেখা যাবে কি V5টা এত বড় পাচ্ছি আমি। এটাকে আমি একটু নিচের দিকে আঁকি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কি পাচ্ছি আলটিমেটলি আমি, এটা হচ্ছে আমার সেপ্টাল ওয়েভের জন্য, এটা হচ্ছে আমার মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এর জন্য। আচ্ছা, এরপর আমি যদি V6 এ আঁকি, V6টাকে যদি আঁকি ওই রকমই, যেহেতু এই সেপ্টালটা দেখেন একদম নেগেটিভ দিকে মনে হইতেছে, উল্টা দিকে মনে হইতেছে যে পজিটিভিটি চলে যাইতেছে আরো পজিটিভ থেকে। আচ্ছা, তখন এটার জন্য কি হবে, এটার জন্য নেগেটিভ পাবো, এটার জন্য প্রথম ওয়েভটা সেপ্টাল ওয়েভটা নেগেটিভ পাবো। আর এই পজিটিভ যেটা পজিটিভ ওয়েভটা
মানে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের যে ওয়েভটা আর ওয়েভ সেটা কি V6 এর দিকে যাইতেছে, তো এই জন্য এটা কি উপরের দিকে পজিটিভ পাবো। ঠিক আছে, ওকে। তো এরকমই আলটিমেটলি হয়। এবং আমি বলে রাখি, এবং একটা মজার বিষয় হচ্ছে যে এই যে V5 এবং V6 এর মধ্যে V5 এর যে আর ওয়েভটা এটা V6 এর চেয়ে বেশি। কেন? আপনি যদি চিন্তা করেন, দেখেন এটা হার্টের কোন অংশে আছে, এই দিক বরাবর, মানে আপনি যদি চিন্তা করেন এটা হচ্ছে আমাদের প্রায় মিড অ্যাক্সিলারি লাইন বরাবর, যেখানে কি হার্টের থেকে সিগন্যালটা লাং হয়ে অনেক দূর হয়ে আসতে হইতেছে, এই কারণে আর ওয়েভটা একটু ছোট হয়ে যায়। কিন্তু V5 এর ক্ষেত্রে কি এটা অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইনে থাকে, তুলনামূলক কাছে থাকে, এই জন্য একটু বেশি বড় হয় আর ওয়েভটা। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পারছি এই জিনিসটা। ওকে, তো এখানে এই ছবিগুলো আমি এখানে রেখে দিছি, দেখেন এই যে, তো V1 এ এরকম দেখা যায়, V2 তে এরকম দেখা যায়, V1 এবং V2 দুইটাতেই কি এই এস ওয়েভ যেটা, এই এস ওয়েভটা পজিটিভ, মানে কিউ ওয়েভটা মিলি, আমি এস ওয়েভ হয়তো বলতেছি, আছে এতক্ষণ ধরে আমি তো সেপ্টাল বলছি, সেপ্টালের যে ওয়েভটা সেটা কি কিউ ওয়েভ। তো এই কিউ ওয়েভটা কি, কিউ ওয়েভটা মেইনলি হচ্ছে পজিটিভ এবং আর ওয়েভটা মেইনলি নেগেটিভ। ওকে, তারপরে V3 V4 এ এই দুইটা আসলে প্রায় কাছাকাছি লেভেলে থাকে, কারণ প্রায় 90 ডিগ্রিতে ক্রস করে। আর V5 এ যখন যায় তখন একটা চেঞ্জ হয়, কি চেঞ্জ, সেটা হচ্ছে কিউ ওয়েভটা নিচের দিকে চলে যায় আর ওয়েভটা উপরে। ঠিক আছে, এবং এইটার ক্ষেত্রেও সেম। ওকে, তো এই জন্য দেখা যায় V3 এবং V4 এ কি হয়, দেখেন আগে কেমন ছিল, নিচে পজিটিভিটি, নিচে বেশি উপরে কম, আর এটার পরে দেখেন উপরে বেশি নিচে কম, মানে এই পাশ থেকে এই পাশে ট্রানজিশন হওয়ার জন্য, পরিবর্তন হওয়ার জন্য এই পাশটা একটা ট্রানজিশন জোন হিসেবে কাজ করতেছে। তো V3 এবং V4 যদি এরকম হয় যে উপর এবং নিচে সমান, তো এটাকে বলবো ট্রানজিশন জোনটা নরমাল। যদি ট্রানজিশন জোনটা V1 V2 এর মধ্যে হয় তাহলে এটা হচ্ছে আর্লি ট্রানজিশন, যদি V5 V6 হয় তাহলে এটা লেট ট্রানজিশন। ঠিক আছে, আচ্ছা, এখানে যে কিউআর প্যাটার্ন বা এই সেই আর এস এরকম বহুত কথা আছে, এগুলো আসলে আপাতত আমাদের মনে হয় না লাগবে, পরবর্তীতে যদি লাগে আপনি হচ্ছে আরেকটু সিনিয়র হলে পড়তে পারবেন, বাট এটা আমার মনে হয় আপনাদের লেভেলে বা আপনাদের পর্যন্ত কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, বাট এগুলো সহজ, সময় দিলে বোঝানো যাবে। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে বেসিক কথাটা। ওকে, তো আমরা এবার ইসিজির ওয়েভটাকে এখানে যদি একটু দেখি, দেখেন ভি ওয়ানে এই যে আমরা দেখছিলাম এরকম, V2 তে এরকম, দেখেন V3 তে আর V4 এ এরকম। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় V3 এবং V4 এই ট্রানজিশনটা V3-তেও হইতে পারে, V4-এও হইতে পারে। ঠিক আছে, V4-এও হতে পারে, নো প্রবলেম। বাট V5-এ কি হয়, গিয়ে এই ওয়েভটা আসলে V5-এ বেশি হবে, যদিও এখানে চিত্রের মধ্যে এটা দিয়ে দিচ্ছে গাইটনে, বাট আপনি যদি একটু ইসিজির যে বইগুলো আছে ওগুলো ফলো করেন তখন দেখবেন এই ওয়েভটা আর ওয়েভটা মিললে এখানে বেশি। আচ্ছা, আর এই 5-এর থেকে V6 আবার একটু কম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না এইখানটাতে। তাহলে এটা হচ্ছে আমাদের দিদের গেল চেস্ট লিডগুলো। তো চেস্ট লিড দিয়ে আশা করি আপাতত কোনো প্রবলেম হওয়ার কথা না। তো চেস্ট লিড আমরা কোন বরাবর দেখলাম, আমরা দেখলাম একটা হরাইজন্টাল অ্যাক্সিসে। ঠিক আছে, হরাইজন্টাল প্লেনে। ওকে, তো দেখা গেল এখন উইলসন চিন্তা করলো যে আচ্ছা আমি তো কিছুক্ষণ আগে কি বানাইলাম, এই বরাবর আমি হচ্ছে লিড 1 ছিল, এই দিক বরাবর আমার ছিল লিড 2 60 ডিগ্রিতে, এই দিক বরাবর আমার ছিল লিড 3। আচ্ছা, লিড 2টা বেশি কাছে দিয়ে দিছি, লিড 2টা হচ্ছে এই বরাবর আর এই বরাবর হচ্ছে লিড 3। এখন সে ভাবতেছে যে আচ্ছা আমার তো এই দিকেও দেখা হয় না, গ্যাপ হয়ে আছে, এইদিকে গ্যাপ হয়ে আছে, এইদিকে গ্যাপ হয়ে আছে, এদিক দিয়ে দেখতে পারলে তো আমি আরো হার্টের অনেক অংশ দেখতে পারতাম। তখন সে ভাবতেছে যে আচ্ছা আমার তো একটা ইনডিফারেন্ট ইলেকট্রোড আছে, মানে ধরেন এখানে একটা নেগেটিভ ইলেকট্রোড আছে, তো আমি এক কাজ করি, পায়ে একটা পজিটিভ ইলেকট্রোড বসাই দিই, তাহলে উপরে যেহেতু নেগেটিভ অলরেডি একটা টার্মিনাল তৈরি হইতেছে, আর নিচে যদি আমি আরেকটা ইলেকট্রোড যুক্ত করে দিই তাহলে কি হবে, একটা অ্যাক্সিস ডেভেলপ করে যাবে, আমি একটা লিডের মতো পাবো, তাই না? আমি একটা লিডের মতো ইউজ করতে পারবো এটাকে। এটা উইলসন চিন্তা করলো। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে যেহেতু পায়ে লাগাইছে, ফুটে লাগাইছে, এই জন্য এটাকে বলা হয় VF। ঠিক আছে, ওকে। তারপর সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, সেম ভাবে আমি যদি একটা কাজ করি, মানে এখানে নেগেটিভ তো আমি এখানে দেখাইছি, নেগেটিভটা মিলি কোথায়, নেগেটিভটা মিলি এখানে। আচ্ছা, তো পায়ে লাগাইলে এটা একটা অ্যাক্সিস, আমি যদি হাতে লাগাই, এখানে হাতে যদি একটা পজিটিভ লাগাই তাহলে এটা হবে আরেকটা অ্যাক্সিস। ঠিক আছে, আর এটা কিন্তু লিড 2 কিন্তু ছিল এই বরাবর, সরি লিড 1 কিন্তু ছিল আমার এই বরাবর। ঠিক আছে, তাহলে এখানে নতুন একটা তৈরি হবে, সেটা কি, আমাদের লেফট হ্যান্ডে রাখতেছি আমরা, লেফট লিম যেটাকে বলতেছে। ঠিক আছে, এটাকে বলতেছে VL। আচ্ছা, তো আরেকটা সে চিন্তা করলো কি, এই হাতে আমি রাখি, তখন কি এই বরাবর আরেকটা পাবো আমি, সেটাকে কি বলতেছে VR, রাইট সাইডে রাখতেছে। ঠিক আছে, তো এই যে VF VL VR এই যেগুলো পাইতেছে, এগুলো আমি যদি এখানে দেখাই, VI যেটা 1 নম্বর লিড যেটা, এর সাথে এটা প্রায় 30 ডিগ্রিতে, আর যেটা VF এটা প্রায় 90 ডিগ্রিতে। ঠিক আছে, 90 ডিগ্রিতে দেখতেছে। ওকে, তো এটা এই বরাবর দেখতেছে, এটা এই বরাবর দেখতেছে, আর আরেকটা হচ্ছে এই বরাবর দেখতেছে, তাহলে কি অনেক বেশি ওয়াইড রেঞ্জ নিয়ে সে দেখতে পারতেছে। ওকে, তো তখন সে এটাকে কি বললো, এটাও একটা ইউনিপোলার
লিম্ব লিড হিসেবে কাজ করতে পারতেছে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, সে দেখলো, তো যখনই সে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো মাপতে গেল, দেখা গেল কি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলোর ইম্পালস এত ছোট, মানে এরকম তেমন বোঝা যায় কি জানা, এরকম খুবই ভোল্টেজ লো দেখাইতেছে। কি দেখাইতেছে? ভোল্টেজ লো দেখাইতেছে। তখন সে ভাবতেছে যে কেন ভোল্টেজ লো দেখাইতেছে। তখন সে চিন্তা করলো, আচ্ছা এখানে তো আমি অলরেডি একটা নেগেটিভ ইলেকট্রোড রাখছিলাম, আর একটা পজিটিভ রাখলে এই নেগেটিভটাকে আলটিমেটলি তো কি করতেছে, কমায় ফেলতেছে। তো কমায় ফেলার কারণে আলটিমেটলি কি হইতেছে, ভোল্টেজটা কমে যাইতেছে। তখন তো সে আর কিছু করতে পারলো না। ঠিক আছে, তাহলে এটা কি আর আপডেট হবে না? আপডেট হবে, এবং হয়েছে। সেটা করছে কে? গোল্ডবার্গার। গোল্ডবার্গার কি করছে? এই সেম প্রসেসটাতেই কাজ করছে। জাস্ট ধরেন সে যখন পায়ে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে মাপতে গেছে, তখন সে এটাকে কেটে দিছে, মানে এটাকে যুক্ত হতে দেয় নাই। ঠিক আছে, তাহলে কি এখানে কোনো নেগেটিভ ইলেকট্রোড নাই। তখন আলটিমেটলি কি হয়েছে, দেখেন এখানকার নেগেটিভ আর এখানকার নেগেটিভ মিলে একটা নিট নেগেটিভ ইলেকট্রোডের মতো এখানে তৈরি হয়েছে। আর নিচে যদি একটা পজিটিভ যুক্ত করে দেয়, তাহলে কি হবে, এই বরাবর একটা পেয়ে গেল। ঠিক আছে, কারণ কি এইটা কিন্তু এখন কাটা, এই তারটা কাটা, এই তার কেমন কাজ করতে পারতেছে না। ওকে, আবার আবার আমি এটাকে একটু মুছে দিচ্ছি। আবার সে চিন্তা করলো যে আমি যদি এই তারটাকে কেটে দিই, এই তারটাকে কেটে দিলে কি হবে, এই বরাবর একটা নেগেটিভ আছে, এই বরাবর একটা নেগেটিভ আছে, এই দুটার কমন নেগেটিভ তৈরি হবে কোন পাশে, এইখানে। তো এইখানে যদি আমি একটা পজিটিভ ইলেকট্রোড বসাই দেই, তখন আমি আলটিমেটলি কি হারটাকে এই ভিউ থেকে দেখতে পাবো, এই ভিউ থেকে দেখতে পাবো। দেখেন আলটিমেটলি কিন্তু আমি সেম ভিউই দেখতেছি, এটাকে আমি এই ভিউই দেখতেছি, এটাকে আমি এই ভিউই দেখতেছি। ঠিক আছে, মানে ঠিক এই আগের গোলার মতোই, এটা মতোই, এটা হচ্ছে এটার মতোই। ঠিক আছে, ওকে। এখান থেকে মিলিয়ে দেখতেছি আমি, চোখটা হচ্ছে এখানে, যদিও ডিরেকশনটা আমি বরাবর দিছি, আসলে এই বরাবর দেখতেছি। আবার সে আরেকটা চিন্তা করলো কি, যে আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই তারটাকে যদি কেটে দেই, তাহলে এইখানে একটা নেগেটিভ, এইখানে একটা নেগেটিভ, আর এখানে যদি একটা পজিটিভ বসাই, এখান থেকে যদি আমি দেখি, তখন আমি হারটাকে এই ভিউ থেকে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে ঘটনা দেখেন, ঘটনা আলটিমেটলি সেমই থাকতেছে। বাট সে কি করতেছে, সে হচ্ছে একটা তারকে কেটে দিতেছে। এখন বলতেছেন যে ভাই কতগুলো তার লাগাবো আমি ইসিজি করতে গিয়ে? আসলে এতগুলো তার লাগে না, এখন অটোমেটেড সবগুলো। ঠিক আছে, মানে আপনি যখন এভিএফ এ প্রেস করবেন, মানে ধরেন একটা এরকম ইয়ে আছে, এটাকে যখন এইদিকে ঘুরাই দিবেন, তখন ধরেন এভিএফ হইলো, আরেকটু এদিকে ঘুরাই দিলেন, তখন এভিএল হইলো। ওই যে মোটরে ধরেন 1 2 3 দেয়া থাকে না, যখন আপনি ওই যে ফ্যানের পাখাতে ইউজ করেন, 1-এ দিলে একটু বেশি বাতাস, 2-তে কম বাতাস, ওরকম একটা একটু ঘোরানোর কারণে এভিএফ থেকে এভিএল বা এরকম হয়ে যেতেছে। আচ্ছা, ভিএল ভিএফ এরকম চেঞ্জ হইতেছে। ওকে, তো এখানে কি লাভটা হয়? লাভটা হচ্ছে যে এখানে যেরকম ভোল্টেজ কম পাওয়া যাইতেছিল, এখানে ভোল্টেজটা বেশি পাওয়া যায়, নর্মাল নর্মাল পাওয়া যায় আর কি। ঠিক আছে, তো এই কারণে সে ইজিলি এটা মাপতে পারে। তাহলে আগের ভোল্টেজটা এখন কি করতেছে সে বৃদ্ধি করতেছে, যেটাকে বলা হয় অগমেন্ট করা। অগমেন্ট করা, তো এই জন্য এইগুলাকে বলা হয় অগমেন্টেড লিম্ব লিড। অগমেন্টেড লিম্ব লিড। তাহলে আমরা যেটা বললাম সেখানে দেখি, গোল্ডবার্গার কি করছে, আলটিমেটলি একটা তারকে কেটে দিছে, কেটে দিয়ে তাহলে বাকি দুইটা নেগেটিভের জন্য আলটিমেটলি এখানে কি হয়েছে, একটা নেগেটিভ টার্মিনাল তৈরি হয়েছে, নেগেটিভ, সেটাকে আমরা ইনডিফারেন্ট ইলেকট্রোড বলতেছি। আর এখানে যদি একটা পজিটিভ রাখে, তখন এই বরাবর সে কি করবে, তার একটা অ্যাক্সিস ডেভেলপ করবে। ঠিক আছে, ওকে। তখন সে কি করবে, হার্টকে এই নিচ থেকে ইজিলি সে দেখতে পাবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। এবং দেখা যায় ভোল্টেজ 50% মতো অগমেন্ট হতে পারে, বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, ওকে। তো দেখেন তাহলে আলটিমেটলি কিভাবে দেখতেছে, তাহলে একবার এখান থেকে দেখতেছে, একবার এখান থেকে দেখতেছে, এখানে তো একটা দেখাইছে, তাহলে তিনটা যদি আমি একবারে দেখাই, দেখেন তিনটা যদি আমি একবারে দেখাই, এখানে ধরেন হাতটা আছে, সে একবার নিচ থেকে দেখতে পারতেছে, এখান থেকে দেখতে পারতেছে, এখান থেকে দেখতে পারতেছে। তো এখান থেকে তিন জায়গা থেকে দেখলে কিভাবে দেখবে, এখান থেকে দেখলে যেভাবে দেখতে পাবে, এখান থেকে দেখলে যেখানে যেভাবে দেখতে পাবে, এগুলো আমরা এখন একটু বলবো। ঠিক আছে, ওকে। আর আমি তো বলছি আমাদের অ্যাক্সিসের ডিরেকশন কোনটা, অ্যাক্সিসের ডিরেকশন হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, এটা তো আমার মনে আছে। ওকে, তো এবার আমরা একটা একটা করে একটু এক্সপ্লেন করি। আচ্ছা, এখানে যেহেতু লেখা আছে, আমরা এখান থেকে একটু দেখি, আমরা কি কথা বলতেছি, এভিএফ, মানে যেটা আগে ভিএফ ছিল তার আগে একটা ছোট এ বসানো হয় অগমেন্টেড বোঝানোর জন্য। ওকে, তো এই বরাবর ধরেন মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা, তো আমি যদি এটাকে এভিএফ এ দেখতে চাই, দেখেন এটার কি আসবে, এটার এভিএফ বরাবর কতটুকু আসবে, এখান থেকে এইখানে তো আছেই, আর এখানে একটা পারপেন্ডিকুলার লাইন যদি টানি, এইটুকু আলটিমেটলি আমি এভিএফ এ দেখতে পাবো। ঠিক আছে, এবং এভিএফ এ কি, এটা যেহেতু পজিটিভ ছিল, তাহলে এই বরাবর ম্যাক্সিমাম পজিটিভটাই আসবে আলটিমেটলি, তাহলে পজিটিভ টুয়ার্ডস পজিটিভ। তাহলে এই জন্য আমি এভিএফটাতে এটা কি দেখবো, এটাকে আমি পজিটিভই দেখতে পাবো। ঠিক আছে, তো আশা করি প্রবলেম হওয়ার কথা না। ওকে, এবং এইখানে দেখেন একটা কথা বলছে, আচ্ছা এই কথাটা আমি বলে দেয় একটু ক্লিয়ার করে। এইটাকে আমি যদি এইখানে দেখি, এইখানে আসলে এখান থেকে আমি যদি 90 আঁকি, এরকম এরকম, আর এখান থেকে যদি এখানে 90 আঁকি,
এরকম। তাহলে আপনি যদি একটু লক্ষ্য করেন এইটার থেকে এটা একটু বেশি, মানে লিড 3 যেটা, লিড 3 থেকে এভিএফটা একটু বেশি, তার থেকে আবার লিড 2 থেকে আবার একটু কম। ঠিক আছে, তাহলে লিড 2টা সবচেয়ে বেশি, তারপরে এভিএফ, তারপরে হচ্ছে 3, এটা হচ্ছে কিউআরএস এর লেন্থটা এই অনুযায়ী। ঠিক আছে, ওকে। তো সবগুলাকে যদি আমি একত্রিত করে ফেলি, সবগুলাকে একত্রিত করে যদি আমি টার্মিনাল তৈরি করি, সবগুলাকে একত্রিত যদি করে ফেলি, তাহলে মাঝখানে একটা কমন ইলেকট্রোড, এই পাশে একটা পজিটিভ, এই পাশে একটা পজিটিভ, এই পাশে একটা পজিটিভ। তাহলে এই ভিউ দেখতেছি, এই ভিউ দেখতেছি, এই ভিউ দেখতেছি। ঠিক আছে, যদি এরকম দেখি তখন এটা আরেকটা ট্রায়াঙ্গেলের মতো হইতেছে। আচ্ছা, তো এইখানে যে আমার 3টি ইলেকট্রোড হইতেছে, এই 3টি ইলেকট্রোডকে আমি যদি যোগ করি, 3টি ইলেকট্রোডের যে ভোল্টেজগুলো, সেই ভোল্টেজগুলোকে আমি যদি যোগ করি, এভিএফ প্লাস এভিএল প্লাস এভিআর, এই ভোল্টেজ ডিফারেন্সগুলোকে যোগ করলে আলটিমেটলি আমি 0 পাবো। ঠিক আছে, সবগুলোকে যোগ করলে আমি কি পাবো? 0 পাবো। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আশা করি বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এবার আমি দেখি আমার যে মেজর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো, সেগুলোকে আমি কিভাবে কোথায় দেখতে পাবো। দেখেন, আমি একটা দেখাই, এখানে যেহেতু একটা দিয়ে আছে, এটা দিয়ে আমি এক্সপ্লেইন করি, তাহলে আপনি হচ্ছে এই ওয়েভ এগুলো নিয়ে আর আলাদা করে বলার কিছু নেই, এগুলো আপনি জাস্ট এই জিনিসের সাথে আপনার কমন সেন্স ইউজ করে বুঝে নেবেন। ওকে, দেখেন এই বরাবর মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যদি এই বরাবর হয়, দেখেন এটা সেকেন্ড ওয়েভ, মানে 2 নাম্বার লিড বরাবর যাইতেছে, তার মানে 2 নাম্বার লিডে কি পাবো? আমি পজিটিভ পাবো। তাহলে এই 2 নাম্বার লিডে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের যে ওয়েভটা, এখানে আমি পজিটিভ পাচ্ছি। ওকে, তারপরে আসেন এটা কি, এটার আমি একটা পোর্শন যদি এখানে আঁকতে চাই, বা এটাকে যদি আপনি ওই আগের কনসেপ্ট থেকে করতে চান যে ভাই এখানে আমি সরি এখানে আমি এটাকে এখানে যদি একটু বসাই, তাহলে কি, তাহলে হচ্ছে আমি লিড 3 তে কি পজিটিভ পাওয়ার কথা ভাই, তাই না? তাহলে লিড 3 তে যদি দেখি, লিড 3 তেও আমি আলটিমেটলি পজিটিভই পাবো, তাই না? লিড 3 তেও পজিটিভই পাবো। ওকে, বাট আমি যদি এটাকে লিড 1 এ দেখতে চাই, দেখেন লিড 1 এ যদি দেখতে চাই, তাহলে এটার এরকম থাকবে, এতটুকু থাকবে পজিটিভিটি, তাই না? ওকে, তাহলে এইখানেও পজিটিভ পাবো। এবং আপনি যদি এই বরাবর দেখতে চান, এই বরাবর দেখতে চান, অনেকটা 90 ডিগ্রিতে থাকতে পারে, এটা আসলে প্রায় 90 বোঝা যাইতেছে, মনে হইতেছে। তো এখানে দেখা যাবে কি এরকম হবে প্রায় 90, কারণ কি আমরা তো পড়ছি এখানে নেগেটিভ এখানে পজিটিভ, একটা যদি এইভাবে 90 ডিগ্রিতে ক্রস করে, তখন আমরা এখানে এরকম পাবো। ঠিক আছে, ওকে। এবার আসি এইখানটাতে কি হইতেছে, দেখেন এইখানে পজিটিভ আছে, আর পজিটিভটা এই দিক থেকে সরে যাইতেছে, মানে পজিটিভ থেকে পজিটিভটা দূরে সরে যাইতেছে। এই কারণে এখানে কি পাবো? মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটাকে এরকম পাবো। ঠিক আছে, তো আশা করি এখানেও বুঝতে কোথাও প্রবলেম হওয়ার কথা না। তাহলে এই সবগুলা মিলাই আমি যদি একত্রিত করি, 12 বিসিজি লিডগুলোকে একত্রিত রাখি, সেটাকে আমি কিভাবে দেখতে পাবো? এইভাবে দেখতে পাবো। এবং এটার একটা ক্লিয়ার ছবি আছে আমার কাছে, এইখানে দেখেন। ঠিক আছে, এই বরাবর লিড 1, তার সাথে 30 ডিগ্রিতে, যেহেতু উপরের দিকে নেগেটিভ, এই জন্য -30 বলতেছে, এখানে আমি হচ্ছে এভিএল, এটা হচ্ছে আমার 2, এটা আমার 3, আর একদম 90 ডিগ্রিতে এবিএফ, আর এবিআর হচ্ছে এই বরাবর প্রায় এখান থেকে, এটা হচ্ছে 150 ডিগ্রি, মানে নেগেটিভ 150 ডিগ্রি, -150। ঠিক আছে, আর এইগুলো তো আমার চেস্ট লিড যেগুলো আছে সেগুলো। এইভাবে আমি একটা হার্টকে বিভিন্ন পয়েন্ট থেকে ভিউ করতে পারবো, দেখতে পারবো। এবং আলটিমেট ইসিজি প্যাটার্নটা কেমন আসবে? আলটিমেট ইসিজি প্যাটার্নটা এইরকম আসবে। ঠিক আছে, আলটিমেট ইসিজি প্যাটার্নটা এইরকম আসবে। আজকের ক্লাসে মেইনলি আমার টার্গেটটা ছিল হচ্ছে ইসিজি বেসিক্স আপনাদের মধ্যে একটু হচ্ছে হলেও মেইন বিষয়টাকে বুঝায় দেয়া। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা মেইনলি শিখবো কিভাবে ইসিজি রিড করতে হয়। ওকে, তো আজকের লাস্ট পোর্শন আমাদের কোশ্চেন সলভিং পোর্শন। আমরা এখানে দেখি যে ডিপ্লোমা এমডি কি কি কোশ্চেনগুলো আসছে। দেখেন, আমরা প্রথমে শুরু করি হচ্ছে রেসিডেন্সি মার্চ 2020। আচ্ছা, প্রথমে ডিপ্লোমা থেকে আসি। আচ্ছা, দেখেন ফার্স্ট কোশ্চেনটা কি? ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ডিপোলারাইজেশন প্রসিডস ফ্রম এপিকার্ডিয়াম টু মায়োকার্ডিয়াম। ডিপোলারাইজেশন কি এপিকার্ডিয়াম থেকে বা এন্ডোকার্ডিয়াম হয়? বাইরের থেকে ভেতরের দিকে ডিপোলারাইজেশন যায় না, সব ডিপোলারাইজেশনই এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়ামের দিকে যায়। তাহলে এই কথাটা ভুল। ডিপোলারাইজেশন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ইজ রেকর্ডেড বাই কিউ ওয়েভ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামকে। ঠিক আছে, ডিপোলারাইজেশন অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ ইলেকট্রোড, এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড। ডিপোলারাইজেশন অ্যাওয়ে মানে পজিটিভ থেকে চলে গেলে, অ্যাওয়ে হয়ে গেলে নেগেটিভ ডিফ্লেকশন দেখায়। হ্যাঁ, এটার কারণে আমরা একটা নেগেটিভ ডিফ্লেকশন পাই, সঠিক। ভোল্টেজ অ্যাম্পলিটিউড ডাজ নট ভ্যারি উইথ দ্য থিকনেস অফ কার্ডিয়াক মাসেল। না, এই কথাটা মিথ্যা কথা। কার্ডিয়াক মাসেলের থিকনেস যত বাড়তে থাকে, তত কি হয়, এই ভোল্টেজ অ্যাম্পলিটিউড বা বিস্তার, ভোল্টেজের বিস্তার বাড়তে থাকে। টি ওয়েভ রিপ্রেজেন্টস ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে আমাদের ট্রু হচ্ছে এই কয়েকটা। আচ্ছা, এবার আসি ইন ইলেকট্রোকার্ডিওগ্রাম। দেখেন,
আর আর ইন্টারভাল ডাজন্ট ভ্যারি ইন অটোনমিক নিউরোপ্যাথি। দেখেন অটোনমিক মানে কি, মানে হচ্ছে স্বয়ংক্রিয়। আমরা জানি আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, একটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক সিস্টেম, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। তো অটোনমিক নিউরোপ্যাথি মানে কি, ধরেন আপনাদের অটোনমিক যে নার্ভগুলো, এখানে কোনো একটা সমস্যা হয়েছে, অটোনমিক নার্ভগুলোতে প্রবলেম। তো দেখা যায় কি অটোনমিক নিউরোপ্যাথিতে ফার্স্টে প্যারাসিম্প্যাথেটিক প্রবলেম হয়, দেন হচ্ছে সিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক প্রবলেম হলে কি হবে, সাপোজ প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা কি, আপনি যখন পরীক্ষা দিয়ে আসছেন, সাপোজ আপনি এখন কি করবেন, রেস্ট করবেন, তখন আপনার রেস্ট করলে হার্ট রেট কমে যাবে। আচ্ছা, আপনি কিভাবে বুঝবেন, ইসিজিতে যদি আপনি দেখেন, এই যে দেখেন পি ওয়েভ থেকে শুরু করে কিউআরএস, দেন টি ওয়েভ হয়ে যখন আসলো, তখন আবার কি হবে, একটা পি ওয়েভ, কারণ আরেকটা হার্টবিট শুরু হবে, তারপরে কি হবে, একটা পি ওয়েভের পরে একটা কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস কমপ্লেক্স, তাহলে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, দেন আরেকটা টি ওয়েভ। আচ্ছা, এরকম তো দেখা যাবে এরকম চলতে থাকবে। ওকে, তো এই যে আর আর ইন্টারভাল, এই আর আর ইন্টারভালটা দেখে আমরা বুঝতে পারি যে হার্ট রেট কম না বেশি। সাপোজ এই আর আর ইন্টারভালটা যদি কমে যায়, আর আর ইন্টারভালটা যদি কমে যায়, আচ্ছা এক সেকেন্ড, আর আর ইন্টারভালটা যদি কমে যায়, চিন্তা করেন আর আর ইন্টারভালটা যত কমবে তার মানে কি, তার মানে হচ্ছে হার্ট রেট দ্রুত হচ্ছে, দ্রুত হচ্ছে, আর এটা যত এদিকে সরে যাবে তার মানে কি হার্ট রেট একটা হার্ট বিট করার পর থেকে পরবর্তী হার্ট বিট করতে অনেক সময় লাগতেছে। ঠিক আছে, তার মানে কি অবশ্যই, তাহলে আর আর ইন্টারভাল যত বেশি চেঞ্জ হবে, যদি বেড়ে যায় তখন কি হবে, তার মানে হার্ট রেট কমে যাইতেছে। ওকে, এবার ধরেন আপনাকে একটা কুকুর দৌড়াচ্ছে আপনার পিছনে, তখন আপনি কি করবেন, দ্রুত দৌড়াবেন, তখন একটা হার্টবিট হওয়ার সাথে সাথে একটু পরে আরেকটা হার্টবিট হবে, তখন দেখা যাবে কি এরকম হবে, আর ইন্টারভালটা কমে যাবে। তখন আর ইন্টারভাল যদি কমে যায়, তখন মানে কি হার্ট রেটটা বেড়ে গেছে। ওকে, তাহলে কি যখন আমার অটোনমিক নিউরোপ্যাথি হবে, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ঠিক মতো কাজ করতে পারবে না, মানে একটা আরেকটার উপরে কি করবে, আপার হ্যান্ড নিবে, তখন কি অবশ্যই আমার হার্ট রেটটা কম বা বেশি হবে, তাহলে আমার আর ইন্টারভালটা ভ্যারি করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তাহলে এই কথাটা মিথ্যা, এখানে লিখছে কি ডাজন্ট, অবশ্যই ভ্যারি করে। আরটি ইন্টারভাল রিফ্লেক্ট দ্য ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন টাইম। আরটি মানে কি, মানে এই যে কিউটি ইন্টারভাল মিনলে আমরা যেটা বুঝি, এটাকে ওরা আরটি ইন্টারভাল বলতে চেষ্টা করছে। যাই হোক, এটাতে কি হচ্ছে, আমাদের ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন এগুলো মিলে আলটিমেটলি অ্যাক্টিভেশন। তাহলে হ্যাঁ, এটা সঠিক। তাহলে আরটি ইন্টারভালটা আমাদের ভেন্ট্রিকুলার অ্যাক্টিভেশন টাইমকে বোঝাচ্ছে। পিআর ইন্টারভাল কিন্তু কোরেসপন্ডস টু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তাহলে পিআর ইন্টারভাল থেকে কোথায়, এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এখানে তো আমার ডিপোলারাইজেশন আছেই, সঠিক। কিউআরএস কমপ্লেক্স ফলোজ দ্য অনসেট অফ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। দেখেন ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয় হচ্ছে প্লাটু হওয়ার পর থেকে। তাহলে প্লাটু কখন দেখা যায়, এসটি সেগমেন্ট, মানে এই যে এসটি সেগমেন্ট, এটা হচ্ছে আমাদের প্লাটুকে মিন করতেছে। তাহলে আমাদের কিউআরএস কমপ্লেক্স আসলে ডিপোলারাইজেশন হয়, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয় না। আচ্ছা, টি ওয়েভ ইজ ডিউ টু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, না এটা হচ্ছে রিপোলারাইজেশন। ঠিক আছে, ওকে। তারপরে আসি নর্মাল ইসিজিতে পি ওয়েভ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনকে বোঝায়, ঠিক আছে। টি ওয়েভ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন না, ডিপোলারাইজেশনকে বোঝায়, ঠিক আছে। পিআর ইন্টারভাল কোইনসাইডস উইথ রিফ্র্যাক্টরি পিরিয়ড। পিআর ইন্টারভালটা রিফ্র্যাক্টরি পিরিয়ডের সাথে কোইনসাইড করে। এটা জিনিসটা কি, পিআর ইন্টারভালটা কি চিন্তা করেন তো, এইখান থেকে এই যে অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশন, তারপরে কি অ্যাট্রিয়াম নিয়ে প্লাটু, তাহলে কি এটা কি হবে, এটা কি রিফ্র্যাক্টরি, অ্যাট্রিয়ামের রিফ্র্যাক্টরি পিরিয়ডের সাথে কোইনসাইড করে, অবশ্যই। কারণ আমাদের অ্যাট্রিয়ামের আপনি যদি দেখেন, এটা হচ্ছে ডিপোলারাইজেশন, দেন এটা হচ্ছে আর্লি ডিপোলারাইজেশন, প্লাটু, দেন রিপোলারাইজেশন। তাহলে এইখানটাতে মেইনলি আমাদের অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ড, এইখানটাতে আমাদের রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে কি অবশ্যই এটা কোইনসাইড করতেছে। কিউটি ইন্টারভাল কোইনসাইডস উইথ রিফ্র্যাক্টরি পিরিয়ড। কিউটি কোনটা, কিউটি হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আসলে এখানে কোশ্চেনগুলো আসলে নন স্পেসিফিক, ঠিক আছে। যদি বলতো অ্যাবসোলুট না রিফ্র্যাক্টরি, অ্যাবসোলুট কিনা, অ্যাট্রিয়াম না ভেন্ট্রিকল, এগুলো বললে আসলে স্পেসিফাই করা যেত। এটা যেহেতু স্পেসিফাই করা নাই, এই জন্য এগুলোকে উত্তর হিসেবে নেওয়া যাবে। ওকে, কিউআরএস কমপ্লেক্স কোইনসাইডস উইথ ভেন্ট্রিকুলার সিস্টোল। কিউআরএস কমপ্লেক্সের একটু পরে আমরা তো দেখলাম ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কখন হয়, যখন হচ্ছে আমাদের এসটি সেগমেন্টে যায়, প্লাটো ফেজটা হয়, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি না, ঠিক আছে, ওকে। আসলে এখানে দেখেন, এখানে যদিও বলছে কিউআরএস কমপ্লেক্সটা কোইনসাইড করে, আসলে ইহা ডাহা মিথ্যা কথা। এখানে যদিও ট্রু দিছে, এটা আসলে ট্রু হওয়া উচিত না, কারণ আমরা সেই আগে থেকে পড়ে আসতেছি যে এই যে এসটি সেগমেন্টে প্লাটো হয়, এখানে ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করে। এখানে যদিও ট্রু আছে, বাট ইটস অ্যাকচুয়ালি ফলস, ঠিক আছে, ওকে। মাঝে মাঝে কিছু কোশ্চেনে ভুল থাকতে পারে, এটা সমস্যা না। তো এই হচ্ছে আজকের ক্লাস। নেক্সট ক্লাসে পরবর্তী বাকি জিনিসপত্রগুলো নিয়ে কথা হবে।